পরীক্ষাতে একটা পুকুরের বাস্তুতন্ত্র আসলে কিভাবে লিখলে তোমার উত্তরটা অন্যদের থেকে আলাদা হবে, ইউনিক হবে, আরো সুন্দর হবে, সেটা দেখলাম আমরা এখানে। এছাড়া কিভাবে তুমি দ্রুততম সময়ে খুবই ইউনিক ওয়েতে খুবই সহজে একটা পুকুরের বাস্তুতন্ত্রের ছবি আঁকতে পারবা, সেটাও কিন্তু তোমাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি। বাস্তুতন্ত্রের উপাদানগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে, এগুলো তুমি কিভাবে সহজে মনে রাখতে পারবা, সবকিছু আমরা একটা স্লাইডেই গুছিয়ে দিছি। বাস্তুতন্ত্রে কেন পুষ্টির প্রবাহ চক্রাকার এবং শক্তির প্রবাহ একমুখী, আশা করি এখন তোমরা বুঝতে পারবা। পরীক্ষার মধ্যে এভাবে কতগুলা প্রাণী দিয়ে যখন বলবে যে একটা খাদ্য জাল আঁকো, তখন তুমি কিভাবে এভাবে একটা খাদ্য জাল আঁকতে পারবা, এটা কিন্তু আমরা শিখে গেলাম। পরাশ্রয়ী উদ্ভিদ গাছের ক্ষতি করে না, কিন্তু পরজীবী উদ্ভিদ গাছের ক্ষতি করে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। কি অবস্থা বলাপন, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো বায়োলজির খুবই সহজ একটা চ্যাপ্টার। আমাদের হচ্ছে ১৩ নাম্বার চ্যাপ্টার। আ এই চ্যাপ্টারের কিছু, কিছু টপিক হয়তো তোমরা আগের অন্যান্য ক্লাসেও পড়ে আসছো। আ যদি নাও পড়ে থাকো, যদি নাও মনে থাকে, আমার কাছে মনে হয় কেউ যদি এই চ্যাপ্টারটা একবার রিডিং ও পড়ে, এত সহজ একটা চ্যাপ্টার সহজেই হইতেছে হচ্ছে সবকিছু মাথায় চলে আসে। জিনিসগুলা সহজে হচ্ছে বোঝা যায়, কঠিন কিছু নাই। এই অমুক রে খাই, অমুক তারের খাই, তা তমুক রে আবার হচ্ছে অমুক খায়। এরকম একটা হচ্ছে সিচুয়েশন। খাদ্যজাল, খাদ্য শিকল, এই সকল জাতীয় জিনিসপত্র দিয়ে ভরা, হ্যাঁ? তো এগুলো আসলে আমাদের চারপাশেই হইতে থাকে। তো আমাদের জন্য খুবই ইজি একটা চ্যাপ্টার। তবে এই চ্যাপ্টার থেকেও হচ্ছে দেখা যায় যে কিছু, কিছু ইনফরমেশন তোমাকে একটু ভালো করে মনে রাখতে হবে এবং পরীক্ষার দেখা যায় কিছু স্পেসিফিক টপিক থেকেই তোমার হচ্ছে পরীক্ষাতে প্রশ্ন আসে এবং ওই স্পেসিফিক টপিকের কিছু স্পেসিফিক ইনফরমেশন তোমার পরীক্ষার খাতায় থাকা লাগবে। ঠিক আছে? যদি থাকে তাইলে দেখা যায় তুমি ফুল মার্কস পাবা। তো আজকে আমি এই কাজটাই করব আরকি। তোমাদেরকে এই চ্যাপ্টারটা ফার্স্টে খুবই সহজে বুঝাইয়া বলবো, বুঝাইয়া পড়াবো সবকিছু। এরপর পড়ানোর সময় দেখা যাবে তোমার পরীক্ষার খাতাতে, রিটেন খাতাতে কি, কি থাকা লাগবে, ঠিক আছে? কোন, কোন কথা বলতে হবে বা কোন, কোন কথা এমসিকিউ এর জন্য ইম্পোর্টেন্ট, সবগুলো তোমাদেরকে শিখিয়ে দিব। তো আশা করা যায় এই চ্যাপ্টার থেকে তোমরা মানে যেকোনো প্রশ্ন আসলে ইনশাআল্লাহ হচ্ছে পেরে যাবা। তাহলে আর বেশি কথা না বলে চলো শুরু করি। তাহলে চ্যাপ্টারের হচ্ছে নাম কি? জীবের পরিবেশ। খুবই নিরীহ একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের শুরুতেই হইতেছে আমাদের হচ্ছে আ এক ধরনের হচ্ছে কথা একটা আছে, যেটা হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তু মানে হচ্ছে কি? বাস্তু মানে হচ্ছে ভাইয়া আবাসস্থল, থাকার জায়গা। কোন একটা জায়গায় যেখানে হচ্ছে সবাই বসবাস করে, এই জায়গাটাকে বা তুমি বসবাস করো, আমি বসবাস করি, সেটাকে বলবো হচ্ছে আমরা বাস্তু। তো বাস্তুর মধ্যে হচ্ছে যে তন্ত্র, এটা হচ্ছে বাস্তুতন্ত্র। তন্ত্র কি? তন্ত্র বলতে তন্ত্র একটা ইংলিশ একটা টার্ম আছে, সেটা হচ্ছে সিস্টেম। এটা এখন আমরা পড়তে, পড়তে আসলে জিনিসগুলো হচ্ছে বুঝবো। আচ্ছা। ফার্স্ট এ চলো আমরা এখানে হচ্ছে দেখি, এখানে হচ্ছে কি আছে? কিছু একটা ছবি আছে। কি ছবি আছে? ছবির মধ্যে ভাই দেখো তো তুমি কি, কি দেখতে পাচ্ছ আসলে? এই ছবিটা যদি তুমি খেয়াল করো, দেখো এখানে তুমি কি দেখতে পাইতেছো? তুমি এখানে হইতেছে কিছু গাছ দেখতে পাইতেছো। ওকে, ঠিক আছে। এখানে তুমি কি দেখতে পাইতেছো? সূর্য দেখতে পাইতেছো। ওকে। এখানে কি আছে? আকাশ বাতাস আছে, পাখি আছে। ঠিক আছে? তারপরে দেখো তো যে এগুলার ভেতরে কি থাকে জানো? কিছু পোকামাকড় থাকে। ওকে? তারপর হচ্ছে যে এদের মধ্যে পোকামাকড় আছে। এখানে তুমি কিছু ক্যাঙ্গারু দেখতে পাইতেছো। তারপর দেখো এখানে পুকুর আছে, ঠিক আছে? পুকুরের মধ্যে দেখো হচ্ছে তুমি এখানে কি যেন চিংড়ি মাছের মতো কিছু দেখা যাইতেছে। এই যে দেখো এখানে আবার কি আছে ভাইয়া? ছত্রাক আছে, ওকে? তারপর দেখো এখানে কি আছে? এখানে শামুকের মতো লাগতেছে, ব্যাঙ আছে, ব্যাকটেরিয়া আছে, মাছ আছে, শৈবাল আছে, কত কিছু এখানে আছে। কাহিনী হইতেছে তুমি যদি একটু চিন্তা করে দেখো, এরা আলাদা, আলাদা করে কিন্তু কিছু না। গাছ যেরকম আলাদা আমরা দেখতেছি বা এখানে পোকামাকড় যেরকম আলাদা দেখতেছি বা ব্যাকটেরিয়াকে যেরকম আমরা আলাদা করতেছি, এরা আসলে আলাদা না। ঠিক আছে? এরা আসলে সবাই একে অপরের সাথে হচ্ছে সম্পর্কযুক্ত। সবাই একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তুমি আমি হয়তো এই কাজটা আমরা করতে পারি যে আ ধরো আমাদের বাসার কারো সাথে আমার ঝগড়া লাগছে। ধরো তোমার ভাইয়ের সাথে বা বোনের সাথে তোমার ঝগড়া লাগছে, যেটা আমাদের দেখা যায় দিনে কয়েকবার লাগে। তো লেগে হইতেছে কি হয়, যেমন আমার ছোট বোনের সাথে আমার দেখা যায় যখন আমি ছোট ছিলাম, আমার ছোট বোনও ছোট ছিল। আমাদের মধ্যে প্রচুর ঝগড়া লাগতো। ঠিক আছে? এবং দেখা যায় এখনো যে মাঝে, মাঝে ঝগড়া হয়নি এরকম না। দেখা যায় অনেক মাস পর, পর কখনো, কখনো আমি প্রচুর খেইপা গেছি বা ও প্রচুর খেপে গেছে। কিন্তু মজার ব্যাপার হইল, দেখা যায় হইতেছে খেপলে কি হয়? খেপলে দেখা যায় হইতেছে ও কথা বলবে না বা আমি হচ্ছে কথা বলি। নরমালি মানুষজন তো এটাই করে। রাগ করলে, ঝগড়া করলে কথাবার্তা বার্তা বন্ধ করে দেয় আরকি। নরমালি দেখা যায় হচ্ছে কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষ অনেক দিন, ঠিক আছে? এমনও হিস্ট্রি দেখবা আশেপাশে মানুষজন আছে যে এরকম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অনেক সময় কেউ কারো, কারো সাথে কথাবার্তা বলে না, মুখও দেখে না। আমার ছোট বোনের ক্ষেত্রে দেখা যায় যে কি? আমরা ধরো হচ্ছে ঝগড়া করছি, ৫ মিনিট পরে হচ্ছে আমরা হচ্ছে আবার মিলে যাই। ঠিক আছে? আমাদের গিল্টি ফিল হয় এরকম কিছু একটা। তো যেটা বলতেছিলাম যে দেখবা এই যে এত হইতেছে হচ্ছে আ বে মানুষের মধ্যে ঝগড়া হইলে তুমি চাইলে আসলে কথাবার্তা বন্ধ করে রাখতে পারো। কিন্তু এই জীবগুলা কিন্তু এটা করতে পারে না।
যেমন তুমি যদি হচ্ছে চিন্তা করে দেখো ভাই, কাহিনী কি হয়? কাহিনী হইতেছে এই যে আমাদের এখানে কি আছে বলো দেখি? এখানে হইতেছে হচ্ছে আকাশে বাতাসের মধ্যে কি আছে? আকাশে বাতাসের মধ্যে হইতেছে অক্সিজেন আছে, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে এই গাছ কি করে? সে হচ্ছে সুন্দর করে কার্বন ডাই অক্সাইড নিতেছে। এই যে এখানে হচ্ছে এই পুকুর থেকে সে কি করবে? মূল দিয়ে দিতেছে, পানি নিতেছে। এই কার্বন ডাই অক্সাইড পানি মিলে এখানে কি হয়ে যায়? খাবার তৈরি হয়, তাই না বলো? এখানে হচ্ছে ফল তৈরি হবে বা গাছের পাতার মধ্যে খাবার-দাবার হচ্ছে জমা থাকে। এই খাবার-দাবার গুলো হচ্ছে আবার কে খায় ভাইয়া বলো? বিভিন্ন রকমের পোকামাকড়, এগুলো হইতেছে গাছ থেকে হইতেছে, এগুলো হচ্ছে খাবার-দাবার খায়। এখানে ধরো হচ্ছে হরিণ এসে এগুলা খাইতে পারে, ঠিক আছে? নানা রকমের হচ্ছে জীবজন্তু এসে গাছের হচ্ছে এই ফল-মূল, ঠিক আছে? পশু-পাখি সবাই এসে ফল-মূল, পাতা এগুলো হচ্ছে খায়। খাওয়ার পরে কি হয় বলো তো দেখি? আবার দেখা যায় এখানে যদি হচ্ছে কোনো পোকামাকড় থাকে, ঠিক আছে? ওই যে পোকামাকড় ধরো এখানে একটা ছিল। এখানে ধরো হচ্ছে আমি একটা পোকামাকড় রাখি, ঠিক আছে? এই যে ধরো এটা একটা পোকামাকড়। এই যে ধরো এর পাখা দিয়ে দিলাম। এই যে পোকামাকড় এখান থেকে গাছের থেকে ধরো গাছের পাতা খাইলো, ঠিক আছে? ফল-টল খাইলো। তো ওই পোকামাকড়কে এরপরে কে খায়? ধরো হচ্ছে এখানে অন্য কোনো জীব এই পোকামাকড় খায়। নরমালি হচ্ছে কে খাইতে পারে? ব্যাঙ খাইতে পারে। এই যে কোন জায়গায় যেন আমরা ব্যাঙ দেখতেছিলাম? এই যে ব্যাঙ, ধরো এই পোকাটা উড়ে, উড়ে ব্যাঙের কাছে আসলো। ব্যাঙ খাইতে পারে। তারপর ধরো ব্যাঙরে অন্য কেউ খাইতে পারে। কে খাইতে পারে? সাপ খাইতে পারে। এই যে এখানে একটা সাপ আছে। এই সাপটা হইতেছে গিয়ে হচ্ছে ব্যাঙকে খেয়ে ফেলতে পারে। এরকম হইতে পারে। একটা সময় কি দেখা যায়? এই খাওয়া-খাওয়ি হইতে, হইতে কখনো না কখনো এরা হচ্ছে মারা যায়। মারা যাওয়ার পরে কি হয় বলো দেখি ভাইয়া? মারা যাওয়ার পরে এই যে ওর দেহটাকে কি করে? এই ছত্রাক বা এই যে হচ্ছে ব্যাকটেরিয়া, ওরা কি করে? এদেরকে হচ্ছে পচায় আবার মাটির মধ্যে মিশিয়ে দেয়। এখন ভাইয়া দেখো, গাছ হয়তো কি করতেছে? গাছ হয়তো বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিতেছে, মাটি থেকে পানি নিতেছে। কিন্তু মাটির মধ্যেও কিন্তু কি থাকা লাগে বলো? তুমি মনে করো জৈব পদার্থ থাকা লাগে গাছের বড় হওয়ার জন্য, তাই না বলো? তুমি দেখো না যে আমরা জমির মধ্যে কি করি? জৈব সার দেই, জৈব সার। ওই জৈব সারগুলা পাইলেই কিন্তু গাছ দেখা যায় হচ্ছে কি হয়? অনেক হচ্ছে বড় হয়, ফলমূল সে দিতে থাকে। এরকম একটা বিষয়। তাহলে এই যে যেই কোনো জীব কি করে? মারা যায়। মারা যাওয়ার পরে ছত্রাক, ব্যাকটেরিয়া ওদেরকে পচায় মাটির সাথে হচ্ছে জৈব বস্তু হিসেবে মিক্স করে ফেলে। গাছ ওকে আবার হচ্ছে কি করে? খাদ্য হিসেবে গ্রহণ করে। ওই জিনিসগুলো আবার হচ্ছে এদের মাধ্যমে হচ্ছে এই যেরকম ফলমূলের মধ্যে আসে, তারপর পোকামাকড়ের মাধ্যমে আসে খাবারগুলা। তারপর এগুলা কি করে? হচ্ছে ব্যাঙের মাধ্যমে যায়। এইভাবে পরিবেশের মধ্যে ঘুরতে থাকে। তার মানে আসলে আমরা যে জিনিসটা তোমাকে বুঝাইতে চাইতেছি, পরিবেশের মধ্যে তোমার এই যে উদ্ভিদ, প্রাণী এরা আসলে আলাদা না। উদ্ভিদ আর প্রাণীর মধ্যে কি হইতেছে ভাইয়া? অলওয়েজ সম্পর্ক থাকে। আবার পরিবেশের মধ্যে কিন্তু ভাইয়া জীব আর জড় কিন্তু আলাদা না। যেমন উদ্ভিদও হইতেছে জীব, আ তারপর হচ্ছে ধরো এখানে ব্যাঙ আছে, শামুক আছে, প পাখি আছে, কীটপতঙ্গ আছে। এরা সবাই জীব। ঠিক আছে? এরা সবাই জীব। জড় পদার্থের মধ্যে কি থাকতে চিন্তা করতে পারো তুমি? যে কার্বন ডাই অক্সাইড, পানি, ঠিক আছে? মানে বাতাস, তারপর পানি, মাটি এরা জড় পদার্থ। কিন্তু আমরা কি দেখলাম? যে জীব আর জড় পদার্থ এরকম আলাদাভাবে থাকে না। এটা কিন্তু একে অপরের সাথে মিলেমিশে কাজ করে। জীব, গাছ কি করতেছে? জড় পদার্থ নিয়ে সে খাবার তৈরি করে। আবার প্রত্যেকটা জীবই হচ্ছে মারা গেলে কি হয় বলো তো দেখি? ওরা যখন মাটির সাথে মিশে যাইতেছে তখন ওরা কিন্তু জড় পদার্থ হয়ে যাইতেছে। আবার তুমি যদি চিন্তা করে দেখো, সূর্যের আলো কিন্তু আমার গাছের খাদ্য তৈরি করার জন্য দরকার। ঠিক আছে? এই যে সূর্যের আলো যেটা হচ্ছে দরকার, তুমি যদি চিন্তা করো, সূর্যের আলো যদি খুব বেশি হয় তাহলে গাছ কিন্তু মারা যাবে। ঠিক আছে? সূর্যের আলো যদি কম হয় আবার সে খাদ্য তৈরি করতে পারে না, তখন হচ্ছে মারা যাবে। তো বেশি হলে ধরো পুইরা মারা যাবে, না না থাকলে হচ্ছে ধরো হচ্ছে কি না পায়া মারা যাবে। এরকম একটা সিচুয়েশন। এখন কাহিনী হইলো, তার মানে আমরা কি বুঝলাম? যে গাছ থেকে যেহেতু হচ্ছে জিনিসপত্র শুরু হইতেছে, গাছ আবার সূর্যের উপর নির্ভরশীল। তাহলে সূর্যের সাথেও ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সব জীবেরই একটা সম্পর্ক আছে। তার মানে আমরা এটা বুঝতে পারতেছি, দেখো আমরা কি পড়তেছিলাম ভাইয়া বলো তো দেখি? বাস্তুতন্ত্র মানে আবাসস্থল। এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এটা কিন্তু এই গাছগুলোর আবাসস্থল। এই ক্যাঙ্গারু বলো, যে যত রকমের প্রাণী এখানে আছে সবার কিন্তু এই আবাসস্থল। এই আবাসস্থলটাকে বলছি বাস্তু, এবং এই বাস্তুর মধ্যে যে সকল জীব থাকতেছে সবারই কি হইতেছে বলতো? বাস্তুর সকল উপাদান, সমস্ত জীব একে অপরের সাথে, এবং বাস্তু বা এই আবাসস্থলের জড় উপাদান যেগুলা আছে যেমন মাটি, পানি, ঠিক আছে? আবার জড় উপাদানের বাইরেও যে কিছু জিনিসপত্র আছে যেগুলাকে বলি আমরা ভৌত, যেমন সূর্যের আলো, ঠিক আছে? তাপমাত্রা, এদের সবার একে অপরের সাথে একটা সম্পর্ক আছে, কানেকশন আছে। একটার উপর ভিত্তি করে আরেকটা চলে। এই যে হচ্ছে চলার যে ব্যাপারটা, সম্পর্কের যে ব্যাপারটা, এটা বলতে আমরা সিস্টেম বলে বাস্তুতন্ত্র বলতেছি। ওকে? তাহলে পুরো জিনিসটাকে আমরা বলতেছি কি? বাস্তুতন্ত্র। ওকে? তাহলে দেখো এখানে কি বলছে? যে এখান থেকে কি পরীক্ষাতে আসবে চলো ওইটাও দেখে ফেলি। বলছে এখানে যে প্রাকৃতিক পরিবেশে, যে এটা একটা প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী, উদ্ভিদ আর প্রাণী এই ২ ধরনের জীবের সাথে কি হয়েছে বলো তো দেখি? জড় পদার্থের মধ্যে যে কি বললাম ওই যে মাটি, পানি, বায়ু, ঠিক আছে? তারপরে হচ্ছে ওই যে সূর্যের আলো, তাপমাত্রা এগুলা, এই
উদ্ভিদ প্রাণী মানে জীবের সাথে জড় পদার্থের মধ্যে শক্তি আর বস্তুর আদান প্রদান হয়। আমরা কিন্তু ভাই এটাই দেখতেছি যে শক্তির আদান প্রদান, সূর্য থেকে কি হইতেছে শক্তি, শুধু যে এখানে হইতেছে খাবার এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছে, খাবার মধ্যে কি থাকে শক্তি। তাহলে এই যে দেখো এখান থেকে কি হচ্ছে? শক্তির আদান প্রদান হয়। সূর্য থেকে শক্তি গাছের মধ্যে আসে, গাছে থেকে পোকার মধ্যে, কীটপতঙ্গে, কীটপতঙ্গ থেকে ব্যাঙের মধ্যে, ব্যাঙের থেকে কি হইছে? সাপের মধ্যে, সাপের থেকে হইতেছে হচ্ছে আবার হচ্ছে অন্য কোথাও যাইতেছে। তাহলে শক্তির আদান প্রদান হইতেছে, আবার কি খাদ্যবস্তু বা কোনো বস্তুর আদান প্রদান হইতেছে। যেমন শক্তিটা গাছ কি করতেছে? কোনো একটা ফল, পাতা ওর মধ্যে হচ্ছে বস্তু আকারে বস্তুর মধ্যে একটা জমা রাখতেছে। ওই বস্তুটাই কিন্তু একজন থেকে আরেকজনের শরীরের মধ্যে দিয়ে যাইতেছে। তাহলে শক্তি আর বস্তুর আদান প্রদান হয়। এই আদান প্রদানের যে প্রক্রিয়া, ওই যে ক্রিয়া বা কাজ, ওইটাকে বলা হয় মিথস্ক্রিয়া। এই যে প্রক্রিয়াটা বা এই কাজটাকে কি বলা হইতেছে ভাইয়া? মিথস্ক্রিয়া। আর এই মিথস্ক্রিয়া ঘটে এরকম আন্তঃসম্পর্ক যুক্ত পৃথিবীর যেকোনো অঞ্চলকে বলে বাস্তুতন্ত্র। ঠিক আছে? ধরো আমরা যদি এরকম একটা জায়গার এটা যদি ব্যবস্থা করতে পারতাম, যে ধরো এরকম একটা জায়গা, একটা বাস্তু আছে, এখানে গাছ আছে, প্রাণী আছে, কিন্তু কেউ কারোর সাথে হচ্ছে নির্ভরশীল না, সবাই নিজের মতো চলে। ওইটা কিন্তু আমরা বাস্তুতন্ত্র বলতে পারতাম না। ঠিক আছে? বাস্তুতন্ত্র হওয়ার জন্য কি করতে হবে? জীব থাকতে হবে, জড় থাকতে হবে এবং সবাইকে কি করতে হবে? সবারকে একে অপরের সাথে ইন্টারেকশন করতে হবে। একের শরীর থেকে আরেকজনের শরীরে কি যাইতে হবে? শক্তি বা বস্তুর স্থানান্তর হওয়া লাগবে। এইটা যেটা আমরা এখানে দেখতে পাইতেছি, এটাকে কি বলে ভাইয়া? বাস্তুতন্ত্র। তো আশা করি মোটামুটি একটা আইডিয়া তোমরা পাইছো মিথস্ক্রিয়া সম্পর্কে। পরীক্ষাতে মিথস্ক্রিয়ার সংজ্ঞা আসলে আসতে পারে, অথবা বাস্তুতন্ত্রের সংজ্ঞা আসলে আসতে পারে। তো এখান থেকে তুমি ক, খ এর জন্য এটা পড়ে ফেলবা। ওকে? যেমন এখানে হচ্ছে বাস্তুতন্ত্রের তোমার হচ্ছে আরো একটা ভালো সংজ্ঞা আছে। এটা হচ্ছে সৃজনশীলের ক, খ এর জন্য তোমরা পড়ে ফেলবা। ওই সংজ্ঞাটা থেকে এই সংজ্ঞাটা আরেকটু ভালো। যেমন বলছে কি বাস্তুতন্ত্র বলতে ভূপৃষ্ঠের এমন কোনো একটা একককে বোঝায় যেখানে কি থাকবে? জড় পদার্থ। আমরা দেখছি না যে জড় পদার্থ থাকে, মাটি থাকে, পানি থাকে, ঠিক আছে? বায়ু থাকে। খাদ্য উৎপাদনকারী কি থাকবে? সবুজ উদ্ভিদ থাকা লাগবে। আমরা দেখছি না? এখানে কি থাকে? সবুজ উদ্ভিদ থাকে এবং খাদ্যের উপরে, এই উদ্ভিদের উপরে নির্ভরশীল কিছু প্রাণী থাকতে হবে। কিছু প্রাণী থাকে, ঠিক আছে? এবং এই যে এই উদ্ভিদ প্রাণীরা যে একটা টাইমে মারা যাবে, ঠিক আছে? এই মারা গেলে পরিবেশের সাথে হচ্ছে মিশানোর জন্য কি লাগবে? ব্যাকটেরিয়া লাগবে, ছত্রাক লাগবে। তাহলে মৃত জীবদেহকে পরিবেশে মিশিয়ে দেওয়ার জন্য আবার অণুজীব আছে, ঠিক আছে? এবং এদের মধ্যে কি থাকতে হবে? আমি আবারও বলতেছি, এরা যদি থাকে কিন্তু এদের মধ্যে কোনো কানেকশন নাই, একজন আরেকজনের সাথে মিশেও না, কথাও বলে না, তাহলে ওইটা কিন্তু ভাই আমরা বাস্তুতন্ত্র বলবো না। এদের মধ্যে কি থাকতে হবে? আন্তঃসম্পর্ক থাকা লাগবে। এদের মধ্যে কি থাকা লাগবে ভাইয়া বলো তো দেখি? আন্তঃসম্পর্ক থাকতে হবে। তাহলে আমি আবারও বলি, বাস্তুতন্ত্র হচ্ছে কি ভূপৃষ্ঠের এমন একটা একক, এমন একটা জায়গা যেখানে কি থাকবে? যেখানে আমাদের জড় পদার্থ থাকবে। জড় পদার্থের পরে কি আসবে? উদ্ভিদের কথা আসবে। তারপরে উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু প্রাণীর কথা আসবে এবং এই যে জীবদেহকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য কি লাগবে? আবার হচ্ছে কিছু আবার অণুজীব লাগবে, ছত্রাক লাগবে, ব্যাকটেরিয়া লাগবে এবং এদের মধ্যে কি থাকতে হবে? আন্তঃসম্পর্ক থাকতে হবে। এটাকেই ভাই আমরা কি বলতেছি? এটাকেই বলতেছি আমরা বাস্তুতন্ত্র। তো বাস্তুতন্ত্র তো আমরা বুঝলাম, তখন বুঝে, বুঝে পড়লাম। এখন আমাদের হইতেছে এই বোঝা জিনিসগুলাকে আরেকটু গুছায়া হইতেছে লিখে ফেলতে হবে। তো বাস্তুতন্ত্রের যে এই অংশটা, এটা যদি হইতেছে বলি, এটা হইতেছে বলো সৃজনশীল বলো বা এমসিকিউ বলো, খুবই 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 ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। আর কিসের জন্য ইম্পর্টেন্ট? সৃজনশীলের ক খ এর জন্য এটা আসলে বেশি ইম্পর্টেন্ট। সৃজনশীলের ক খ এর জন্য এটা আসলে বেশি ইম্পর্টেন্ট। আবার এটা থেকে হইতেছে ক খ না, গ ঘ আসে। ক ঘ এখান থেকে ভালো রকমের আসে। তো সবকিছুর জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট। তো এটা সবাই ভালো করে মনোযোগ দিয়ে হচ্ছে শুনবা। তাহলে ফার্স্টে দেখো ভাইয়া, বাস্তুতন্ত্রের উপাদানসমূহ। বাস্তুতন্ত্রের উপাদানগুলোকে আমরা ৩ টা ভাগে ভাগ করে ফেলেছি। এই ৩ টা ভাগের মধ্যে কি আছে? ১ নম্বরে আছে কি ভাইয়া? জড় উপাদান, ২ নম্বরে আছে ভৌত উপাদান, ৩ নম্বরে আছে এখানে জীব উপাদান। জড় উপাদান, ভৌত উপাদান, জীব উপাদান। তাইলে তোমাকে এখান থেকে খেয়াল রাখতে হবে জড় উপাদান কোনগুলা? এগুলো আমরা অলরেডি ভাইয়া তোমাকে আমি বলে ফেলছি। জড় উপাদান কোনগুলা? যেগুলো হচ্ছে জীবন নাই, কমন জিনিস। ঠিক আছে? যেমন হচ্ছে কি মাটি, পানি, বায়ু। ঠিক আছে? মাটি, পানি, বায়ু। আমি তোমাদেরকে এটা এখানে লিখে, লিখে হইতেছে বুঝায় বলতেছি। জড় উপাদান কোনগুলা? হুম, জড় উপাদানের মধ্যে আছে মাটি, তারপরে এখানে কি তুমি পাবা? পানি, আর কাকে পাবা তুমি? বায়ু। ঠিক আছে? সোজা বাংলাতে, ঠিক আছে? আচ্ছা, জড় উপাদান বলতে শুধু মাটি, পানি, বায়ু এরকম না। আরো ধরো হচ্ছে কি থাকবে? ধরো তোমার হচ্ছে আ এই মাটির মধ্যে কি থাকবে? জৈব পদার্থ থাকে কিছু, যেগুলো হচ্ছে মৃতদেহ চলে যাইতেছে। কিছু জৈব পদার্থও থাকে, ঠিক আছে? মাটির মধ্যে তো ধরো বিভিন্ন খনিজ লবণও থাকে, আবার জৈব পদার্থও থাকে। এই কারণে জড় পদার্থকে আমরা ২ টা ভাগে ভাগ করছি। একটাকে হচ্ছে আমরা কি বলি ভাই? একটাকে বলতেছি হচ্ছে আমরা অজৈব বস্তু, একটাকে বলতেছি আমরা অজৈব বস্তু, আর এটা হচ্ছে জৈব বস্তু। এখন কথা হইতেছে অজৈব বস্তু কারা? অজৈব বস্তু বলতে তোমাদের বইয়ে আসলে
অজৈব বস্তু বলতে এখানে ১ম যে ৩ টার কথা বলছি এই ৩ টাকেই বলছে নরমালি। যে মাটি, পানি, বায়ু। মাটি, পানি, বায়ু এদেরকে হচ্ছে আমরা অজৈব বস্তু বলবো। এখন আরো যদি স্পেসিফিক্যালি বলি, এখন তুমি বললে ভাই মাটির মধ্যে তো কি আছে? মাটির মধ্যে তো হচ্ছে আ আরো মাটি না যদি বলি যে বিভিন্ন রকমের খনিজ লবণ। ঠিক আছে? বিভিন্ন রকমের খনিজ লবণের কথা এখানে বলা হইছে। বিভিন্ন রকমের খনিজ লবণের কথা এখানে বলা হইছে। আরো স্পেসিফিক্যালি যদি আমরা বলি, কাদেরকে বলা হয়েছে? যারা পৃথিবীতে জীব উদ্ভবের আগে থেকেই ছিল। যারা পৃথিবীতে জীব উদ্ভবের আগে থেকেই ছিল। যারা পৃথিবীতে জীব উদ্ভবের আগে থেকেই ছিল, তাদেরকেই আমরা কি বলবো? তাদেরকে বলবো আমরা অজৈব বস্তু। তাইলে ধরো মাটির মধ্যে বিভিন্ন রকমের জিনিস থাকে জৈব, ওইটা নিয়ে আর আমাদের কোনো প্যাচ লাগলো না। তাইলে আমরা যদি বলি অজৈব বস্তু কারা? অজৈব বস্তু হচ্ছে এরা। পানি, বায়ু, মাটিতে থাকা খনিজ লবণ। যেমন কি থাকতে পারে? ক্যালসিয়াম থাকতে পারে, ঠিক আছে? তারপরে কি থাকতে পারে? লৌহ থাকতে পারে, ম্যাগনেসিয়াম মানে যাই থাকুক। যেগুলো সরাসরি জীবদেহ থেকে আসে না, জীব তৈরির আগে থেকেই আছে। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বলবো আমরা অজৈব বস্তু। আচ্ছা, জড় উপাদান থেকে এখানে এরপরে চলে আসি। জড় উপাদানের অজৈব বস্তু পড়ে ফেললাম। এরপরে কি আসবে? জৈব বস্তু। তাহলে জৈব বস্তু ভাই কোত্থেকে আসবে? জৈব শব্দটা আসছে কোন জায়গা থেকে? জৈব শব্দটা আসছে জীব থেকে। জৈব শব্দটা আসছে ভাইয়া কোন জায়গা থেকে? জীব থেকে। তাহলে জীব কারা, কারা বলতো? উদ্ভিদ আর প্রাণী। তাহলে আমরা এখানে এটা এভাবে লিখব যে উদ্ভিদ আর কি প্রাণী। উদ্ভিদ আর প্রাণীর থেকে এরপরে তোমার কি মাথায় রাখতে হবে? উদ্ভিদ বা প্রাণীর ২ টা জিনিস। একটা বর্জ্য, আরেকটা কি? মৃতদেহ। এগুলা থেকে আমরা জৈব বস্তু পাই। উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য বা মৃতদেহ থেকে আমরা জৈব বস্তু পাই। এই যে উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য বা মৃতদেহ যেগুলা মাটির সাথে পচে যায়, ওদেরকেই কি বলা হয়? ওদেরকেই বলা হয় জৈব বস্তু। এবার একটা সুন্দর একটা নাম আছে যেটা সৃজনশীলের ক তে প্রচুর আসে, সেটা হলো হিউমাস। তাহলে হিউমাসের সংজ্ঞাটাও কিন্তু আমরা পড়ে ফেললাম। যে উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে পাওয়া বর্জ্য পদার্থ এবং মৃতদেহকে যেটা পচে মাটির সাথে মিশে যায় তাকে কি বলা হইতেছে? হিউমাস বলা হইতেছে। এবং এদের আন্ডারে কি, কি থাকে আসলে ভাই? দেখো এদের আন্ডারে আসলে কি, কি তুমি পেয়ে যাবা? এদের আন্ডারে তুমি পেয়ে যাবা এদের আন্ডারে তুমি পেয়ে যাবা ইউরিয়া পাবা। তারপরে কি পাবা? তারপরে ধরো এগুলোর মধ্যে আরো বিভিন্ন রকম জৈব পদার্থ থাকে। ইউরিয়ার কথা ভাইয়া কেন বললাম? যখন ইউরিয়া, ইউরিক অ্যাসিড এই জাতীয় কথাবার্তা বলা হয়, তখন মনে হয় এগুলা হয়তো কোন জায়গা থেকে আসছে? এগুলা আসছে তোমার এই তো জড় উপাদান। কারণ ইউরিয়া তো একটা কি? হুম, রাসায়নিক পদার্থ। ঠিক আছে? তো তোমরা অনেকেই এই কমন মেথডটা করো। কিন্তু এটা কিন্তু একটা জৈব পদার্থ। ওকে? তাহলে দেখো এটা কিন্তু এখান থেকে আমাদের হয়ে গেল। আমরা এখান থেকে শিখে ফেললাম যে কোনগুলা আসলে জৈব বস্তু। এখান থেকে কিন্তু আসলে আমরা শিখে ফেললাম যে কোনগুলা আসলে কি ভাইয়া জৈব বস্তু। ওকে? তাহলে জৈব বস্তু এখান থেকে পড়া হয়ে গেল। এখন তোমার এখান থেকে পড়া লাগবে যে ভাই জড় উপাদান পড়লাম, জৈব অজৈব। এখন কারো, কারো মনে আসতেছে ভাই তাহলে একটু আগে যে আপনি বললেন সূর্যের আলো, ঠিক আছে? এটাও তো কি হইতেছে বলো তো দেখি? এটাও মনে হইতেছে যে ভাই ইয়ার মধ্যে পড়ে যাবে। কি যেন বলে? অ্যা অ জড়ের মধ্যে পড়ে যায়। কিন্তু এগুলো আসলে দেখো সূর্যের আলোটা কি কোনো পদার্থের মধ্যে পড়ে না। তো এটাকে আমরা কি বলি? ভৌত উপাদান বলি। এদেরকে আসলে আমরা ভাইয়া কি উপাদান বলি ভাইয়া বলো? এদেরকে বলি আমরা ভৌত উপাদান। তাহলে ভৌত উপাদানের মধ্যে আসলে কি, কি থাকে? ভৌত উপাদানের অনেকগুলো এক্সাম্পল তোমাদের বইয়ে দেয়া আছে। তো আমি এগুলো ৩ টা গ্রুপ করে তোমাদেরকে বলব। তাহলে দেখো ৩ টা গ্রুপ করে কি বলবো? ফার্স্ট এ আমরা এখানে বলব যে সূর্যের আলো, তারপরে তাপমাত্রা। তাহলে এই ২ টা দেখো সূর্য রিলেটেড। সূর্যের আলোর পরিমাণ, সূর্য থেকে আসা আলোর পরিমাণ আর তাপমাত্রা। এগুলো কি ভৌত উপাদান। এরপরে তোমার বায়ু রিলেটেড কিছু। যেমন বায়ু প্রবাহ, বায়ু চাপ, বায়ুতে জলীয় বাষ্প। ঠিক আছে? বায়ু প্রবাহ, বায়ু চাপ, বায়ুতে জলীয় বাষ্প। ভাইয়া দেখো এখানেও কিন্তু বায়ু আছে। এখানে যে বায়ু নেই ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু কাহিনী হইতেছে কি দেখো ভাই,
এখানে আসলে বায়ুকে বুঝাইছে। বাতাসে এগুলো দেখেন নাইট্রোজেন, অক্সিজেন। এখানে আসলে বাতাসের প্রবাহ, বাতাস যে চাপ দিতেছে, ঠিক আছে? এদের ভৌত অংশগুলাকে হচ্ছে বোঝানো হইছে, ঠিক আছে? এখানে কিন্তু হচ্ছে ওদের হচ্ছে পদার্থের যে গঠনগুলো এগুলো এখানে আসতেছে না। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে তোমার এখান থেকে মাথায় রাখতে হবে, এই যে আমরা বাস্তুতন্ত্র পড়তেছি, পৃথিবীর সে কোথায় আছে? পৃথিবীর এই যে ভূপৃষ্ঠ থেকে মানে হচ্ছে বা সমুদ্রপৃষ্ঠ থেকে সে কি অনেক উপরে নাকি হচ্ছে গভীরে? কারণ উচ্চতার সাথে সাথেও কিন্তু হচ্ছে কি হয়, তোমার ওই এলাকাতে কি থাকবে এগুলো হচ্ছে অনেক কিন্তু হচ্ছে ডিফারেন্স হয়। ঠিক আছে? তুমি হইতেছে সমুদ্রের একদম তলদেশে যে জিনিস পাবা সমুদ্রের উপরিভাগে তো এটা পাবা না। তাই না? তারপরে ধরো হচ্ছে তুমি একদম ধরো আম পাহাড় পর্বতের একদম উপরের দিকে যে রকমের হচ্ছে গাছ, তারপর হচ্ছে পশু-পাখি পাখা বা নিচের দিকে তো এগুলা পাবা না, তাই না? তো এরকম আরকি। তাইলে এখান থেকে হচ্ছে আমাদের নতুন কি পয়েন্ট আসবে আর? সেটা হইতেছে কি যে উচ্চতা আর গভীরতা। ঠিক আছে? যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এবং ভূপৃষ্ঠ থেকে কি বলো তো দেখি ভাইয়া? গভীরতা। তাহলে এগুলো আমাদের এখান থেকে পড়া হয়ে গেল। এগুলো এখান থেকে পড়া হয়ে গেল। তাইলে এই সবগুলা আসলে কি উপাদান ভাই? এই সবগুলা হলো ভৌত উপাদান। এই সবগুলা আসলে কি? ও উপাদান। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখান থেকে আমাদের ভৌত উপাদানও পড়া শেষ, জড় উপাদানও পড়া শেষ। তাহলে এখন আমাদের এখান থেকে কি পড়তে হবে ভাইয়া? এখান থেকে হচ্ছে আমাদের এখন পড়ে ফেলতে হবে জীব উপাদান। তাহলে জীব থেকে হচ্ছে জীবের উপাদানের কথা যদি হচ্ছে আমরা বলি, তাইলে জীব এর উপাদানগুলো কোত্থেকে শুরু হয়? ওই যে গাছ থেকে কারণ সেই ১ম জীব যে খাবার তৈরি করতেছে বাকিরা তার কাছ থেকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি খাবার পেয়ে থাকে। তাইলে তোমার এখান থেকে হচ্ছে মাথায় রাখতে হবে যে আমাদের এই যে উদ্ভিদ, সবুজ উদ্ভিদ যারা আছে, গাছ যারা আছে, এরা খাদ্য তৈরি করে। তাই এদেরকে হচ্ছে আমরা কি বলে থাকি? এদেরকে আমরা বলে থাকি হচ্ছে উৎপাদক। এদেরকে হচ্ছে আমরা কি বলে থাকি বলো তো দেখি? আমরা বলে থাকি হচ্ছে উৎপাদক বলে থাকি। তাহলে উৎপাদকের আরো একটা নাম আছে। সেটা হচ্ছে কি বলো তো দেখি? এদেরকে অটোট্রফ ও বলা হয়। এদেরকে অটোট্রফ ও বলা হয়। যেমন তুমি দেখো আমরা কিন্তু হচ্ছে হেটেরোট্রফ বলছিলাম, মনে আছে? যেমন হচ্ছে ১ নাম্বার চ্যাপ্টারে যখন হচ্ছে পড়ছিলাম ১ নাম্বার চ্যাপ্টারে কিন্তু হচ্ছে আমরা আ আ ওই মানুষকে অ্যানিমেলিয়াকে কি বলছিলাম? হেটেরোট্রফ বলছিলাম। কারণ কি? সে অন্য কারো কাছে খাবার খেয়ে কারো কাছ থেকে খাবার নিয়ে খেয়ে থাকে। কথা বুঝতে পারছি? অন্য কারো উপর খাবারের জন্য নির্ভরশীল। কিন্তু আমরা অটোট্রফ পেয়ে গেলাম। এরপরে চলে আসি হচ্ছে জীবজ উপাদান। তাইলে এই উৎপাদককে যে খায় যেমন গাছকে কে খায়? আ বিভিন্ন রকমের পোকামাকড় খায়, পশু-পাখি খায়, গরু, ছাগল, হরিণ। ঠিক আছে? তাইলে এরা হইতেছে কি ডিরেক্টলি উৎপাদককে খায়। তাইলে এই কারণে এদেরকে বলা হইছে ১ম শ্রেণীর খাদক। এই কারণে এদেরকে কি বলা হইছে ভাইয়া? ১ম শ্রেণীর খাদক বলা হয়। এদেরকে ১ম শ্রেণীর খাদক বলা হয় বা এদের আরেকটা নাম আছে সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে তৃণভোজী। সেটা হচ্ছে কি ভাইয়া? তৃণভোজী। তৃণভোজী। কারণ সে তৃণ উৎপাদক কি? গাছ বা সবুজ জিনিসপত্র। তাই এদেরকে তৃণভোজী বলা হয়। যাদেরকে ইংলিশে হচ্ছে আরেকটা নাম আছে সেটা হইতেছে কি বলো তো দেখি? সেটা হলো হার্বিভোরাস। ঠিক আছে? হারবিভোরাস। আচ্ছা, তারপরে চলে আসো তুমি এখান থেকে। এখন ধরা হচ্ছে তৃণভোজী কি হইতে পারে? হরিণ হইতে পারে। ঠিক আছে? গরু হইতে পারে, ছাগল হইতে পারে। এরা হলো তৃণভোজী। এখন হরিণ, গরু, ছাগল এদেরকে হচ্ছে কে খায়? বাঘ খায়। আবার মানুষও কিন্তু হচ্ছে কি খায় বলো তো দেখি? হরিণ, গরু, ছাগল এগুলো হচ্ছে খাইতে পারে, তাই না? তাইলে এখান থেকে তোমার মাথায় রাখতে হবে যারা হইতেছে কি করতেছে? এই যে আম কি যেন হচ্ছে বলে? যারা ওই তৃণভোজীকে খায় তাদেরকে হচ্ছে আমরা কি বলব? তাদেরকে হচ্ছে আমরা বলে থাকবো মাংসাশী প্রাণী বলে থাকবো। তাদেরকে আমরা কি বলে থাকবো? মাংসাশী প্রাণী বলে থাকবো এবং এদেরকে আমরা কি বলবো? ২য় শ্রেণীর খাদক। এই ২য় শ্রেণীর খাদক দেখে এদেরকে আরেকটা নামও বলা হয় সেটা হচ্ছে কি? গৌণ খাদক। তাদেরকে হচ্ছে আরেকটা নামে ডাকা হয় সেটা হলো কি ভাইয়া বলো দেখি? গৌণ খাদক। ঠিক আছে? আচ্ছা, গৌণ খাদক পড়া হইলে এরপরে চলে যাবো হচ্ছে আমরা কোথায়? ৩য় স্তরের খাদক। ঠিক আছে? যে একদম দেখা গেল ২য় স্তরের খাদক যারা আছে তাদেরকে ধরে খায়। ২য় স্তরের খাদক যারা আছে তাদেরকে ধরে খায়। যেমন ধরো কি হইতে পারে? যেমন ধরো হচ্ছে উৎপাদকের কথা যদি তুমি একটু চিন্তা করো। গাছ, তারপর গাছ কে খাইতে পারে? গাছ থেকে হইতেছে হচ্ছে তোমার ঘাসফড়িং খাইতে পারে। ঘাসফড়িংকে কে খাইতে পারে? ব্যাঙ খাইতে পারে। ঠিক আছে? তাহলে ব্যাঙ হবে ৩য় স্তরের। আর ব্যাঙ কে খাইতে পারে? সাপ হইতে পারে। তাহলে ও কোথায় চলে যাবে বলো দেখি? ও চলে আসবে কিন্তু ৩য় স্তরে। এরকম আসলে খাদ্য শিকলের উপরে কে কারা খাইতেছে এর উপর নির্ভর করে কোন একটা জীব ১ম স্তরেও থাকতে পারে, ২য় স্তরেও থাকতে পারে, ৩য় স্তরেও কিন্তু সে চাইলে থাকতে পারে। ঠিক আছে? যদি খাইতে পারে আরকি। তাহলে ৩য় স্তরের খাদক এই হইতেছে হচ্ছে বিষয়টা। ঠিক আছে? এবং কেউ আছে যে কি করে বলো তো দেখি? যে সবকিছু খায়। সে ১ম, ২য়, ৩য়, ৪র্থ যত রকমের আছে সবাই এটা খাইতে পারে। ওদেরকে আমরা কি বলছি? একদম সবার উপরে যে লেভেলে যে থাকে তাকে বলতেছে হচ্ছে কি ভাইয়া বলো দেখি আমরা? সর্বোচ্চ খাদক। ঠিক আছে? এই যে খাবার-দাবার খাইলো,
খাবার-দাবার খাওয়ার পরে তারা কি হচ্ছে বসে থাকবে? না। একটা টাইমে হচ্ছে তারা জীবনযাপন করে কি করে বলো তো? হচ্ছে মারা যাইতেছে বা তাদের বর্জ্য পদার্থ পরিবেশের সাথে মিশে যাইতেছে। এই মিশে যাওয়ার জন্য কে থাকে ভাইয়া? বিয়োজক থাকে। তো আমরা যদি হচ্ছে একটু হচ্ছে দেখার চেষ্টা করি যে কোনটার আন্ডারে আসলে কি থাকে বা কে থাকে। যেমন ধরো আমরা যদি হচ্ছে এখানে দেখি যে ১ম স্তরের খাদক বা তৃণভোজী। এরা হইতেছে কারা বলতো? কারা ১ম স্তরের খাদক হবে? ধরো হবে মাত্র যার কথা হচ্ছে বললাম যে ঘাস ফড়িং, ঠিক আছে? আর কি হইতে পারে বলো তো দেখি? মুরগিও কিন্তু খায়। ঠিক আছে? মুরগিও কিন্তু খায়া থাকে। ঠিক আছে? সেও কিন্তু শাকসবজি খায়। এরপরে তোমাকে এখান থেকে হচ্ছে জানা লাগবে যেটা, সেটা হইলো ২য় স্তরের খাদক। ২য় স্তরের খাদক এখন দেখো ঘাস ফড়িং কে খায়? ফড়িং বা পোকামাকড় এগুলোরে কে খায়? ব্যাঙ খায়। তাইলে ব্যাঙ, ঠিক আছে? আবার মুরগিকে হইতেছে হচ্ছে কে খাইতে পারে বলো তো দেখি? শিয়াল খেয়ে ফেলে না মুরগিকে? তাহলে ধরো এখানে হচ্ছে তুমি মুরগিটা খাইতেছে শিয়াল। তাহলে তুমি এখানে শিয়ালের কথা হচ্ছে লিখতে পারো। শিয়াল, ঠিক আছে? আবার বাঘও কিন্তু ধরো হচ্ছে সে ঘাস ফড়িং খাবে না কিন্তু মুরগি খাইতে পারে পাইলে। কিন্তু মাংস তো পাইতেছে তাহলে বাঘও এখানে চলে আসবে। এবার চলে আসো ৩য় স্তরের খাদক। ৩য় স্তরের খাদকে এখানে কি আসবে বলো ভাইয়া? ব্যাঙকে কে খায়? ঘাস ফড়িং খায় ব্যাঙ। ব্যাঙকে কে খায়? ব্যাঙকে খেয়ে ফেলে সাপ। তারপরে চলে আসো এই যে হইতেছে ধরো ব্যাঙকে আরেকজনও খাইতে পারে। ঠিক আছে? ময়ূরও কিন্তু ব্যাঙ খায়। ঠিক আছে? ময়ূরও কিন্তু ব্যাঙ খায়। ময়ূর আবার সাপকেও খায়। খুবই জটিল সমীকরণ। আবার একদম এদের উপরে কে থাকে? বাঘ থাকতে পারে। ঠিক আছে? বাঘ হচ্ছে এখানে সবাইকেই খাইয়া ফেলতে পারে। ওকে? তাহলে এগুলো হচ্ছে কি বলো দেখি ভাইয়া? ৩য় শ্রেণীর খাদ্য। আচ্ছা বিয়োজকের কথা যদি আসি, বিয়োজক কারা, কারা আছে? বিয়োজক এখানে আছে হচ্ছে শৈবাল আর ছত্রাক। বিয়োজক এখানে আছে শৈবাল আর ছত্রাক আছে। ওকে? আচ্ছা। তো এই হইতেছে মোটামুটি আমাদের বাস্তুতন্ত্রের উপাদানগুলা। পরীক্ষার মধ্যে এগুলা থেকে ধরো হচ্ছে প্রচুর পরিমাণে তুমি হচ্ছে এমসিকিউ পাবা। ঠিক আছে? প্রচুর পরিমাণে এমসিকিউ পাবা আর হচ্ছে তুমি সৃজনশীলের কোয়েশ্চেন তো হচ্ছে পাবাই। তবে এর মধ্যেও ১-২ টা জিনিস হচ্ছে আমাদের জানা লাগবে। সেটা হইতেছে আমাদের ৩ টা শব্দ। একটা হচ্ছে কি হারবিভোরাস মানে কি? কার্নিভোরাস মানে কি? অমনিভোরাস মানে কি? আরেকটা জিনিস আমাদের ভালো করে জানা লাগবে। সেটা হচ্ছে ধাঙর বা স্ক্যাভেঞ্জার মানে কি? আমরা এই স্লাইডে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ৩ টা টার্ম চলো শিখাইয়া দেই। তাহলে ফার্স্ট এ কি বলছি? যে আমাদের ৩ টা ভোরাস শিখতে হবে। ঠিক আছে? ফার্স্ট এ হচ্ছে কি ভাইয়া দেখো, হারবিভোরাস। তারপরে এখান থেকে তোমাকে জানতে হবে কার্নিভোরাস। এরপরে তোমাকে এখান থেকে জানতে হবে অমনিভোরাস। এরপরে তোমাকে এখান থেকে কি জানতে হবে? সেটা হইলো স্ক্যাভেঞ্জার। ওকে? আচ্ছা। এখন আমরা যদি দেখি হারবিভোরাস। হারবিভোরাস জিনিসটা আসলে কি ভাই? যে হচ্ছে আমরা জানি যে এদেরকে হচ্ছে কি বলা হয়? এদেরকে আমরা তৃণভোজী বা শাকাশী বলা হয়। তৃণভোজী বা শাকাশী। মানে এরা শাক, ঘাস, লতাপাতা এগুলা খেয়ে বেঁচে থাকে। কার্নিভোরাস হচ্ছে কি? এদেরকে আমরা বলি হইতেছে মাংসাশী। মানে এরা হইতেছে কি করে? এরা হইতেছে হচ্ছে মাংস খেয়ে হচ্ছে বেঁচে থাকবে। মানে মাংস খাওয়া মানে কি অন্য কোনো প্রাণীকে খায়। অন্য কোনো প্রাণীকে খায়। সে কোনো ঘাস লতাপাতা খেয়ে বাঁচতে পারে না। যেমন ধরো বাঘের কথা চিন্তা করো। বাঘ কিন্তু ঘাস লতাপাতা খাবে না। সে অন্য কোনো প্রাণীকে শিকার করে হচ্ছে খায়। ঠিক আছে? এরপর চলে আসা হচ্ছে omnivorous। omnivorous হইতেছে কি? সে তৃণভোজীও আবার মাংসাশীও। মানে সে হইতেছে কি হয়? জীবকেও খায়, উদ্ভিদ মানে হচ্ছে প্রাণীকেও খায়, আবার হচ্ছে উদ্ভিদ থেকেও খাবার গ্রহণ করে। ২ টা মিলেই হয় কি বলো দেখি? omnivorous ঠিক আছে? আচ্ছা আর scavenger কি? ঠিক আছে? scavenger হলো এরা হলো আবর্জনা বা মৃতদেহ থেকে খাবার সংগ্রহ করে। ঠিক আছে? মৃতদেহ থেকে খাদ্য সংগ্রহ করে। ওকে? এদের আরো একটা নাম আছে। সেই নামটা হলো ধাঙর বলা হয়। এদেরকে কি বলা হয়? ধাঙর বলা হয়। ওকে? তাহলে আমরা এখান থেকে হচ্ছে দেখে নিলাম এই ৩ টা জিনিস। এই ৩ টা জিনিস কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। সৃজনশীলের ক, খ বলো, ঠিক আছে? সৃজনশীলের ক, খ বলো বা এমসিকিউ বলো, এটার জন্য এই ৩ টা জিনিস, এই ৪ টা জিনিস খুবই ইম্পোর্টেন্ট। তো এটা কিন্তু হচ্ছে সংজ্ঞাগুলো ভালো করে মুখস্থ করে ফেলবো। ওকে? আচ্ছা। তাহলে এখানে আমরা মোটামুটি বাস্তুতন্ত্রের মধ্যে হচ্ছে কি, কি থাকে এগুলো আমরা এখান থেকে বুঝে নিলাম। এগুলো এখান থেকে বুঝাইলে এখন আমরা চলে যাব এখানে যে একটা পুকুরের আদর্শ বাস্তুতন্ত্র।
ঠিক আছে? একটা পুকুরের হইতেছে আদর্শ বাস্তুতন্ত্র সম্পর্কে আমরা এখান থেকে দেখব। তাইলে আমরা যদি একটা পুকুরের আদর্শ বাস্তুতন্ত্র যদি হইতেছে আমরা এখান থেকে আঁকতে যাই বা মানে হচ্ছে পড়তে যাই, তাহলে ফার্স্টে তোমাকে এখানে কি জানতে হবে? তোমাদের বইয়ে আসলে হচ্ছে ভাইয়া কি দিছে? তোমাদের বইয়ে আসলে একটা পুকুরের বাস্তুতন্ত্রের বর্ণনা দিয়ে বলছে হচ্ছে মেইনলি উৎপাদক, তারপর ৩ শ্রেণীর খাদক, ঠিক আছে? এদের কথাবার্তা এখানে হচ্ছে দিয়ে গেছে। মানে হলো জাস্ট এই অংশটা তোমাদের বইয়ে একটা পুকুরের বাস্তুতন্ত্রের বর্ণনাতে আছে সেটা হচ্ছে জীব উপাদান। কিন্তু জড় উপাদান বলো, ভৌত উপাদান বলো এইগুলা কিন্তু তোমাদের বইয়ে ওরকমভাবে কিছু বলা নাই পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে। তো আমার কাছে মনে হয় তুমি যদি চাও, তুমি চাইলে হইতেছে এই জিনিসপত্রগুলা এখানে আসলে এড করে দিতে পারো। তুমি যদি চাও এই জিনিসগুলো এখানে এড করে দিতে পারো। যেমন হচ্ছে পরীক্ষার মধ্যে এটা খুবই কমন একটা প্রশ্ন যে একটা পুকুরের বাস্তুতন্ত্রের বর্ণনা দাও। এটা হচ্ছে সৃজনশীলের ঘ এর খুবই কমন প্রশ্ন। পুকুরের বাস্তুতন্ত্রের বর্ণনা দাও বা মাঝে, মাঝে এটাও কিন্তু আসে। সেটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্রের চিহ্নিত চিত্র আঁকো। পুকুরের বাস্তুতন্ত্রে কি আঁকো? চিহ্নিত চিত্র আঁকো। ঠিক আছে? তাহলে এই হইতেছে আরকি হচ্ছে অবস্থা। এখন চলো আমরা এখান থেকে হচ্ছে ফার্স্ট এ যে কথাগুলা বলতেছিলাম, ১ম এই তুমি হচ্ছে এখানে বলতে পারো যে ১ নাম্বারেই আমাকে হচ্ছে কার কথা এখানে বলে দিতে হবে? ১ নাম্বারে আমাকে বলতে হবে জড় পদার্থের কথা। ঠিক আছে? তাইলে আমরা এখানে এটার কথা লিখে দিব যে জড় উপাদান। জড় উপাদান। তাইলে আমরা হইতেছে হচ্ছে দেখছি জড় উপাদানের মধ্যে কি থাকে? জৈব উপাদান থাকে, অজৈব উপাদান থাকে। তো তুমি চিন্তা করে আমি এখানে ডিটেইলস লিখতেছি না। এগুলো হচ্ছে তোমরা নিজেদের মতো করে হচ্ছে লিখে ফেলতে পারো। যে হচ্ছে অজৈব উপাদানের মধ্যে তুমি এখানে কি, কি বললা? পুকুরের মধ্যে হচ্ছে কি, কি থাকে? পুকুরের মধ্যে হচ্ছে পানি থাকে, নিচে কি থাকে? হচ্ছে মাটি থাকে, খনিজ লবণ থাকে। তো তুমি চাইলে এগুলা হচ্ছে লিখে দিতে পারো। পুকুরের মধ্যে হইতেছে হচ্ছে কি থাকে? মাটি থাকে, তারপর হচ্ছে খনিজ লবণ থাকে, পানি থাকে। জৈব উপাদানের মধ্যে হচ্ছে তুমি কি লিখবা? জৈব উপাদানের মধ্যে ধরো তুমি ওইগুলাই লিখবা। যে বিভিন্ন রকমের জীবের মৃতদেহ, বর্জ্য থাকে। এতটুকুই, এতটুকুই। ওইখানে ধরো তোমার আর এত কিছু হচ্ছে ঐরকমভাবে লিখার নাই। আচ্ছা আমি এক কাজ করি তোমাদেরকে গুছায় লিখেই দিই। বলতেছি যখন বলতে, বলতে লিখেই দিই। তাইলে কি বললাম এখানে? যে জড়র মধ্যে থাকবে অজৈব। অজৈবের মধ্যে তুমি কি লিখবা? পানির কথা লিখবা। তারপরে কি লিখবা? খনিজ লবণের কথা লিখবা। পানির মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের খনিজ লবণ দ্রবীভূত হয়ে থাকে। তাই না বলো? পানির মধ্যেও বিভিন্ন রকমের খনিজ লবণ দ্রবীভূত হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা। তারপর তুমি চাইলে মাটিতে থাকা খনিজ লবণ এদের কথাও বলতে পারো। অজৈবের পরে আমরা এখন চলে আসব জৈব। জৈব থেকে তুমি কি বলবা? যে জীবের বর্জ্য বা মৃতদেহ এগুলাই কিন্তু তোমরা এখানে হচ্ছে দেখছিলা। তাই না? আমাদের হচ্ছে আগেরটার মধ্যে। তো তুমিও টেকনিক্যালি এই কথাগুলো এখানে বলে দিলা। ওকে? তারপরে চলো আমরা এখান থেকে হচ্ছে কি বলব? এরপরে আমরা এখানে হচ্ছে বলে ফেলবো ভৌত উপাদান। ভৌত উপাদান। তাহলে ভৌত উপাদান থেকে বলো তো দেখি এখানে তুমি কোন ভৌত উপাদানের কথা লিখবা? ভৌত উপাদান থেকে তুমি হচ্ছে লিখে দিবা যে এখানে পুকুরের জন্য কি, কি লাগবে? ধরো সেখানে তুমি কি, কি পড়ছিলা বলো তো দেখি? ওই যে হচ্ছে ভৌত উপাদানের মধ্যে শুরুতে কি ছিল? সূর্যালোক, তাপমাত্রা ছিল না? পুকুরের পানির জন্যও কিন্তু একটা পুকুরের যে বাস্তুতন্ত্র এটার জন্য কিন্তু হচ্ছে সূর্যের আলো, তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তুমি এখানে এই ২ টার কথা লিখে দিবা। সেটা হলো কি? সূর্যালোক, তারপরে হচ্ছে কি? লিখবা কি হচ্ছে পানির তাপমাত্রা। পানির তাপমাত্রা। তারপরে দেখো এখানে কি ছিল? বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুপ্রবাহ, বায়ুচাপ এগুলার কি এখানে এত কিছু একটা ভূমিকা আছে না? এত ভূমিকা এখানে আসলে নাই। তাহলে এখানে তুমি আসলে কি লিখবা? হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম না যে উচ্চতা, গভীরতা এটাও কিন্তু হচ্ছে এখানে ভূমিকা রাখে। ঠিক আছে? তাহলে তুমি এখানে কি লিখতে পারো যে গভীরতা, একটা পুকুর কতটুকু গভীর এও কিন্তু বাস্তুতন্ত্রের মধ্যে ভূমিকা রাখে। তাহলে গভীরতার কথাও তুমি এখানে লিখতে পারো। তো এগুলা গেল কি আমার ভৌত উপাদান। ঠিক আছে? এরপরে চলো আমরা হচ্ছে কোথায় চলে যাব? এরপর একদম লাস্টে আমরা ডিরেক্টলি চলে আসব। লাস্টে আমরা ডিরেক্টলি চলে আসবো হচ্ছে কোথায়? যে জীব উপাদান যেগুলো আছে। তাহলে জীব উপাদানের কথা যদি তুমি চিন্তা করে দেখো, জীব উপাদানের কথা যদি তুমি চিন্তা করে দেখো, আমরা একটা, একটা করে হচ্ছে এখানে লিখি। ফার্স্ট এ এখানে হচ্ছে আমাদের ভাইয়া কে চলে আসবে? ফার্স্ট এ আমাদের এখানে ১ নম্বরে চলে আসবে উৎপাদক।
১ নম্বরে এখানে কে চলে আসবে? উৎপাদক চলে আসবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো উৎপাদক মানে কি? সবুজ যারা উদ্ভিদ আছে তারা যারা খাদ্য তৈরি করে এটা। এখন পানির মধ্যে কে থাকে? পানির মধ্যে এরকম বিভিন্ন জলজ উদ্ভিদ থাকে। আর কি থাকে? শ্যাওলা থাকে। ঠিক আছে? বিভিন্ন রকমের শৈবাল থাকে। বিভিন্ন রকমের শৈবাল আর জলজ উদ্ভিদ। এরাই হলো আসলে আমাদের এখানের উৎপাদক। তাহলে আমরা এখানে একটা হচ্ছে করে লিখব। কি লিখব? উৎপাদকের মধ্যে কি আছে? শৈবাল আছে। তারপরে কি আছে? বিভিন্ন রকমের জলজ উদ্ভিদ আছে। বিভিন্ন রকমের জলজ উদ্ভিদ আছে। আরেকটা জিনিস আছে। সেটা কি জানো? সেটার নাম হলো ফাইটোপ্ল্যাংটন আছে। ফাইটোপ্ল্যাংটন আছে। ফাইটোপ্ল্যাংটন কি? তোমরা যদি এই ছবিটা এখানে খেয়াল করে দেখো, তোমাদের বইয়েরই একটা ছবি। এইখানে হচ্ছে তোমরা দেখতে পাইতেছো যে বিভিন্ন রকমের এরকম সবুজ উদ্ভিদ আছে। ঠিক আছে? সবুজ জলজ উদ্ভিদ আছে। ঠিক আছে? এই যে দেখো কিছু শ্যাওলা এখানে ভেসে বেড়াইতেছে, তাই না বলো? বিভিন্ন রকমের শ্যাওলা এখানে কিন্তু হচ্ছে ভেসে বেড়াইতেছে। এখন ফাইটোপ্ল্যাংটন ফার্স্ট এ তোমাকে বুঝতে হবে প্ল্যাংটন জিনিসটা আসলে কি? ফার্স্ট এ তোমাকে এখানে বুঝতে হবে প্ল্যাংটন জিনিসটা কি? তাহলে আমি এটা এক কাজ করি এখানে তোমাদের এটা লিখে দেই। যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পরীক্ষার মধ্যে সৃজনশীলের ক তে আসতে পারে। প্ল্যাংটন। প্ল্যাংটন হলো পানিতে ভাসমান ক্ষুদ্র জীব। এমন কিছু জীব যারা আকারে খুবই ছোট হয় কিন্তু ওরা পানিতে ভাসে। পানিতে ভাসে এবং এরা আসলে নিজে সাঁতার কাটতে পারে না। দেখো বলছে কিন্তু পানিতে সাঁতার কাটে এরকম কিছু বলে নাই। বলছে এরা ভাসে। পানির স্রোত তারে ভাসায় যেদিকে নিয়ে যায় ঐরকম। সে জাস্ট ভেসে থাকে। সে কিন্তু এরকমভাবে সাঁতার-টাতার কাটতে পারে না। তাইলে উৎপাদকের মধ্যে কারা আছে? উৎপাদকের মধ্যে আছে শৈবাল, জলজ উদ্ভিদ আর এখানে কে আছে বলো দেখি? ফাইটোপ্ল্যাংটন। শৈবাল, জলজ উদ্ভিদ আর হচ্ছে কি আছে? ফাইটোপ্ল্যাংটন। এখন এই প্ল্যাংটনকে আবার ২ টা ভাগে ভাগ করা হয়। তাহলে এই যে এখানে ধরা পড়লাম প্ল্যাংটন কিন্তু ফাইটোপ্ল্যাংটন কি? একটা হইতেছে ফাইটোপ্ল্যাংটন, একটা হলো ফাইটোপ্ল্যাংটন, আরেকটা কি জানো? আরেকটা হচ্ছে জুপ্ল্যাংটন। ফাইটোপ্ল্যাংটন কারা? দেখো আমরা কিন্তু এখানে বলছি কি? ক্ষুদ্র জীব বলছি। তাহলে জীব কি হতে পারে? উদ্ভিদ জাতীয় হইতে পারে। যার মধ্যে ক্লোরোফিল থাকবে, খাবার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আবার এমন জীব হইতে পারে কি প্রাণীর মতো যাদের হচ্ছে কি নাই? কোনো ক্লোরোফিল নাই, খাবার তৈরি করতে পারে না। অন্য কারো কাছে খাবার গ্রহণ করা লাগে। তো যদি এমন হয় সে উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল আছে, নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাকে আমরা বলি ফাইটোপ্ল্যাংটন। তো এই ফাইটোপ্ল্যাংটন কি? উৎপাদকের মধ্যে চলে আসছে। তাহলে উৎপাদক কারা? শৈবাল, জলজ উদ্ভিদ, ক্ষুদ্র জলজ উদ্ভিদ আর কি আছে কি বলা থাকে? ফাইটোপ্ল্যাংটন। তাহলে এরা গেল কি ভাইয়া? এরা গেল হচ্ছে আমার এখানে উৎপাদকের মধ্যে চলে গেল। উৎপাদকের মধ্যে যদি যাই তারপরে আমরা এখানে কার কথা লিখব? এরপরে আমরা এখানে লিখব যে ১ম স্তরের খাদক। ১ম স্তরের খাদক। কারা ১ম স্তরের খাদক? তাইলে দেখো আমাদের শৈবাল, জলজ, ফাইটোপ্ল্যাংটন এগুলা যাওয়ার পরে আর এখন ১ম স্তরের খাদকে যদি এখানে আমরা দেখি যে এইখানে হচ্ছে আমরা দেখতে পাবো। এইখানে কি আছে? ছোট কিছু জীব আমরা দেখতে পাইতেছি। কিছু প্রাণী হইতেছে আমরা দেখতে পাইতেছি। তাইলে এখানে হচ্ছে আমরা কি লিখব? যে বিভিন্ন আকারের ক্ষুদে পোকা। ঠিক আছে? বিভিন্ন আকারের বিভিন্ন রকমের ক্ষুদ্র পোকা বা ক্ষুদে পোকা। তারপরে কি আছে? ক্ষুদে পতঙ্গের কথা লিখতে পারো। তারপর এখানে কি ফাইটোপ্ল্যাংটন লিখছো? এখানে তুমি কি লিখে দিবা? এখানে তুমি লিখে দিবা হইতেছে জুপ্ল্যাংটনের কথা। কারণ ওরাও তো ক্ষুদ্র। ঠিক আছে? এবং ওরাও কারো না কারো কাছে খাবার গ্রহণ করতেছে। তাহলে ওরা আসলে ১ম স্তরের খাদক। প্ল্যাংটন। ঠিক আছে? এরপরে আর কার কথা লিখে দিতে পারো? লিখে দিতে পারো হইতেছে মশার শুককীট। মশার শুককীট। শুককীট মানে হচ্ছে লার্ভা। তোমরা কি কেউ কখনো মশার লার্ভা বা শুককীট দেখছো? তোমরা আসলে অনেকেই দেখছো কিন্তু হয়তো এটা জানো না যে মশার শুককীট বা লার্ভা এরকম ছোট পরে কিলবিল করে পানির মধ্যে। ঠিক আছে? অনেক সময় হচ্ছে ময়লা পানি বা পরিষ্কার পানি এগুলো জমা বাঁধা পানির মধ্যে হচ্ছে অনেক সময় হচ্ছে পাওয়া যায়। খেয়াল করলে পাওয়া যায়। এখন এগুলো যে ১ম শ্রেণীর খাদ্য এটা তো তোমার মনে থাকবে। তোমরা প্যাঁচ রাখা কারণ ছোট ক্ষুদ্র পোকা, ঠিক আছে? জুপ্ল্যাংটন, মশার শুককীট এগুলো তো ধরো তোমার মনে থাকবে। প্যাঁচ লাগাবা আসলে গিয়ে হইতেছে হচ্ছে কোন জায়গায়? সেটা হইতেছে কি ২ টা বড় মাছ। সেই ২ টা বড় মাছের মধ্যে কি আছে? রুই। ঠিক আছে? তারপরে কি আছে? কাতলা। এই যে রুই, কাতলা বড় মাছ তো,
কিন্তু এরাও আসলে ১ম স্তরের খাদ্য। ১ম স্তরের খাদ্য কারা? যারা উৎপাদককে খায়। যারা হইতেছে এই স পুকুরে থাকা হচ্ছে শ্যাওলা, শৈবাল, জলজ উদ্ভিদকে যারা খাবে তাদেরকে আমরা কি বলব? ১ম স্তরের খাদক। এই রুই কাতলাও কিন্তু ভাই এই কাজটা করে। এই শ্যাওলা, শৈবাল এদেরকে খায়। ঠিক আছে? তারাও কিছুটা তৃণভোজীর মতো। আবার ওরা কিন্তু ছোট, ছোট পোকাও খায়। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে তখন রুই কাতলা পড়বে আরকি। তো এখান থেকে আমাদের জানতে হবে রুই কাতলাও আসলে কার আন্ডারে আছে? সেও আসলে ১ম শ্রেণীর খাদকের আন্ডারেই আছে। ঠিক আছে? এরপরে ভাইয়া চলো আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের এর পরের যে আমাদের জীব উপাদান যেটা আছে সেটা হলো কি ২য় স্তরের খাদক। এখন দেখো ২য় স্তরের খাদকের কথা যদি আমরা বলি, ২য় স্তরের খাদকের মধ্যে তুমি কি পাবা? এখানে পাইছিলা ছোট, ছোট ক্ষুদ্র পোকা। পোকা কি অলওয়েজ ছোট হয়? পোকা বড়ও হইতে পারে। বড় পোকা দেখা যায় অনেক সময় ছোট পোকাকে খায়। তাহলে তুমি এরপরে এখানে কার কথা লিখে দিবা? যে বিভিন্ন পতঙ্গ জাস্ট এটাই লিখবা। যে বিভিন্ন পতঙ্গের কথা লিখে দিবা। বিভিন্ন পতঙ্গ। আবার এই যে, পতঙ্গ যেগুলা আছে, এই পতঙ্গগুলাকে কে খায়? পতঙ্গগুলাকে খায় ব্যাঙ। তাহলে এরপরে তুমি কার কথা লিখে দিবা? ব্যাঙের কথা লিখে বিভিন্ন রকমের বড় পতঙ্গ যেগুলো আছে এগুলো ছোট পতঙ্গগুলাকে খায়। আর ব্যাঙও কি করে? ছোট পতঙ্গগুলাকে খায়। ঠিক আছে? আবার তোমাকে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা পতঙ্গ, একটা বড় পতঙ্গ আছে যেটা হচ্ছে আমরা খাই মজা করে। তার নাম কি বলতো? তার নাম হচ্ছে চিংড়ি। তাহলে চিংড়িও কিন্তু এই ছোট পতঙ্গগুলাকে খাইতে পারে। ওকে? ওই যে জুপ্লাঙ্কটন, মশা, শুঁকি এগুলাকে সে ১ম স্তরের খাদ্যগুলাকে খেয়ে ফেলতে পারে। তো ও কিন্তু আসলে ২য় স্তরের খাদকের মধ্যেই পড়তেছে। তাহলে আমরা কি পেলাম? বিভিন্ন পতঙ্গ, ব্যাঙ, চিংড়ি আর এখানে আমাদের কার কথা মাথায় রাখতে হবে? বিভিন্ন রকমের ছোট মাছ। বিভিন্ন রকমের ছোট মাছ। বিভিন্ন রকমের ছোট মাছ। ওরাও কিন্তু কার আন্ডারে আছে? ওরাও কিন্তু ২য় স্তরের খাদক। ঠিক আছে? ওরাও কিন্তু কি ভাই বলো তো দেখি? ২য় স্তরের খাদক। তাহলে এখান থেকে আমরা সুন্দর করে ১ম স্তরের খাদক, ২য় স্তরের খাদক এগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখে নিলাম। ঠিক আছে? আচ্ছা এরপরে চলো আমরা যদি এখান থেকে সামনের দিকে যদি হইতেছে হচ্ছে যাই, দেখো আমাদের এখান থেকে খেয়াল রাখতে হবে আমাদের এখান থেকে খেয়াল রাখতে হবে আহ ৩য় স্তরের খাদক একদম সর্বোচ্চ শ্রেণীর খাদক। না ৩য় স্তরের খাদকের মধ্যে কি হবে? অনেক বড়, বড় মাছ আছে যারা ছোট মাছগুলাকে খেয়ে ফেলে। অনেক বড়, বড় মাছ আছে তারা কি করে? ছোট মাছকে খেয়ে ফেলে। ওই বড়, বড় মাছ কে আছে? যেমন হচ্ছে শোল মাছ আছে, ঠিক আছে? বোয়াল মাছ আছে। তারপরে কি আছে বলতো? ভেটকি মাছ আছে। ওরা ছোট মাছই খেয়ে ফেলে। তোমরা দেখবা অনেক সময় এই জাতীয় মাছগুলাকে বাড়িতে এনে কাটলে ওদের পেটের ভেতরে আবার ছোট মাছ পাওয়া যায়। ঠিক আছে? কিন্তু মাছগুলাকে যদি বাড়িতে এনে কাটো দেখবে এদের পেটের ভেতরে ছোট মাছ পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা। আর এদের মধ্যে এক্সেপশনাল কে আছে যারা মাছ না কিন্তু ৩য় স্তরের খাদক এরকম কি আছে? বক আছে। বক কি করে? এরকম হচ্ছে পুকুরের মধ্যে পুকুরের আশেপাশে হচ্ছে দাঁড়ায় থাকবে এবং সে বড়সড় মাছ বা এরকম ছোটখাটো মাছ যেগুলো পায় এগুলো হচ্ছে সে হচ্ছে খায়া ফেলে। ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু আমরা মোটামুটি সবকিছু কিন্তু পড়ে ফেলছি। জড় উপাদান, ভৌত উপাদান, জীব উপাদান, জীবের মধ্যে উৎপাদক পড়ছি, ৩ শ্রেণীর খাদক পড়ছি। লাস্টে কি পড়তে হবে বলতো দেখি? আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। সেটা কি বলতো? সেটা হচ্ছে বিয়োজক। সেটা হলো কি ভাইয়া? বিয়োজক। তাহলে বিয়োজকের কথা যদি হইতেছে আপনি এখান থেকে বলে থাকি, বিয়োজকের মধ্যে হচ্ছে কে, কে চলে আসে বলো দেখি? বিয়োজকের মধ্যে তুমি এখানে হচ্ছে বলে দিবা কার কথা? আ বলে দিবা হচ্ছে ব্যাকটেরিয়ার কথা। আর কার কথা বলে দিবা? ছত্রাকের কথা। ব্যাকটেরিয়ার কথা আর ছত্রাকের কথা। ওকে? ওরাই হচ্ছে কি করবে? ওই যে মাছ যেগুলা মারা যেতেছে, পোকামাকড়, উদ্ভিদ যেগুলো পুকুরের মধ্যে মারা যেতেছে ওদেরকে পচায় ফেলবে। তাহলে দেখো আমাদের পুকুরের বাস্তুতন্ত্র কিন্তু এখান থেকে পড়া শেষ হয়ে গেছে। পুকুরের বাস্তুতন্ত্র কিন্তু পড়া এখানে শেষ। ঠিক আছে? তাহলে দেখো এগুলো আমাদের পড়া হয়ে গেল। এখন তুমি কি করবা? এখন তোমার পরীক্ষার জন্য যেটা আসবে সেটা হলো একটা পুকুরের আদর্শ পুকুরের বাস্তুতন্ত্রের বর্ণনা দাও। বর্ণনা দিলে এটা কখনো, কখনো যেটা আসে একটা চিত্র আঁকো, চিত্র আঁকো। তো চিত্র আঁকাটা তোমাদেরকে ধরো হচ্ছে এখানে আমি একটু হালকা পাতলা শিখাইয়া দেই কিভাবে আঁকবা। ফার্স্ট কথা তোমাকে পুকুর আঁকতে হবে। ফার্স্ট কথা তোমার এই চিত্রটাকে নিজের ব্রেইনের মধ্যে ঢুকাইতে হবে, এনালাইসিস করতে হবে। এই চিত্রটা দেখতে কেমন? এই চিত্রটা কিন্তু দেখতে একদমই সোজা। এবং এই চিত্রের মধ্যে কি, কি তোমার পরীক্ষাতে আঁকতে হবে? পরীক্ষায় আঁকতে হবে যে এই যে উপাদানগুলো। লিখে দেখে মনে হচ্ছে অনেক কিছু। না ভাইয়া তোমার কিন্তু এত কিছু কিন্তু এখানে আসলে আঁকা লাগবে না। তাহলে দেখো তো ভাইয়া তুমি এখানে হচ্ছে কি করবা?
এখানে হচ্ছে ফার্স্ট কথা তোমাকে একটা পুকুর আঁকতে হবে। পুকুর আঁকার জন্য তুমি কি করবা? এই যে এরকমভাবে একটা বাটির মতো হচ্ছে আঁকবা। ওকে, এই তো। তারপরে কি করবা? যে এরকমভাবে এই তো তোমার হচ্ছে পুকুরের হচ্ছে সেবা হয়ে গেছে। পুকুরের শেপ হয়ে যাওয়ার পরে বলো দেখি ভাই আমরা এখন কি করব? আমি তোমাদেরকে অলওয়েজ যেটা হচ্ছে বলি যে চিত্র আঁকার ক্ষেত্রে যেটা ইম্পোর্টেন্ট সেটা হলো সায়েন্টিফিক্যালি অ্যাকুরেট আঁকা। তাহলে সায়েন্টিফিক্যালি অ্যাকুরেট বলতে গেলে তোমার এই যে উপাদানগুলা তোমার পরীক্ষার খাতায় আছে কিনা এটা হচ্ছে টিচার দেখবে। তাহলে ফার্স্টে জড় উপাদান, এই যে অজৈব পানি, খনিজ লবণ, জৈব বর্জ্য এগুলো তো যখন তুমি পানি এঁকে দিবা ওটার মধ্যে কিন্তু হচ্ছে চলে আসতেছে, তাই না বলো? এরপরে কি আছে ভৌত উপাদান, উপরে একটা সূর্য এঁকে দিবা। তাহলে চলো আমরা হইতেছে একটা সূর্য এঁকে দেই এখানে। তাইলে আমাদের উপরে কি করতে হবে ভাইয়া? এখানে আমাদের একটা সূর্য এঁকে দিতে হবে। তাইলে এখানে ধরো হচ্ছে আমরা একটা সূর্য এঁকে দিলাম। এই তো আমাদের সূর্য আঁকা হয়ে গেছে। এরপরে যদি হইতেছে আমরা এখান থেকে হচ্ছে বলি, সূর্যের পরে আমাদের এখান থেকে জীব উপাদানে চলে আসি উৎপাদক। উৎপাদকের মধ্যে কি আছে? শৈবাল, জলজ উদ্ভিদ আর কি আছে? ফাইটোপ্ল্যাংটন। তাইলে তুমি এখন এই যে এই ছবিটা খেয়াল করে দেখো। এখানে শৈবাল, জলজ উদ্ভিদ কি আছে? ২ সাইড ধরে জলজ উদ্ভিদ, শৈবাল এগুলো আছে। তাহলে তুমি এখন শৈবাল, জলজ উদ্ভিদ এঁকে দাও। তাহলে আমরা এখন এই কাজটা এখানে চলো হচ্ছে করি। যে আমরা এই ছবির মধ্যে দেখো বিভিন্ন রকমের এই দেখো জলজ উদ্ভিদগুলো কিন্তু একদমই সোজা। লম্বা, লম্বা দাগ দিয়েই কিন্তু জলজ উদ্ভিদ হয়ে গেছে। তোমরা যতটা প্যারা নেও আসলে জিনিসটা কিন্তু এতটা প্যারার না। আমরা চাইলে এখানে যেটা করতে পারি, একটা লাইন দিয়ে পানির বর্ডারটাও বুঝিয়ে দিতে পারি যে এই বরাবর হচ্ছে আমি পানি রাখতেছি। ঠিক আছে? এরপর ধরো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন রকমের জলজ উদ্ভিদ আঁকবো, শৈবাল আঁকবো। যেমন ধরো হচ্ছে এখানে আমরা এই যে দেখো একটা জলজ উদ্ভিদ হয়ে গেছে। এখানে তুমি এরকম করতে পারো। এখানে একটু পানির নিচে দিলেই হইতেছে কি পানিতে নিমজ্জিত জলজ উদ্ভিদ হয়ে যাবে। তারপরে তুমি দেখো এখানে তুমি কি করতে পারো? এই যে এরকম করে দিতেছো। দেখো তো ওই গাছটার মতো হয়ে গেছে না? তারপর ধরো তুমি এদিক থেকে টান দিয়ে এদিক দিয়ে দাও। একটু স্টাইল করো, ডিজাইন করো, প্যাচ-গোছ দাও কিছু। ঠিক আছে? এই যে এরকম দিয়ে এই তো হয়ে গেছে। এরপর ধরো হচ্ছে এই দিক থেকে নিয়ে এই থেকে বের করে এখানে হচ্ছে দিয়ে দাও। এই তো ঠিক আছে? তোমার হচ্ছে জলজ উদ্ভিদ কিন্তু ভাই এখানে আঁকা শেষ। তারপরে কি থাকে? বিভিন্ন রকমের প্ল্যাংটন থাকে। দেখো প্ল্যাংটন গুলা কি সুন্দর। কিছু হইতেছে লম্বা দাগ দিছে, কিছু ফোঁটা দিছে, ফোঁটা দিয়েছে প্ল্যাংটন এঁকে দিছে। তুমি ভাই এটাই করবা। ঠিক আছে? তুমি কি করবা? যে এরকম ভাবে কিছু এরকম সাঁতার কাটার মতো কিছু হচ্ছে জীব দিবা। ঠিক আছে? তারপরে এখানে কি করবা? এরকম ভাবে কিছু গোল্লা দিবা, হ্যাঁ? এরকম ভাবে এখানে কিছু গোল্লা দিবা। তারপরে ধরো হচ্ছে এখানে দেখো যে ত্রিকোণাকার কি জানি একটার মতো আঁকছে। এরকম ভাবে কিছু এঁকে দিবা। ওকে? এই তো হয়ে যাইতেছে। এখানে হচ্ছে কিছু ডট দিবা। ডট দিয়ে বলবা হ্যাঁ, এগুলো আসলে হচ্ছে কি প্ল্যাংটন। তারপর দেখো এখানে হচ্ছে জু প্ল্যাংটনের মতো আরো কিছু জিনিসপত্র এখানে আছে। ওই যে দেখো। তো ওইগুলারে তুমি কি করবা? একদমই সোজা। তুমি কি করো? আমরা অন্য একটা কালার দিই। যদিও তোমার এগুলা পেন্সিল দিয়েই আঁকতে হবে। ঠিক আছে? এই যে দেখো হচ্ছে এরকম একটা দেখো তো এরকম হয়ে গেছে না? ওই যে এটার নিচে দিয়ে আরেকটা মারা দিছে। এরকম কিছু একটা আঁকবা। কিছু একটা আইকা দিবে এরকম তাইলেই হবে। ঠিক আছে? আচ্ছা ওইদিকে দেখো কি আঁকছে? কিছু কীটপতঙ্গ এখানে এঁকে দিছে। ছোটখাটো কিছু পোকা এঁকে দিছে যেগুলো হচ্ছে আমার কি হবে? ১ম স্তরের খাদক হবে। ঠিক আছে? উদ্ভিদকের পরে ১ম স্তরের খাদক। তাইলে এইটা ধরে দেখো এইটাও ধরো সেই ওই লাটিমের মতো এঁকে দিছে। যে এরকমভাবে, এরকমভাবে তারপর একটু লেজের মতো দিয়ে আবার ধরো হচ্ছে এরকম সামনের দিকে দিয়েছে। এই তো আমাদের হয়ে গেছে। তুমি দরকার পড়লে এরকম কিছু দাগ দিয়ে দিলা। এরপরে দেখো এখানে কি আঁকছে ভাইয়া? এখানে দেখতে পাইতেছি আমরা একটা একটু তুলনামূলক বড় একটা পোকা দিছে। আমরা ২য় শ্রেণীর মধ্যে যাইতেছি। তাইলে ধরো এটা আঁকার জন্য তুমি কি করবা? এই যে দেখো। এরকম দিছো। তারপরে যে এরকমভাবে কিছু দাগ দিয়ে দাও। দেখছো? আমার এই শেপটা হয়ে গেছে না? এরপরে কি করতে হবে? মাথার দিক দিয়ে কিছু সুর দিবা আর এদিকে কিছু পা দিবা। তাহলে চলো আমরা এখানে মাথার দিক থেকে ধরে কিছু সুর দিয়ে দিলাম। ঠিক আছে? আর এদিক থেকে কি করলাম? এভাবে ঘুরে, ঘুরে কিছু পা দিয়ে দিবা। স্পাইডারম্যানের পায়ের মতো। এই তো আমাদের এখানে পোকা হয়ে গেছে। তাইলে কিন্তু আমার ১ম স্তরের খাদক, ২য় স্তরের খাদক এগুলা হয়ে গেছে। মানে পোকা জাতীয় যা, যা আছে এগুলা কিন্তু ভাইয়া এখানে হয়ে গেছে। তাহলে এখন কি আঁকতে হবে? আমার এখানে কিছু ওই যে ২য় স্তরের খাদক কিছু ছোট মাছ আছে। আর ১ম স্তরের খাদকে কি আছে ভাইয়া? কিছু বড় মাছ আছে। তো আমার কাছে মনে হয় কি? আমরা সবাই কি বাচ্চাকাল থেকে আঁকছি না? যে হচ্ছে বিভিন্ন রকমের ছোট মাছ, বড় মাছ। ঠিক আছে? এগুলা কিন্তু আমরা এঁকে আসছি। তাহলে এখন তুমি কি করবা? ছোট্ট করে ২ টা ছোট মাছ এঁকে দিবে এখানে। ঠিক আছে? ছোট্ট করে এখানে ২ টা কি করবা ভাইয়া? ছোট মাছ এঁকে দিবা। তো ছোট মাছ তুমি ধরো হচ্ছে এঁকে দাও এই যে এরকমভাবে। তুমি যদি এমনেও আঁকো সমস্যা নেই। মাছ তো মাছই। তুমি তো ধরো আর ওই বাচ্চাকালের আঁকতেছো না এখানে, তাই না? যেরকম ছোট মাছ আঁকবা। ছোট মাছ আঁকলে এটা ছোট মাছ হয়ে গেছে। চাইলে ধরো তুমি এখানে আরো একটু ছোট মাছ এঁকে দাও এদিক দিয়ে। ঠিক আছে? আরেকটা ছোট মাছ এরকমভাবে এঁকে দাও। এই তো হয়ে গেছে।
শেষ। এরপরে কি করবা? ধরো হচ্ছে তোমার বড় মাছ আঁকতে বলছে। তাহলে এই যে দেখো ওরা বিশাল বড় মাছ দেখছো, ওরাও কিন্তু আলসেমি করছে। ওরা একটা বড় মাছ আঁকছে। তুমিও বিশাল একটা করে বড় করে একটা মাছ এঁকে দিবে। তাইলেই ধরো হয়ে গেছে। আমরা অন্য একটা কালার দিই। ধরো হচ্ছে কি উম গোলাপি কালারের একটা বড় মাছ এঁকে দেই। ঠিক আছে? এই যে এরকম দিয়ে ঠিক আছে? বলবা এটাই হইতেছে কি? এটাই হইতেছে হচ্ছে বোয়াল মাছ, বড় দেখে। শুধু বোয়াল মাছ এরকম না। দেখলে রুই কাতলা লাগতেছে কিন্তু বলবে এটাই বড়। তাহলে এটাই হচ্ছে আমার ৩য় শ্রেণীর খাদ্য। ঠিক আছে? আচ্ছা যাই হোক এরকম বলে দিও। একটু পাখনা-পুখনা দিয়ে দিও। এই তো কিছু পাখনা। নিচের দিক দিয়ে কিছু পাখনা দিয়ে দিও। এই তো শেষ। আমাদের কিন্তু মোটামুটি আঁকা শেষ। আর বাকি যে খালি জায়গাগুলো আছে, খালি জায়গা ভরাট করার জন্য কিছু শ্যাওলা-ট্যাওলা এখানে দিয়ে দিবা। তাহলে ধরো হচ্ছে কি, কি শ্যাওলা দিতে পারো? এই যে এরকম কিছু শ্যাওলা দিয়ে দিলা। কোন কালার আমরা দিব? ধরো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হ্যাঁ, সবুজ কালারেরই দেই শ্যাওলা। এই যে দেখো এরকম করে কিছু শ্যাওলা দিয়ে দিলে। এগুলোর আশেপাশে এরকম ফুলের মতো কিছু দিলে। যদি এগুলা কখন দিবা? যদি হচ্ছে হাতে সময় থাকে। ঠিক আছে? এদিক থেকে কিছু এরকম দিলা। যে আমার এখানে অনেক শ্যাওলা আছে। ঠিক আছে? এই তো আমাদের পুকুরের বাস্তুতন্ত্র শেষ। তোমরা কি বুঝতে পারছো আসলে তোমাদেরকে কি বুঝাইতে চাইছি? মানে হইলো তুমি একটা পুকুর আইকা তোমার যে হচ্ছে এই যে উপাদান যেগুলা আছে প্রত্যেকটা ধাপ থেকে একটা করে যেন জিনিস তোমার এই ছবিটার মধ্যে থাকে। তাইলেই কিন্তু তোমার একটা আদর্শ পুকুরের বাস্তুতন্ত্র হয়ে যাবে। আবারও বুঝাইয়া বলি যে তোমার কি দিতে হবে? উৎপাদক দিবা, তারপরে হচ্ছে ওই যে ওইখানে হচ্ছে ভৌত উপাদান হিসেবে সূর্যের আলো দিবা, উৎপাদক দিবা, ৩ শ্রেণীর তোমার ৩ টা খাদক দিবা। ও ভালো কথা। লাস্টের দিকে কি করবা? লাস্টের দিকে হচ্ছে এরকম হচ্ছে এখানে একটা গোল্লা দিয়ে এখানে জুম করে এরকম বড় করে এখানে হচ্ছে ধরো ওই যে পড়ছো না ব্যাকটেরিয়া কি থাকে, ১ নাম্বার চ্যাপ্টারে কিন্তু পড়ছিল ওরা ফিলামেন্টের মতো করে থাকে, কেউ কি থাকে একা থাকে, ঠিক আছে? কেউ আবার কলোনি করে থাকে, একটু গোল্লা দিবা। গোল্লা দিয়ে লিখবে হচ্ছে কি এটা হচ্ছে বিয়োজক। তৃতীয় এটা হচ্ছে তো লাস্টের স্টেপে বিয়োজক কি ব্যাকটেরিয়া ছত্রাক এগুলা শেষ। যেগুলো মাটির মধ্যে নিচের দিকে থাকবে। তাইলেই দেখো কিন্তু ভাই আমাদের পুকুরের বাস্তুতন্ত্র একদম পড়া শেষ হয়ে যায়। এরপরে চলো আমরা যদি সামনের দিকে যাই আমরা কিছু বোর্ড প্রশ্ন সলভ করি। যে বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটি? আমরা কিন্তু মাত্র একটু আগেই পড়ে আসছি। ভৌত উপাদান কি হচ্ছে বলো তো ভাইয়া? তাপমাত্রা। ঠিক আছে? তাপমাত্রা। আচ্ছা এরপরে চলো আমরা পরের কোয়েশ্চেনে যদি চলে আসি যে পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাঙ কোন স্তরের অন্তর্ভুক্ত? আমরা কিন্তু দেখছিলাম যে ব্যাঙ ছিল কি ২য় স্তরের খাদক। ১ম স্তরের খাদকের মধ্যে কারা ছিল? যে ছোট কিছু পতঙ্গ। আর বড় পতঙ্গ তারপর ছোট পতঙ্গকে খাইতো ব্যাঙ। তাহলে ব্যাঙ ছিল হচ্ছে আমাদের ২য় স্তরের খাদক। ঠিক আছে? আচ্ছা তারপর চলো আমরা যদি সামনের দিকে যাই, উৎপাদকের বৈশিষ্ট্য কোনটি? আ উৎপাদকের মধ্যে হচ্ছে বলো তো দেখি উৎপাদক হচ্ছে কি? সে কি অন্য কারো খাবার খায় না। সে নিজের খাবার নিজে তৈরি করে থাকে। এদেরকে আমরা কি বলি? অটোট্রফ বা স্বভোজী বলে থাকি। এদেরকে আমরা অটোট্রফ বা স্বভোজী বলে থাকি। এরপর চলে আসো আমাদের এই যে জ্ঞানমূলক প্ল্যাংটন কি? প্ল্যাংটন কি তোমাদেরকে তো সংজ্ঞা বুঝাইয়া বলছি। উৎপাদক কাকে বলে? বিয়োজক কি? সবগুলা জিনিসপত্র তোমাদের এখান থেকে পড়ানো হয়ে গেছে। তো আশা করি তোমরা এগুলা হচ্ছে জ্ঞানমূলক পারবা। প্ল্যাংটন বলতে কি বোঝায় সুন্দর করে লিখিয়ে দিছি। ওইটার যেহেতু অনুধাবনমূলক একটু বর্ণনা দিতে হবে এখানে জু প্ল্যাংটন, ফাইটোপ্ল্যাংটন ওদের কথা এখানে সুন্দর করে গুছায় বলে দিবা। বলছে উদ্দীপকের উপাদানসমূহ ব্যবহার করে জলজ বাস্তুতন্ত্রের বর্ণনা দাও। তাহলে উদ্দীপকের উপাদানসমূহ ব্যবহার করে জলজ বাস্তুতন্ত্রের বর্ণনা, তাহলে উদ্দীপকের উপাদানে দেখো তো ভাই কি আছে? তোমরা অলরেডি সব জানো। দেখো এই যে সূর্য দিতে হবে, এটা আমরা পড়াইছি। তৃণভোজী দিতে হবে, স্বভোজী কারা? ঠিক আছে? ওই যে উৎপাদক, তৃণভোজী হচ্ছে কি ১ম শ্রেণীর খাদক, ২য় স্তরের খাদককে বলা হইতেছে কি গৌণ খাদক, চিল, ঠিক আছে? ছোট পাখি, ওরা কি করে? ওরা হচ্ছে একদম ৩য় স্তরে হচ্ছে থাকবে। শোল মাছ, এরা সবাই হচ্ছে কি ৩য় স্তরে থাকবে। কার্প মাছ মানে কারা জানো? রুই কাতলা এরা হচ্ছে কার্প। ঠিক আছে? তাহলে এরা কোন স্তরে থাকবে? এরা কিন্তু হচ্ছে ১ম স্তরের খাদকের মধ্যে থাকবে। তাহলে দেখো এগুলা কিন্তু আমরা তোমাদেরকে পড়ায় ফেলছি ভাইয়া। ওকে? আচ্ছা এরপরে চলো আমরা যদি এখান থেকে হচ্ছে যাই, বলছে এখানে সূর্য দেখতে পাইতেছি, ভাসমান সবুজ উদ্ভিদ দেখতে পাইতেছি, ছোট মাছ, বড় মাছ। বলছে উদ্দীপকের আলোকে একটি জলজ বায়ুস্তুতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো। দেখছো আমরা কিন্তু চিত্রটা তোমাদেরকে আঁকা শিখিয়ে দিছি। আর কি বলছি? প্রত্যেকটি উপাদানের একটা করে প্রতিনিধি তোমার চিত্রে থাকলেই মোটামুটি হয়ে যায় চিত্রটা। আর যদি সময় থাকে তাহলে হচ্ছে বেশি করে আঁকবা। আচ্ছা এরপরে চলো এখানে কি আসছে? যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকদের মধ্যে প্রবাহিত হয় তখন সেই প্রবাহকে একসাথে খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বলা হয়। আসলে এখানে কি বলছে দেখো। এই যে এখানে যদি তুমি খেয়াল করো, এখানে যদি হচ্ছে আমাদের একটা সূর্য থাকতো,
ওই সূর্য থেকে কি হইতো? শক্তি কোথায় আসে? আসে হচ্ছে উদ্ভিদের মধ্যে। সে হচ্ছে এই সূর্যের শক্তিটা কাজে লাগিয়ে এখানে কি করে? খাদ্য তৈরি করে। তাকে বলি আমরা উৎপাদক। এই গাছটাকে কে খায়? গাছটাকে খায় ঘাস ফড়িং। তাই না? সে পোকা। সে গাছটাকে খেয়ে গাছ থেকে হচ্ছে শক্তি নিতেছে। মানে এই শক্তিটা তো গাছ জমায় রাখছিল নিজের জন্য। সে ওইটা খেয়ে ফেলছে। তখন শক্তি কার মধ্যে আছে? এর মধ্যে আছে। তারপরে তুমি যদি হচ্ছে খেয়াল করে দেখো তখন এই যে এই ঘাস ফড়িংকে কে খায়? ঘাস ফড়িংকে খায় হইতেছে ব্যাঙ। তখন ওই শক্তিটা ব্যাঙের মধ্যে হচ্ছে গেছে। ঠিক আছে? ব্যাঙ থেকে এই শক্তিটা ব্যাঙকে কে খায়? ব্যাঙকে খায় হইতেছে সাপ। ঠিক আছে? এই যে সাপ খাইতেছে তখন ব্যাঙ থেকে শক্তিটা সাপের মধ্যে যাইতেছে। সাপ থেকে এই খাদ্যটা হচ্ছে আবার কার কাছে যায়? হচ্ছে গুই সাপ। ঠিক আছে? গুই সাপ মাঝে মধ্যে সাপ-টাপ খায়। তো শক্তিটা তার মধ্যে যাইতেছে। তার মানে আমরা এটা তো দেখতে পাইতেছি যে একটা জীব আরেকটা জীবকে খায়। তো খাদ্য বলো বা শক্তি বলো একটা জীবের শরীর থেকে আরেকটা শরীরে জীবে যাইতেছে। এই যে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায় এটা যে শিকলের মতো বা চেইনের মতো দেখতে হয় এটাকে কি বলে? হয়? খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খলের কি হয় বলতো দেখি? প্রতিটা ধাপকে প্রতিটা ধাপকে বলা হয় কি জানো? বলা হয় ট্রফিক লেভেল বলা হয়। প্রতিটা ধাপকে ট্রফিক লেভেল লেভেল বলা হয়। ঠিক আছে? ট্রফিক লেভেল বলে। আচ্ছা। তাইলে চলো আমরা হচ্ছে তাইলে এটা হচ্ছে কি একটা ট্রফিক লেভেল, এটা একটা ট্রফিক লেভেল। মানে উৎপাদক একটা ট্রফিক লেভেল। ১ম স্তরের খাদক, ২য় স্তরের খাদক, ৩য় স্তরের খাদক। প্রত্যেকটা স্তরেরকেই আমরা কি বলবো? একটা ট্রফিক লেভেল বলবো। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভাইয়া দেখো, সূর্যের আলো থেকে সূর্যের আলো থেকে যে পরিমাণ শক্তি এখানে আসুক না কেন, উদ্ভিদ কি পুরাটা জমা করে রাখতে পারে? বা এই যে ঘাস ফড়িং যে খাইলো, সে কি পুরা শক্তিটাই পায়? পায় না কিন্তু। কারণ এই যে সূর্যের আলো থেকে যে শক্তিটা নেয় না উদ্ভিদ, সে কিন্তু কিছু আবার অপচয় করে বা নিজের কাজে ব্যবহার করে ফেলে। তার মানে সূর্যের আলো যতটুকু শক্তি এখান থেকে সূর্যের আলো থেকে উদ্ভিদ সংগ্রহ করুক না কেন, সে 100% কিন্তু হচ্ছে এই ঘাস ফড়িংটা পায় না। কারণ উদ্ভিদ নিজের কাজে শক্তি লাগায়, আবার অনেকগুলাকে হচ্ছে বের করে দেয়। আবার ঘাস ফড়িং উদ্ভিদ থেকে যতটুকু পাইলো, পুরাটা কিন্তু ব্যাঙ পায় না। কারণ কি হইতেছে? ঘাস ফড়িং কি করে? নিজের কাজের জন্য হচ্ছে নিজের দেহে হচ্ছে শক্তিটাকে ইউজ করে। অনেক শক্তি কি হয় বলতো? হচ্ছে অপচয় হয়ে বাইরে বের হয়ে চলে যায়। তাই না বলো? ঠিক আছে? তাপ আকারে বাইরে বের হয়ে চলে গেছে। তাহলে ব্যাঙ কিন্তু হচ্ছে কি হয় না? সেও কিন্তু সব শক্তিটা পায় না। আবার ব্যাঙ ঘাসফড়িং থেকে যে শক্তিটা পাইছে, ওইখান থেকে সে কি করে? সে নিজে অনেক কিছু ইউজ করে, পরিবেশে হইতেছে কিছু হচ্ছে চলে যায়। তো এরপরে কি হয় বলো তো দেখি? এরপরে তুমি দেখতে পাবা ওইটা আবার পুরাটা কার কাছে আসে না? সাপের কাছে আসে না। তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি প্রত্যেকটা লেভেলে ট্রফিক লেভেলে কি হয় বলতো ভাইয়া? শক্তির অপচয়। প্রত্যেকটা ট্রফিক লেভেলে কি হয় বলো দেখি ভাইয়া? শক্তির অপচয় হয়। বলা হয় যে আগের ট্রফিক লেভেলের ১০% শক্তি শুধুমাত্র ১০% শক্তি পরের ট্রফিক লেভেলে যায়। যেমন উদ্ভিদ থেকে হচ্ছে যদি ১০০ পেয়ে থাকে, ধরো ১০০ জুল পাইছে, তাইলে উদ্ভিদ যদি সূর্যের আলো থেকে ১০০ জুল পেয়ে থাকে, তাহলে মাত্র মানে ১০ জুল শক্তি ধরা হচ্ছে এই ঘাস ফড়িং এর শরীরে যাবে। এরকম প্রত্যেকটা ধাপেই কি হয় বলো দেখি ভাইয়া? শক্তির পরিমাণ কমতে থাকে। এর জন্য খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল এরকম কয়েকটা ধাপ পরে শেষ হয়ে যায়। আর যায় না। কারণ শক্তি তো কমতে থাকে। কথা বুঝতে পারছো? তো এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেক ট্রফিক লেভেলে আমার ১০% করে শক্তির পরিমাণ কমতে থাকে। ওকে? আচ্ছা। এখন আমরা চলে আসি এই যে আমরা খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল যে হচ্ছে আমরা দেখলাম বা ফুড চেইন যে দেখলাম, এই ফুড চেইন এর ৩ টা টাইপ আছে। কি টাইপ আছে ভাইয়া? ১ নাম্বার হলো শিকারজীবী, ২ নাম্বার হলো পরজীবী, ৩ নাম্বার হলো মৃতজীবী। খুবই ইন্টারেস্টিং ৩ টা টাইপ। পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। সৃজনশীলের ক, খ এর জন্য খুবই ইম্পোর্টেন্ট। গ, ঘ তেও মাঝে মধ্যে আসে। ক, খ, গ, ঘ সবগুলাতেই আসে। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে শিকারজীবী মানে কি? নাম শুনেই আমরা বুঝতে পারতেছি এখানে এই খাদ্য শৃঙ্খলে কি হয়? এরা একে অপরকে শিকার করে। একটু আগে আমরা যেটা পড়লাম এটা কিন্তু শিকারজীবী। যেমন তুমি এখানে হচ্ছে যদি হচ্ছে খেয়াল করো, এখানে কি হয়? উদ্ভিদরা তো আর শিকার করে খাইতেছে না, ব্যাপারটা এরকম না? কিন্তু ঘাস মুরগিকে কি হয় বলো তো দেখি? এই ব্যাঙ শিকার করে খায়। ব্যাঙ তো আর গিয়ে বলে না যে, "সাপ, সাপ তুমি আমাকে খেয়ে ফেলো। আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই।" আমার পড়াশোনা করতে ভাল লাগে না, আমাকে খেয়ে ফেলো। না, সাপ কি করে ব্যাঙরে ধইরা ও খুঁজে বের করে খেয়ে ফেলে। আর সাপটা কে খেয়ে ফেলতেছে? গুই সাপ খেয়ে ফেলতেছে। তো এই যে ব্যাপারটা
এখানে কি হইছে? ১ম স্তরের খাদকটা আকারে দেখো সবসময় সাধারণত ছোট থাকে। সাধারণত আকারে ছোট থাকে এবং পর্যায়ক্রমে উপরের খাদ্যগুলা কি করে? নিচের স্তরের খাদ্যগুলাকে হচ্ছে শিকার করে খায়। এদেরকে বলা হইতেছে শিকারজীবী খাদ্য শিকড়। পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এই সংজ্ঞাগুলা ভালো করে হচ্ছে পড়বা। তো শিকারজীবী খাদ্য শিকড় এখান থেকে আমরা পড়ে ফেললাম কিন্তু, হ্যাঁ? শিকারজীবীর পরে আমরা চলে যাব হচ্ছে পরজীবী। তাহলে পরজীবী খাদ্য শিকল নাম শুনে আমরা বুঝতে পারতেছি কি ভাইয়া? এখানে হইতেছে কি কেউ খাবারের জন্য অন্য কারো উপর নির্ভর করে থাকে। কেউ খাবারের জন্য অন্য কারো দেহে বসবাস করে তার উপর নির্ভর করে থাকে। তাহলে দেখো এখানে কি বলছে যে পরজীবী কারা? যারা হচ্ছে পরজীবী তারা অধিকাংশ ক্ষেত্রে পরজীবী কিছু উদ্ভিদও পরজীবী হয় আর হচ্ছে প্রাণীও পরজীবী হয়। ঠিক আছে? উদ্ভিদরাও পরজীবী হইতে পারে, প্রাণীরাও পরজীবী হইতে পারে। পরজীবী কারা? যারা নিজের খাবারের জন্য অন্যের দেহের আশ্রয় নিয়ে তাদের দেহ থেকে খাবার শোষণ করে খাইছে। এরাই হচ্ছে পরজীবী। তাহলে পরজীবী কি করে? সাধারণত অধিকাংশ ক্ষেত্রে কি হয়? নিজের চেয়ে বড় আকারের পোষক দেহ, নিজের চেয়ে বড় আকারের একটা পোষক দেহ গিয়ে বসে ওদের থেকে খাদ্য গ্রহণ করে। আবার ব্যতিক্রমও আছে। ক্ষুদ্র দেহ থেকেও ওরা অনেক সময় খাদ্য নিয়ে থাকলে নিয়ে থাকতে পারে। ঠিক আছে? যেমন হচ্ছে এখানে দেখো মানুষের শরীর থেকে হচ্ছে কি হয়? এডিস মশা হচ্ছে নিয়ে রক্ত খায়। আবার এই এডিস মশার শরীরে হচ্ছে কি থাকে বলতো? ডেঙ্গু ভাইরাস থাকে। তাহলে ডেঙ্গু এই যে এডিস মশার শরীর থেকে হচ্ছে বংশবৃদ্ধি করতেছে। তাহলে ডেঙ্গু হচ্ছে কি বলতো? দেখি এখানে একটা পরজীবী। ঠিক আছে? এখন এখানে যদি তুমি খেয়াল করে দেখো, এইখানে আমাদের আগের যতগুলো আমরা খাদ্য শিকল পড়ছিলাম, এখানে কিন্তু উৎপাদক ছিল। এখানে কি ছিল ভাইয়া বলো দেখি? উৎপাদক ছিল। তুমি যদি পরজীবী খাদ্য শিকলের দিকে তাকাও, এখানে কিন্তু কি নাই ভাইয়া? কোনো উৎপাদক নাই। এখানে কিন্তু অনুৎপাদন। এটা ট্রু যে মানুষও তো কোনো না কোনোভাবে উৎপাদক থেকে খাবার নেয়। তো খাদ্য শিকল ধরে আমরা এত লম্বা হচ্ছে করি না। কথা বুঝতে পারছো? পরজীবীটা মেইনলি যাদের সাথে রিলেটেড ওই পর্যন্তই খাদ্য শিকলটা। তাহলে উৎপাদকটা হচ্ছে এখানে থাকে না। যেহেতু উৎপাদক থাকে না আমরা কি দেখছি? সাধারণত একটা খাদ্য শিকলটার উৎপাদক থাকা তো উচিত। যেহেতু এখানে উৎপাদক থাকে না, তাই বলা হয় পরজীবী খাদ্য শিকলটা অসম্পূর্ণ হয়। পরজীবীর খাদ্য শিকলটা কি থাকে? অসম্পূর্ণ থাকে। কেন? কারণ হচ্ছে আমাদের এই উৎপাদকটা নাও থাকতে পারে। সবুজ উদ্ভিদ বা উৎপাদক নাও থাকতে পারে। এটা কিন্তু সৃজনশীলের খ তে এই কোয়েশ্চেনটা আসে। ক তে তো বলে যে পরজীবী খাদ্য শিকলকে ব্যাখ্যা করো। তারপরে যে খ তে এটা যে কেন আমরা পরজীবী খাদ্য শিকলকে অসম্পূর্ণ খাদ্য শিকল বলব। ওকে? আচ্ছা লাস্ট বাকি কি থাকলো বলো দেখি ভাইয়া? বাকি থাকলো হচ্ছে মৃতজীবী খাদ্য শিকল। তাহলে নাম শুনেই আমরা হচ্ছে বুঝতে পারতেছি এখানে হইতেছে কি হবে? যে হইতেছে মৃতদেহের মধ্যে হইতেছে মৃতদেহ থেকে খাদ্য হচ্ছে ওরা গ্রহণ করবে। ঠিক আছে? তো আমরা হইতেছে এখানে হচ্ছে ঐরকম ভাবে মৃতদেহ হচ্ছে কোন ছবি-টবি হচ্ছে আর পাই নাই। তো দেও নাই। ওকে? তো এখানে ধরো হচ্ছে আমি একটা ভূত আঁকার চেষ্টা করলাম। আচ্ছা যাই হোক দেখো। তো মৃতদেহ থেকে কি করে? মৃতদেহ থেকে ছত্রাক বলো, ব্যাকটেরিয়া বলো, ওরা কোথায় জন্মায়? ওরা হচ্ছে ধরো হ্যাঁ কোনো হচ্ছে জীবের শরীরে বা হচ্ছে বিভিন্ন জায়গায় জন্মাইতে পারে আসলে। বিভিন্ন জায়গায় জন্মাতে পারে। ঠিক আছে? জীবিত দেহ জন্মাইতে পারে, মৃতদেহ জন্মাতে পারে। কিছু দেখা যায় মৃতদেহ বা আবর্জনার মধ্যে জন্মায়। তো মৃতদেহ থেকে ওই ছত্রাক কি করে? নিজের খাবারও গ্রহণ করে। আবার নিজের খাবার গ্রহণ করতে গিয়ে সে কি করে? মৃতদেহের সমস্ত উপাদানগুলোকে ভেঙে চুরে একদম মাটির সাথে মিশিয়ে ফেলে। তারপর কি করে? ছত্রাক এই যে মৃতদেহের উপাদানগুলো মাটির সাথে মিশিয়ে ফেললো। ঠিক আছে? তখন হচ্ছে মাটিতে গিয়ে হচ্ছে হিউমাস হলো, তাই না? তো ওই জিনিসটা কে কাজে লাগায়? ওই জিনিসটা কাজে লাগায় হচ্ছে কেঁচো। তাহলে মৃতদেহ থেকে হচ্ছে কি ছত্রাক, ছত্রাক থেকে হচ্ছে এখানে তুমি কি পেয়ে গেলা? ছত্রাক থেকে তুমি পেয়ে গেলা হচ্ছে কেঁচো। তাহলে এইখানে দেখো আমার খাদ্য শিকল এখানেও কিন্তু কি নাই ভাইয়া? উৎপাদক কিন্তু নাই। ঠিক আছে? তাহলে এটাও এখানে ধরো হচ্ছে লিখে দেই। যে এখানেও আসলে কি থাকে না? উৎপাদক থাকে না। উৎপাদক নাই এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কি যেহেতু উৎপাদক থাকে না, তাহলে এটাও কিন্তু কি ভাইয়া? অসম্পূর্ণ খাদ্য শিকল। এটাও কিন্তু কি ভাইয়া? অসম্পূর্ণ খাদ্য শিকল। উৎপাদকটা অসম্পূর্ণ। তো এখানে কি বলছে? জীবের মৃতদেহ থেকে শুরু হয়। এই খাদ্য শিকলগুলা কি হবে? জীবের মৃতদেহ থেকে শুরু হয়ে যদি খাদ্য শিকল একাধিক খাদ্য স্তরে বিন্যস্ত থাকে। খাদ্য শিকলটা কি হয়? একাধিক খাদ্য স্তরে যদি হচ্ছে বিন্যস্ত হয়, তখন সেইরূপ শিকলকে বলা হয় মৃতজীবী খাদ্য শিকল। তখন ঐরূপ শিকলকে কি বলা হয়? মৃতজীবী খাদ্য শিকল। এই তো মৃতদেহ থেকে শুরু হয়ে খাদ্য শিকল হবে। এটাই হচ্ছে মেইন কথা। তবে সংজ্ঞার জন্য এই সৃজনশীলের ক, খ এর জন্য এই সংজ্ঞাটা হচ্ছে মুখস্থ রাখবা। ঠিক আছে? ক, খ এর জন্য এই সংজ্ঞাটা হচ্ছে মুখস্থ রাখবা। আচ্ছা। এখন চলো আমরা যদি হচ্ছে যাই তাহলে আমরা এতক্ষণ পড়েছিলাম খাদ্য শিকল। মানে দেখো একদম লম্বা চেইনের মতো একটা দিকেই যাইতেছে। এখন আমরা পড়বো খাদ্য জাল। এখন তুমি যদি চিন্তা করে দেখো একটা বাস্তুতন্ত্রের মধ্যে আসলে অনেকগুলা খাদ্য শিকল থাকে। একটা বাস্তুতন্ত্রের মধ্যে আসলে অনেকগুলা খাদ্য শিকল থাকে। যেমন কিরকম হইতেছে ভাই জিনিসটা খেয়াল করে হইতেছে দেখো। যে আমরা যদি হচ্ছে বলি শৈবাল, শৈবালকে কে খায়? জুপ্লাঙ্কটন খায়। জুপ্লাঙ্কটনকে কে খাইতেছে হচ্ছে বড় মাছ খায়। বড় মাছটা কে খাইতেছে? বাজ পাখি খায়।
এটা একটা খাদ্য শিকল। ওকে? তারপরে তুমি যদি হচ্ছে চিন্তা করে দেখো শৈবালকে খাইলে হচ্ছে কি জুপ্লাঙ্কটন। আবার শৈবালকে কে খাইতে পারে? ছোট মাছও খাইতে পারে। ঠিক আছে? ছোট মাছকে আবার কে খাইতে পারে দেখো, এই যে বড় মাছ খাইতে পারে। বড় মাছকে আবার কে খাইতে পারে বলো তো দেখি? এটাও কিন্তু হচ্ছে ধরো হচ্ছে ঐরকম এভাবে আমি বলতে পারি যে মাছ পাখি খেতে। এটা আরেকটা কি বলো তো দেখি? খাদ্য শিকল। ঠিক আছে? তারপরে তুমি যদি চিন্তা করে দেখো আমরা ওইটাও বলতে পারি যে এখানে কি আছে? শৈবাল, শৈবালকে কে খাইতেছে? জুপ্লাঙ্কটন খাইতেছে। জুপ্লাঙ্কটনকে কে খাইতে পারে? ছোট মাছ খাইতে পারে। ছোট মাছকেও কে খাইতে পারে বলো তো দেখি? বড় মাছ খাইতে পারে। এখান থেকে আবার বাজ পাখি। আবার এখানে কি হইতে পারে বলো দেখি? ছোট মাছকে ডিরেক্ট বাজ পাখিও কিন্তু ছোট মাছকেও খাইতে পারে। ধরো এই তার কপাল খারাপ, সে কাউরে খুঁজে পাইতেছে না, বড় মাছ খুঁজে পাইতেছে না খাওয়ার জন্য। সে ছোট মাছও খাইয়া ফেলতে পারে, তাই না বলো? তো এরকম ভাবে আমরা যদি হচ্ছে খেয়াল করে দেখো, এখানে আসলে অনেকগুলা খাদ্য শিকল আছে। এই যে ধরো একটা খাদ্য শিকল, ঠিক আছে? এই যে ধরো একটা খাদ্য শিকল, এই যে একটা খাদ্য শিকল, এই যে একটা খাদ্য শিকল। এখানে আসলে অনেকগুলো খাদ্য শিকল আছে। এই খাদ্য শিকলগুলো যখন একসাথে থাকে তখন এটাকে দেখতে কিসের মতো লাগে বলতো? একটা জালের মতো লাগে। এই যে অনেকগুলা খাদ্য শিকল মিলে একটা বাস্তুতন্ত্রে যে অনেকগুলা খাদ্য শিকল থাকে, ওদেরকে যখন একসাথে আমরা রিপ্রেজেন্ট করি সেটাকে যখন দেখতে জালের মতো লাগে তখন এটাকে আমরা বলি খাদ্য জাল। তখন এটাকে আমরা কি বলি বলো দেখি? খাদ্য জাল। ঠিক আছে? এরপর চলো আমরা এখান থেকে দেখব বনের খাদ্যজাল। এটা হচ্ছে অনেক সময় কিসে আসে? ওই বনের খাদ্যজাল আর পুকুরের খাদ্যজাল। ২ টাই কিন্তু সৃজনশীলের গ, ঘ এর জন্য ইম্পোর্টেন্ট। এই ২ টাই কিন্তু সৃজনশীলের গ, ঘ এর জন্য ইম্পোর্টেন্ট। ঠিক আছে? গ, ঘ এর জন্য ইম্পোর্টেন্ট। তাইলে এটা এখান থেকে ভালো করে হচ্ছে পড়বা। এখান থেকে কোয়েশ্চেনটা ভাইয়া কিভাবে করে তোমাকে বলি। কোয়েশ্চেনটা করবে হচ্ছে অনেকটা ওইট এরকম ভাবে। এরকম এখানে এই খাদ্য জালের মধ্যে যে উপাদানগুলো তুমি দেখতে পাইতেছো, উপাদানগুলোর নাম বলে দিবে। দেখো তোমাকে কিন্তু খাদ্য শিকল বা খাদ্য জালে ছবি আঁকতে হবে না। জাস্ট নাম লিখলেই হবে। তো ওদের নাম উদ্দীপকে দিয়ে দিবে। যে গুইসাপ, মানুষ, ময়ূর, ঠিক আছে? তারপরে এখানে কি আছে? ময়ূর, তারপরে এখানে কি আছে? ধরো বাঘ আছে, হরিণ আছে, ঠিক আছে? তারপর খরগোশ আছে। বলবে এগুলার মিলে একটা খাদ্য জাল দেখাও। তো তোমাকে ওইটা অ্যান্সার করা লাগবে। ওকে? তোমাকে এখান থেকে ওইটা অ্যান্সার করতে হবে। আচ্ছা। ওইটা আমরা দেখব। কিছু সৃজনশীল সামনে আসুক আমরা দেখব। এখান থেকে তোমাকে যেটা হচ্ছে ভালো করে জানতে হবে, সেটা হলো বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ, শক্তি প্রবাহ। তাইলে এখান থেকে ফার্স্ট এ তোমাদের একটা জিনিস বলে দেই, যেটা নিয়ে তোমরা প্যাচ লাগাবা। বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ হয় চক্রাকার। আচ্ছা, যেটা বলতেছিলাম, বাস্তুতন্ত্রে পুষ্টি প্রবাহ হয় চক্রাকার আর শক্তি প্রবাহ হয় একমুখী। এই কথাটা হচ্ছে কেন বললাম? তোমাদের বইয়ে কথাটা আছে যে পুষ্টি প্রবাহ চক্রাকার হয়, শক্তি প্রবাহ একমুখী হয়। কিন্তু তোমরা এটা নিয়ে প্যাচ লাগাও। অনেকে বুঝতে চাও না যে আসলে এটা ঘটনাটা কিভাবে হয়। ভাইয়া দেখো, যখন তোমাকে আমি বলব যে বাস্তুতন্ত্রে আ পুষ্টি প্রবাহের কথা বলো। তাহলে বলো দেখি পুষ্টি প্রবাহ আসলে শুরু হবে কোন জায়গা থেকে? এই যে উৎপাদক, পুষ্টি ভান্ডার, এই যে এখান থেকে হচ্ছে আমার এটা শুরু হবে। পুষ্টি ভান্ডার থেকে এই পুষ্টি প্রবাহটা শুরু হয়। মাটির মধ্যে কি থাকে? বিভিন্ন রকমের জৈব, অজৈব উপাদান থাকে, তাই না? উদ্ভিদ তো কি করে? তোমার বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিবে, মাটি থেকে পানি নিবে। আর ওর যে বিভিন্ন রকমের জৈব, অজৈব উপাদান এগুলো মাটির মধ্যে হচ্ছে থাকে। সূর্য থেকে তো আলো নেবেই। কিন্তু ওটা তো আর পুষ্টি হিসেবে ডিরেক্টলি বা কোনো বস্তু না, কোনো পদার্থ না। এটা কোনো বস্তু না, পদার্থ না। তাইলে এই পুষ্টি মাত্রাটা ফার্স্ট এ কে নিতেছে? উৎপাদক এখানে নিয়ে নিল। পুষ্টি মাত্রাটা ফার্স্ট এ কে এখান থেকে নিতেছে? উৎপাদক নিয়ে নিল। ওকে? আচ্ছা, উৎপাদক নেওয়ার পরে কি হবে বলো দেখি? উৎপাদকে কে খায়? উৎপাদককে খায় তৃণভোজী। আচ্ছা, এই যে তৃণভোজী যে উৎপাদক থেকে খাবারটা নিতেছে, উৎপাদক কি করতেছে বলো তো দেখি? এই যে খাবারটা হচ্ছে নিল, উৎপাদক থেকে তৃণভোজী। তৃণভোজীকে এরপরে কে খাবে? ওই যে ১ম স্তরের খাদক, সরি ২য় স্তরের খাদক, ৩য় স্তরের খাদক। ওরা যে তৃণভোজীকে খায়, এরা তো হচ্ছে কি মাংসাশী। তাহলে এই বাকি সবাইকে একসাথে এখানে কি লিখছে বলো তো দেখি? মাংসাশী এখানে বলে দিছে। বাকি সবাইকে এখানে কি বলছে বলো তো দেখি ভাইয়া? মাংসাশী এখানে বলে দিছে। ওকে? আচ্ছা। এখন তুমি যদি হচ্ছে চিন্তা করে দেখো, এখন তুমি যদি হচ্ছে চিন্তা করে দেখো, এই যে উৎপাদক সে কি মারা যায় না? গাছ মারা যায় না? বলো? গাছ কিন্তু হইতেছে মারা যায়।
গাছ মারা গেলে ওর দেহটাকে এই যে মাটির সাথে হচ্ছে মিশে একদম পচায় দিবে। তখন কি হবে? এই যে পুষ্টি যেগুলো সে নিছিল, ওই বিয়োজক ওইগুলারে পচায় কি করবে? আবার এই পুষ্টি ভান্ডারে ফেরত আনবে। আবার তৃণভোজী, সে কি মারা যাবে না? তৃণভোজী যে জীবগুলো ওরা তো মারা যাবে। ওই তৃণভোজীকে কি করে ভাইয়া বলো তো দেখি? বিয়োজক ওদেরকে আবার পচাবে। ওরা মারা গেলে ওদের দেহকে আবার পচাবে, পচায়ে মাটির সাথে মিশে পুষ্টি ভান্ডারে যোগ করে দিবে ওদের দেহের পুষ্টিগুলাকে। মাংসাশী, সে মরলেও সেম কথা। ঠিক আছে? সে মরলেও কি হয়েছে বলো ভাইয়া? সেম কথা। সে মারা গেলে ওই তার দেহগুলাকে পচায় আবার পুষ্টি হিসেবে মাটির সাথে মিশিয়ে দিবে। আবার কি হয় ভাইয়া বলো তো দেখি? আবার হচ্ছে ওরা এসে এই পুষ্টি ভান্ডারে, মাটির পুষ্টি ভান্ডারে চলে আসবে। এবং একটা সময় ওই পুষ্টি ভান্ডার থেকে কি হয় বলো তো দেখি? আবার এই গাছ বা উৎপাদক কি করবে? পুষ্টি নিয়ে আবার কি করে? পুষ্টি বানাবে। তাহলে উৎপাদক থেকে আবার তৃণভোজী, মাংসাশী এবং উৎপাদক তৃণভোজী, মাংসাশী ৩ টা থেকে কি হবে? দেহ থেকে বিয়োজক পচায় পুষ্টি ভান্ডারে। তাহলে দেখো তো ভাইয়া, এখানে কিন্তু এটা চক্রাকারে ঘুরতেছে। পুষ্টি ভান্ডার থেকে শুরু হয়ে ঘুরে আবার কোথায় আসতেছে? পুষ্টি ভান্ডারে আসতেছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। চক্র মানে কি? তোমার এখানে ছবিটা দেখে কিন্তু চক্র মনে হয় না। মনে হয় কি? এইদিকেও তো আসছে, এইদিকেও গেছে, এইদিকেও আসছে, এদিকে গেছে। চক্র কেমনে? চক্র তুমি দেখো শুরু হইছিল এখানে, শুরু হয়েছিল এই জায়গাটাতে, ঘুরে শেষও হইতেছে এই জায়গাটাতে। তাই এটাকে হচ্ছে আমরা একটা চক্র বলবো। আবার বলি, শুরু হইছে এই জায়গাতে, ঘুরে এটা শেষও হইছে এই জায়গাতে। তাই এখানে এটাকে হচ্ছে আমরা কি বলবো ভাইয়া? চক্র বলবো। কথা বুঝতে পারতেছো? আচ্ছা। এখন তাহলে বুঝতে পারছি যে পুষ্টি প্রবাহ কেন চক্রাকার বলে? পুষ্টি প্রবাহ কিন্তু চক্রাকার। এখন চলো আমরা এখান থেকে দেখি শক্তি প্রবাহ। এখন চলো আমরা এখান থেকে কি দেখবো ভাই? শক্তি প্রবাহ দেখবো। তাহলে শক্তি প্রবাহ যদি আমরা এখান থেকে দেখতে যাই, খেয়াল করতে এখানে কি হইছে? শক্তির উৎস কে? শক্তির উৎস হচ্ছে সূর্য, সূর্য, সূর্য। তাহলে সূর্য থেকে শক্তি কোথায় আসলো ফার্স্টে? সূর্য থেকে শক্তি আসলো এখানে উৎপাদকে, এখানে আসলো। উৎপাদক সূর্য থেকে যে শক্তিটা নিল, ওইটা সে কি বলল তো? সে কি পুরোটা ধরে রাখতে পারছে? ধরে রাখতে পারে না। সে কি করছে? নিজের কাজে ইউজ করছে। পুরাটা তো আর সে তৃণভোজীকে দেয় নাই। সে নিজের কাজেও একটা ইউজ করছে। ঠিক আছে? তাপ হিসেবে অনেকগুলো পরিবেশও বের হয়ে গেছে। তাইলে এই যে শ্বসন হইছিল, যে তাপ হিসেবে বা নিজের কাজে ইউজ করে কিসের মাধ্যমে? শ্বসনের মাধ্যমে। তাহলে এই যে দেখো এখানে কি হচ্ছে? শ্বসনের শক্তি ক্ষয় হইছে। শ্বসনের শক্তি ক্ষয় হয়েছে, তাই না বলো? আবার এই যে সেই উৎপাদক থেকে কি হয়েছে বলো তো দেখি? যে তৃণভোজীতে গেছিল। তৃণভোজীতে কি হয়েছিল? কিছু শক্তি তো গেছে। তৃণভোজীও কি করছে? শ্বসনে তো কিছু শক্তি ক্ষয় করে ফেলে। শ্বসনে কিছু শক্তি নষ্ট করে ফেলে। তাইলে দেখো এই যে সে শ্বসনে যে শক্তিটা নষ্ট করে ফেললো, তার মানে সে উৎপাদক থেকে যে শক্তিটা পেয়েছে পুরাটা তো তার মধ্যে নাই। সে অল্প কিছুটাই কি করছে বলতো? মাংসাশীর শরীরে দিছে। সে এর মধ্য থেকে অল্প কিছুটাই কি করছে বলো দেখি? মাংসাশী শরীরে দিতে পারছে। তাইলে এই যে মাংসাশীও কি করে বলো তো দেখি? মাংসাশীও কিন্তু মাংসাশীও কিন্তু কি করতেছে? এই যে তার শ্বসনের মাধ্যমে এই পরিবেশের মধ্যে কি করছে? শক্তি অপচয় করে হচ্ছে ছড়ায় দিতেছে। এই যে দেখো, শ্বসনের শক্তি ক্ষয় হইতেছে। আবার তোমাকে এখানে খেয়াল রাখতে হবে, এই যে উৎপাদক বলো, ঠিক আছে? তারপরে এরা যদি মারা যায়, তৃণভোজী যদি হচ্ছে মারা যায় বা মাংসাশী যদি মারা যায়, যে মৃত যে দেহ আছে, মৃতদেহের যে টিস্যু আছে, এগুলোর মধ্যেও কি থাকে? কিছু রকমের জৈব পদার্থ তো থাকে, ওদের মধ্যে তো কিছুটা শক্তি থাকে। বিয়োজক কি করে? ওই শক্তিটাকে সে কি করে? ভাঙে বা নিজের করে নিতে চেষ্টা করে। তো বিয়োজকের মধ্যেও কিন্তু কিছু শক্তি যায়। এই সকল পদার্থ থেকে, পুষ্টি পদার্থ থেকে বিয়োজকের মধ্যেও শক্তি যায়। সেই ওই শক্তি থেকেও কি হয় বলো তো দেখি? সে নিজের কাজে ব্যবহার করার সময় শক্তি ক্ষয় হয়ে পরিবেশে হচ্ছে শক্তি ফেরত যায়। শক্তি ক্ষয় হয়ে কি হয় বলো তো দেখি ভাইয়া? পরিবেশে শক্তি হচ্ছে ফেরত যায়। তার মানে আমরা কি দেখতে পাইতেছি বলো তো? এটা হচ্ছে শক্তির প্রবাহটা। সূর্য থেকে উৎপাদক আবার কি শটের মাধ্যমে তোমার ক্ষয় হইতেছে। তৃণভোজী যে আবার ক্ষয়, মাংসাশী যে আবার ক্ষয়। ৩ টা থেকে মৃতদেহ থেকে বিয়োজকে যায়, এখান থেকে আবার ক্ষয় হয়। ক্ষয় হয়ে এই শক্তিটা পরিবেশে চলে যায়। কিন্তু এটা কি সূর্যের থেকে আবার ফেরত আসে? যদি এখানে আমরা কি দেখছিলাম? পুষ্টি ঘুরে আবার পুষ্টি ভান্ডারের কাছে আসছে। কিন্তু সূর্যের শক্তি তো ঘুরে তো আবার সূর্যের কাছে তো যায় না। যায়? সূর্যের শক্তি ঘুরে কিন্তু আর সূর্যের কাছে যায় না। এই কারণে শক্তি প্রবাহটা কি হয়? একমুখী। যদিও এটা ঘুরানোও লাগতেছে, দেখতে ঘুরানো হইলেও এটা কিন্তু হচ্ছে কি না? চক্রাকার না। যদি ঘুরে সূর্যের কাছে আসতো তাহলে এটা আমরা চক্রাকার বলতে পারতাম। তো আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে যদি আসে যে বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ, শক্তি প্রবাহ ব্যাখ্যা করো, তোমরা গুছায় লিখতে পারবা। কেন একটা একমুখী, কেন একটা চক্রাকার, এটাও তোমরা এখান থেকে গুছায়া লিখে ফেলতে পারবা। ওকে? আচ্ছা। তাহলে চলো আমরা এখন এখান থেকে চলে আসি শক্তি পিরামিড। দেখো ভাইয়া, তোমাদেরকে কিন্তু আমি একটা কথা বলছিলাম যে আমাদের এই যে আ খাদ্য শিকল, খাদ্য শিকলের প্রতিটা ধাপকে কি বলা হয়? প্রতিটা ধাপকে বলা হয় ট্রফিক লেভেল। তোমাদেরকে কিন্তু ভাই এটাও বলছিলাম যে প্রত্যেকটা ট্রফিক লেভেলের, একটা ট্রফিক লেভেল থেকে পরের ট্রফিক লেভেলে মাত্র 10% শক্তি যায়। মাত্র 10% শক্তি যায়, বাকি 90% শক্তি ইউজ হয়ে যায়। পরিবেশের সাথে হচ্ছে পরিবেশ হারায় যায়। মাত্র 10% শক্তি যায়। তার মানে আমরা কি বলতে পারি? সবচেয়ে বেশি শক্তি কোথায় থাকে?
সবচাইতে বেশি শক্তি থাকে হচ্ছে উৎপাদকে। সবচাইতে বেশি শক্তি কোথায় থাকে বলো দেখি ভাইয়া? উৎপাদকের মধ্যে থাকে এবং উৎপাদক পরিমাণেও বেশি থাকে। ঠিক আছে? এরপরে উৎপাদকে যে খায় তৃণভোজী যে থাকে ১ম স্তরের খাদক ও এতে কম শক্তি পায় এবং তার সংখ্যাটা তুলনামূলকভাবে একটু কম হয়। এরপরে ২য় স্তরের খাদক ও আরো কম শক্তি পায়, ওর সংখ্যাটাও তুলনামূলকভাবে কম হয় এবং সর্বোচ্চ স্তরের খাদক সেও কি আরো কম শক্তি পায়, তার সংখ্যাটা তুলনামূলকভাবে কম হয়। যদি একদম উপরের স্তরের খাদকের সংখ্যা অনেক বেশি থাকতো তাহলে কি হতো বলো তো? ডিসের গুলারে খায় তো বাইরেই ফেলত। যে তো উপরে শুধু সে আছে। তাইলে এই যে শক্তির পরিমাণ বলো, ঠিক আছে? বা সংখ্যার পরিমাণ বলো, এই ১ম উৎপাদক, ১ম স্তর, ২য় স্তর, ৩য় স্তরের খাদককে যদি আমরা সাজাই, দেখা যায় নিচের স্তরের শক্তিও বেশি, আবার হচ্ছে সংখ্যাটাও সাধারণত বেশি থাকে। ঠিক আছে? এইভাবে আমরা জিনিসটাকে সাজালে দেখা যায় এই যে আস্তে, আস্তে কমতেছে জিনিসটা দেখতে একটা ত্রিভুজের মতো হয়। জিনিসটা কিসের মতো হইতেছে? একটা ত্রিভুজের মতো হইতেছে। এই জিনিসটাকেই বলা হয় বা সরি এটা পিরামিডের মতো। ত্রিমাত্রিকভাবে যদি আমরা চিন্তা করি, জিনিসটা দেখতে একটা পিরামিডের মতো হইতেছে। তাইলে এই পিরামিডটাকে বলা হয় কি বলতো দেখি ভাইয়া? শক্তি পিরামিড। আবার নিচের স্তরে কি হইছে? শক্তি সবচাইতে বেশি থাকে। নিচের স্তরে শক্তি সবচাইতে বেশি থাকে। আর উপরের স্তরগুলাতে কি হয়? যে 10% জাস্ট 10% উপরের স্তরে যায়। উপরের স্তরগুলোতে শক্তি কমতে থাকে। তো এইটাকে কি, কি বলা হইতেছে? এইটাকে পিরামিডের মতো সাজানো হয় দেখে এটাকে বলা হচ্ছে শক্তি পিরামিড। ওকে? চলো আমরা যদি সামনের দিকে যাই, একটি খাদ্য শিকলের উৎপাদকে যদি x জুল শক্তি থাকে তাহলে ২য় স্তরের তাইলে ১ম স্তরে কতটুকু যাবে? ১ম স্তরে যাবে হইতেছে কত? x/10 ঠিক আছে? ওই যে কি বললাম 10% মাত্র হচ্ছে যাবে। তাহলে হচ্ছে ১০ ভাগের ১ ভাগ যাবে। তাহলে ২য় স্তরে কতটুকু যাবে? যে x এর ১০০ ভাগের ১ ভাগ। ওকে? x এর ১০০ x/100 জুল যাবে। ওকে? আচ্ছা এরপর চলো আমরা যদি হচ্ছে সামনের দিকে যদি হচ্ছে যাই যে মশা, এডিস মশা সরি মানুষ, মশা আর হচ্ছে কি ডেঙ্গু ভাইরাস। তাহলে এই খাদ্য শিকলটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা পরজীবী খাদ্য শিকল। হ্যাঁ, এটা হচ্ছে রিঙ্গো ভাইরাসটা হচ্ছে একটা পরজীবী। এটা অসম্পূর্ণ খাদ্য শিকল। হ্যাঁ, কারণ এর উৎপাদক নাই। এই যে এটা কি উৎপাদকবিহীন খাদ্য শিকল? হ্যাঁ, এটা একটা উৎপাদকবিহীন খাদ্য শিকল। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি বলো দেখি ভাইয়া? কারেক্ট অ্যান্সার হলো ডি। কারেক্ট অ্যান্সার হলো ডি। ঠিক আছে? আচ্ছা, এরপর চলো আমরা যদি হচ্ছে এখান থেকে সামনের দিকে যদি হচ্ছে আগাই এরপর যদি সামনের দিকে যদি আগাই, ১ম ট্রফিক লেভেলে ১,০০০ কিলো ক্যালোরি শক্তি থাকে, তাহলে ২য় ট্রফিক লেভেলে কত কিলো ক্যালোরি শক্তি সঞ্চারিত হতে পারবে? তাহলে এটা ১০ দিয়ে ভাগ দিয়ে দাও, 10% যাবে। তাহলে কতটুকু যাবে বলো তো দেখি? ১০০। তাহলে এখানে ১০০ কিলো ক্যালোরি শক্তি আমাদের ১ম ট্রফিক লেভেল থেকে ২য় ট্রফিক লেভেলে যাইতে পারবে। ওকে? আচ্ছা, পরজীবী ও মৃতজীবী খাদ্য শিকল সবসময় অসম্পূর্ণ থাকে। কেন তারা সবসময় অসম্পূর্ণ থাকে? একটু আগেই বলছি। পরজীবী আর মৃতজীবীতে সাধারণত কি থাকে না? কোনো উৎপাদক থাকে না। কোনো উৎপাদক থাকে না পরজীবীতে আর মৃতজীবীতে। ওকে? আচ্ছা কোনটা ৩য় শ্রেণীর খাদক? তাইলে দেখো তো দেখি। আমাদের ৩য় শ্রেণীর খাদক হরিণ। হরিণ তো হচ্ছে ১ম শ্রেণীর খাদক। কারণ সে কি খেয়ে ফেলতেছে বলো তো দেখি? এটা হয়ে যাইতেছে হচ্ছে সে যে হইতেছে কি বলা যায়? তৃণভোজী, ঘাস-টাস খায়। গরুও ঘাস-টাস খায়। ব্যাঙ হবে ২য় শ্রেণীর। কারণ ব্যাঙ কি হইতেছে দেখো ১ম শ্রেণীর খাদক কে ছিল হচ্ছে পোকামাকড়। ব্যাঙ হচ্ছে ২য় শ্রেণীর খাদক। ঠিক আছে? শকুনকে তুমি চাইলে হচ্ছে ৩য় শ্রেণীর খাদক বলতে পারো। ঠিক আছে? সে আসলে স্ক্যাভেঞ্জার বা ধাগর হবে। যে হচ্ছে মৃত জীবজন্তু হচ্ছে খেয়ে থাকে। আচ্ছা, প্রকৃতির ধাগর কাকে বলে? ধাগর কি মাত্র তোমাদেরকে বুঝাই বললাম, একটু আগেও বুঝাই বলছি। স্ক্যাভেঞ্জার কি? ট্রফিক লেভেল কি? এটাও তোমাদেরকে পড়াইছি। খাদ্যজাল কি? শক্তি প্রবাহ কাকে বলে? এটাও তোমাদেরকে পড়াইছি। মৃতজীবী খাদ্য শৃঙ্খল সবগুলা সংজ্ঞা কিন্তু তোমাদেরকে পড়ানো হইছে। প্রত্যেকটা টপিক ধরে, ধরে পড়ানো হইছে। তো আশা করি তোমরা পারবা। আচ্ছা, এরপরে দেখো হরিণকে কেন হার্বিভোরাস বা কেন কার্নিভোরাস এগুলো পড়াইছি না? হার্বিভোরাস, কার্নিভোরাস, অমনিভোরাস আর কি স্ক্যাভেঞ্জার যেগুলো পড়াইছি। কাককে ধাগর কেন বলা হয়? পড়ানো হয়েছে তোমাদেরকে। হেটেরোট্রফিক কেন বলে? হেটেরোট্রফিক মানে কি? তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। অন্য কারো কাছ থেকে খাবার নেয় না। কিন্তু তোমাদের ১ নাম্বার চ্যাপ্টারেও ছিল। ওকে? আর হ্যাট অটোট্রফ মানে কি? স্বভোজী। এটাও কিন্তু আমরা তোমাদেরকে পড়াইছি। ঠিক আছে? খরগোশ বাস্তুতন্ত্রের কোন ট্রফিক লেভেলের প্রতিনিধিত্ব করে? খরগোশ কি খায়? শাকসবজি খায়। তাহলে সে হচ্ছে কি হবে? তৃণভোজী হবে। অণুজীবগুলোকে বিয়োজক কেন বলা হয়? এটাও তোমাদেরকে পড়ায় ফেলছি। সারা মৃতদেহ এবং বর্জ্যকে তোমাকে হচ্ছে বিয়োজিত করে মাটির সাথে হচ্ছে মিশায় ফেলে। তাদেরকে বিয়োজক বলতেছি। খাদ্যজাল কি? বুঝাইয়া লিখো। বুঝাইয়া তো তোমাদেরকে বললামই। ওটা তোমরা লিখে ফেলবা। আচ্ছা, খাদ্য শিকল বড় হলে শক্তির অপচয় বেশি এখানে কিন্তু তোমাদেরকে বলছি যে প্রত্যেকটা খাদ্য শিকলের প্রত্যেকটা স্টেপে কি হয়? ১০% করে শক্তি কমে যায়। তাহলে যত লম্বা খাদ্য শিকল তত শক্তির অপচয়। এই কারণে খাদ্য শিকল চাইলেও বেশি লম্বা হইতে পারে না। একটা টাইমে গিয়ে শক্তি থাকেই না। ঠিক আছে? আচ্ছা, মশা এবং ডেঙ্গু ভাইরাসের মধ্যে কি ধরনের খাদ্য শিকল বিদ্যমান? এটাও কিন্তু আমরা দেখে আসছি। কি ধরনের খাদ্য শিকল বিদ্যমান? পরজীবী খাদ্য শিকল এটা আমাদের পড়া হয়ে গেছে। ঠিক আছে? তারপর গরু, মশা, ডেঙ্গু ভাইরাস কোন ধরনের খাদ্য শিকল? এটাও কিন্তু আমরা পড়ে ফেলছি। ওই সেমই অ্যান্সার।
ওকে? আচ্ছা, এখানে দেখো বলছে এই চিহ্নিত খাদ্য শৃঙ্খলে পুষ্টিদ্রব্যের প্রভাব ব্যাখ্যা করো। তাহলে এখানে কি আছে পুষ্টিদ্রব্যের মধ্যে? এখানে হচ্ছে শৈবাল আছে, তারপরে ছোট মাছ, বড় মাছ, মানুষ। তাইলে তোমরা এখানে পুষ্টিদ্রব্যের প্রভাব এভাবে হচ্ছে ব্যাখ্যা করতে পারো। আর চাইলে কিন্তু তোমরা এখান থেকে এই যে এই ফ্লো চার্টটা এভাবে এই যে ধরো হচ্ছে শৈবাল, ছোট মাছ, বড় মাছ, মানুষ এইটারে এইভাবে হচ্ছে সাজায় গুছায় লিখতে পারো। ঠিক আছে? যে এখানে শৈবাল, ছোট মাছ, বড় মাছ, মানুষ এই জিনিসগুলো এভাবে হচ্ছে গুছায় সুন্দর করে একটা চার্ট করে দিতে পারো। দেখবা স্যার খুবই ইমপ্রেসড হয়ে যাবে। ঠিক আছে? দেখবা স্যার খুবই ইমপ্রেসড হয়ে যাবে। আচ্ছা, এরপরে চলো তাহলে এটা তো হচ্ছে আমরা বুঝে গেলাম। এরপরে চলো আমাদের পরের কোয়েশ্চেনটাতে। পরের কোয়েশ্চেনে কি বলছে? যে ৩ নং খাদ্য শৃঙ্খলটি একটি অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল। এটা কি আছে? ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি। তাহলে এখানে তো দেখো অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল কেন হবে ৩ নাম্বারটা? কারণ এখানে তো আমার কি নেই? এখানে হচ্ছে আমার কোনো উৎপাদক নেই। তো এটা হচ্ছে তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে। উৎপাদক নাই। আচ্ছা। তারপরে দেখো বনভূমির বাস্তুতন্ত্রে রয়েছে সবুজ ঘাস, খরগোশ, ময়ূর, ঘাসফড়িং, তারপরে হচ্ছে কি ব্যাঙ, ইঁদুর, সাপ, ঠিক আছে? সাপ, তারপরে হচ্ছে হরিণ আর কি আছে? বাঘ আছে এগুলা। তাহলে বলছে এদেরকে একটা খাদ্য জালের বর্ণনা দাও। ওই যে আমাদের এই যে বনভূমির যে খাদ্য জাল আমরা পড়ছিলাম ওইটা। তাহলে এটা চলো তোমাদেরকে আমি এখানে একে, একে হচ্ছে দেখাই যে তোমরা কিভাবে আঁকবা। তাহলে দেখো ফার্স্টে তোমার এখানে অনেকগুলা জীব থাকবে। ওইগুলারে তুমি একটা, একটা করে লিখবা। যেমন দেখো ফার্স্টে তোমাকে একটু কি খুঁজে বের করতে হবে? উৎপাদককে। সবুজ ঘাস। আর কি কোনো এখানে উৎপাদক আছে? ময়ূর, ঘাস ফড়িং, ব্যাঙ, ইঁদুর, সাপ, হরিণ, বাঘ না। তাইলে আমাদের উৎপাদক হচ্ছে কি? সবুজ ঘাস। তাহলে ১ম এ তোমাকে এটা লিখে ফেলতে হবে। আমরা এখানে চলো লিখি। আমরা এখানে লিখব সবুজ ঘাস। ঠিক আছে? এরপর আমাদের এখানে দেখতে হবে সবুজ ঘাস। ঘাসে কে খায়? এগুলার এভাবে হচ্ছে মার্ক করে ফেলো। ঘাস খায় কে? খরগোশ খায়। ঠিক আছে? ঘাস খায় কে? ঘাস ফড়িং খায়। ব্যাঙ খায় না। ইঁদুর খায় কিনা? ইঁদুরে তো হচ্ছে এই পর্যন্ত এরকমভাবে ঘাস-টাস তো যে খাইতে দেখি নাই। আবার শাকসবজি অনেক সময় কিচেনে থাকলে হচ্ছে দেখা যায় কামড়ায়-টামড়ায় সে নষ্টও করে যায়। ঠিক আছে? ইঁদুরকে হচ্ছে আমরা ডিরেক্টলি দিতেও পারি, নাও দিতে পারি। আচ্ছা, এরপরে দেখো তো আমরা দিতে পারি ইঁদুরকে। তারপরে হচ্ছে কিন্তু তুমি সাপকেও দিতে না, সাপ তো ঘাস খাবে না। ঠিক আছে? সাপ খাবে না। তারপরে হচ্ছে এখানে কি হরিণ খায়? হ্যাঁ, হরিণ ঘাস খায়। আবার ময়ূরও কিন্তু হচ্ছে আ আমি একটু আগে ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখতেছিলাম। ময়ূরও কিন্তু আসলে ঘাস খায়। ঠিক আছে? তাহলে তুমি চাইলে এই কয়েকটাকে হচ্ছে এই ঘাস খাওয়ার মধ্যে দিয়ে দিতে পারো। তাইলে আমরা ফার্স্টে কাদেরকে অবশ্যই লিখবো? খরগোশ, ঘাসফড়িং, হরিণ। এই ২ টা হচ্ছে সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট। খরগোশ, ঘাসফড়িং, হরিণ। তাহলে চলো আমরা এদেরকে হচ্ছে এখানে লিখে দেই। আমরা এখানে লিখবো যে খরগোশ, এখানে ধরো লিখলাম একদম উপরে লিখলাম হরিণ, তারপরে কার কথা আমরা এখানে লিখবো? খরগোশ, ঠিক আছে? তারপরে এখানে কার কথা লিখবা? ঘাসফড়িং। ওকে? আচ্ছা। তারপরে দেখো কে, কে বাদ গেল? খরগোশ, হাঁস-ফড়িং। তারপরে এখান থেকে বাদ গেছে কি হচ্ছে কি ইঁদুর আর ময়ূর। ঠিক আছে? ইঁদুরের কথা এখানে লিখে দিতে পারো। ইঁদুর আসলে হচ্ছে অনেক কিছুই খায়। অনেক কিছুই খায়। তো আমরা এখানে হচ্ছে এই কারণে হচ্ছে সে মাঝে, মাঝে সবজি-টবজি এই জাতীয় জিনিসপত্রও খায়। মানে তৃণভোজী হিসেবেও কাজ করে। তো এখানে হচ্ছে আমরা সবুজ ঘাসটা হচ্ছে এখানে লিখলাম আরকি। ঠিক আছে? সবুজ ঘাসের পরে ইঁদুরকে হচ্ছে এখানে দিয়ে দিলাম। আচ্ছা। এরপরে আমাদের এখানে হচ্ছে কি গেল? ময়ূরের কথা লিখতে হবে। ময়ূরটাকে আমরা একটু দূরে লিখব। ঠিক আছে? কারণ ময়ূর ঘাস-টাস এগুলো হচ্ছে কম খায়। এর থেকে ধরা হইতেছে অন্যান্য জীব সে হইতেছে দেখা যায় অন্যান্য কিছু জীব-টিব সে হচ্ছে আরো বেশি খায়। তো এগুলো হচ্ছে আমরা দেখব। এখন আমরা এখানে চলে আসি। এরপরে এখানে কি আছে? এরপরে এখানে আছে হচ্ছে ব্যাঙ আছে, সাপ আছে, ব্যাঙ আছে, সাপ আছে, বাঘ আছে, আবার ময়ূরও আছে। মানে যারা হইতেছে অন্যান্য হচ্ছে মানে কি বলা যায়? যারা হচ্ছে মাংসাশী। ব্যাঙ, সাপ। আচ্ছা তাহলে আমরা যদি এখানে যাই, ব্যাঙ কাকে খাবে? ব্যাঙ খাবে হইতেছে তোমার হচ্ছে ঘাস ফড়িংকে হইতেছে ব্যাঙ খাবে। আচ্ছা, আমরা এক কাজ করি। এতটুকু যেগুলা করছি এটা হচ্ছে আমরা লিংক করে দেই। সবুজ ঘাস থেকে খরগোশ। ঠিক আছে? আচ্ছা। এরপর এখানে ব্যাঙের কথা লিখতে হবে। ব্যাঙ কি খাবে? ঘাস ফড়িংকে হচ্ছে ব্যাঙ খেয়ে ফেলবে। তারপরে আর কিসের কথা হচ্ছে আমরা যেন দেখছিলাম এখানে? ব্যাঙ লিখলাম। তারপরে হচ্ছে কি লিখতে হবে?
সাপের কথা লিখতে হবে। ওকে, আচ্ছা ভালো কথা। ময়ূর কি খায়? তোমাদের কিন্তু ওই যে আগের যে ছবি আছে, ওই ছবিটার মধ্যে কিন্তু অ্যান্সারটা ছিল। তোমাদের এই যে ছবি আছে, এই ছবিটার মধ্যে কিন্তু হচ্ছে অ্যান্সারটা ছিল। ঠিক আছে? তাহলে তুমি এখানে হচ্ছে দেখো তো, এই ছবির মধ্যে তুমি কাকে হচ্ছে পাইতেছো? এই যে দেখতেছো? এটাও কিন্তু হচ্ছে ময়ূর। তো সেও কিন্তু দেখো দেখতেছো যে সাপকে সে হইতেছে খাইতেছে। তো তুমি চাইলে এই ছবির রেফারেন্স দিয়ে সুন্দর করে এটা এখানে দিয়ে দিতে পারবা। তাইলে ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর। ওকে? আচ্ছা। এরপরে দেখো তো আর কি বাদ আছে এখানে? ময়ূর দিলাম, ব্যাঙ দিলাম, সাপ দিলাম। কি বাদ আছে এখানে? বাঘ আছে। ঠিক আছে? বাঘ। তাহলে বাঘ কাদেরকে খাবে? বাঘ খাবে হলো হরিণকে খাইতে পারে। বাঘ আবার কাকে খাইতে পারে? খরগোশকে খাইতে পারে। ঠিক আছে? সাপ কিন্তু হচ্ছে আবার কাকে খাইতে পারে? ইঁদুরকে খাইতে পারে। ওকে? ময়ূর কিন্তু সময় সুযোগ পাইলে সে ইঁদুরও খায়। কথা বুঝছো? সে যে অলওয়েজ ইঁদুর খায় এই ব্যাপারটা এরকম না। সময় সুযোগ পাইলে ধরো ভাল লাগতেছে না, তখন সে দেখা যায় ইঁদুরও খায়। আবার সময় সুযোগ পাইলে সে কিন্তু ব্যাঙও খায়। কথা বুঝতে পারছো? ভাল লাগতেছে না, আশেপাশে একটা ব্যাঙ পেয়েছে, খায় ফেললো। তো ময়ূর মেইনলি কি খায়? বিভিন্ন রকমের বীজ খায়। মানে একটা মুরগির মতো আরকি। দেখো না ধান-টান, মুরগি মেইনলি কি ধান, চাল এইগুলাই খায়। গ্রামে গেলে দেখা যায় যে হচ্ছে যারা গ্রামে নিজের বাড়িতে মুরগি পালে, দেখবা হচ্ছে কতগুলা ধান দেয়, চাল ছিটায় দেয়, এগুলা খেতেই সে বেঁচে থাকে। তো ময়ূরও কাইন্ড অফ কিছুটা এরকম বীজ খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে? তো ওইগুলো কি বলতো? বিভিন্ন রকমের তোমার হচ্ছে উদ্ভিদের অংশ না? তো তুমি চাইলে হইতেছে ওদেরকে হচ্ছে সবুজ ঘাসের সাথে ইনক্লুড করতে পারো। আবার মাঝে দেখা যায় সে ছোটখাটো হচ্ছে কচি যদি ঘাস-টাস পায় অল্প স্বল্প হইলেও খায়। তো এই যে সবুজ ঘাস তুমি তাহলে ওইখানে নিয়ে আসতে পারো। ময়ূর হচ্ছে আসলে হচ্ছে কি বলা যায়? এই যে আমরা একটু আগে যেটা পড়তেছিলাম যে omnivorous এসব সবকিছুই খায়। সে মাংসাশীও, শাকাশীয়। তাহলে দেখো এতক্ষণ এটা দেখতে একটু জালের মতো লাগতেছে। তো এই জালটাই আসলে হচ্ছে তোমার এখান থেকে হইতেছে আ চাওয়া হইছিল। ঠিক আছে? ১ম বাস্তুতন্ত্রে বিদ্যমান এই জালটাই হচ্ছে তোমার এখান থেকে চাওয়া হয়েছিল। তো আশা করি তোমার পরীক্ষাতে যদি এভাবে হচ্ছে আরো কোনো খাদ্য জাল-টাল দেয়, তুমি হচ্ছে এটা দিতে পারবা। ওকে? তো চলো আমরা যাই সামনের দিকে। বলছে উদ্দীপকের রেখাচিত্রে শক্তি প্রবাহ বর্ণনা করো। দেখো শক্তির প্রবাহ কিন্তু এটা আর তোমাদেরকে ধরে হচ্ছে বলব না। অলরেডি এরকম একটা জিনিস তোমাদেরকে বলছি যে পরীক্ষাতে আসলে কিভাবে হচ্ছে দিবা। তো শক্তির প্রবাহ, তারপর পুষ্টি প্রবাহ এটা কিন্তু সুন্দর করে এক্সপ্লেইন করা হইছে। শক্তির প্রবাহের জন্য কি করবা? সুন্দর করে উপরে হচ্ছে একটা সূর্য এঁকে দিবা। তারপর হচ্ছে যে শক্তি যে হচ্ছে তোমার কি হইতেছে ব্যয় হয়ে যাচ্ছে উপরে এটা লিখে কতগুলো অ্যারো দিয়ে দিবা। তাইলেই ধরো হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে? শক্তির প্রবাহ বর্ণনা গেল। আর রেখাচিত্রের সাহায্যে যদি শক্তির প্রবাহ বর্ণনা করা যায় আরেকটা ব্যাপার। এটাও তোমাকে বলতে হবে। প্রত্যেকটাতে কি হয় 10% করে তোমার শক্তি কমতে থাকে। ওকে? আচ্ছা। তারপর চলে আসো বলছে x এর অনুপস্থিতিতে পরিবেশের ভারসাম্য বাধাগ্রস্ত। x হচ্ছে কি বলতো ভাইয়া? বিয়োজক। তারা হচ্ছে বিয়োজন করে। বিয়োজন মানে কি? ভেঙে ফেলা। সে ওই জিনিসটাকে হচ্ছে ভেঙে ফেলতেছে। ওকে? তাহলে ধরো হচ্ছে পরিবেশের ভারসাম্য বাধাগ্রস্ত হয়। এটা এখান থেকে তোমার খেয়াল রাখতে হবে। বিয়োজক না থাকলে তো হচ্ছে ওই যে পুষ্টির প্রবাহ যে চক্রাকারে চলে এটা তো আর হবে না। যে পুষ্টি যেটা হচ্ছে চলে গেছিল ওটা তো আবার আর পরিবেশে ফেরত আসবে না। তো এখানে আবার বিয়োজকেরও কিন্তু কি আছে ভাইয়া? দরকার আছে। ঠিক আছে? আচ্ছা চলো এরপরে আমরা যাই এখানে বলছে উদ্দীপকের ১ এবং ২ নং খাদ্য শিকল দুটির কোনটিতে শক্তির অপচয় বেশি হয়? যুক্তিসহ মতামত দাও। তাহলে তোমাকে এখানে যেহেতু দেখো এটা কিন্তু ঘয়ের কোয়েশ্চেন পোলাপান এটা কিন্তু দেখো এমসিকিউ এরও প্রশ্ন হইতে পারতো। যেটাতে ট্রফিক লেভেল বেশি, যেটাতে হচ্ছে খাদ্য শিকলের স্তর বেশি, ওটাতে শক্তির অপচয় বেশি হবে। কারণ প্রত্যেকটাতেই মাত্র 10% করে পরের স্তরে হচ্ছে যায়। তাহলে এখন তুমি কি করবে? যেহেতু এটা ঘয়ের প্রশ্ন তোমার হচ্ছে ফার্স্টে ট্রফিক লেভেল কি বলতে হবে, 10% হচ্ছে করে শক্তি পরের ধাপে যেটা বলতে হবে, ব্যাকুল অপচয় বলতে হবে। এরপর ১ আর ২ টার কথা বলতে হবে। এরকমভাবে লিখে এটাতে লিখতে হবে যে ধরো হচ্ছে x, এটাতে কি লিখতে হবে যে x/10
এখানে কি লিখতে হবে? x বাই তোমার হচ্ছে কত? 100 এরকম। ২ এ কি লিখতে হবে? যে এরকম x বাই 10, x বাই 100, x বাই 1000, 10,000 ঠিক আছে? 100,000 এরকমভাবে হচ্ছে যাবে। তো এই জিনিসটা হচ্ছে লিখে তাহলে বলতে হবে। যেহেতু আমরা দেখতেছি যে হচ্ছে প্রত্যেক ধাপে এখানে শক্তি বেশি, বেশি করে হচ্ছে অপচয় হইতেছে এবং পরের ধাপে অল্প করে শক্তি যাইতেছে। তাহলে এটাতে শক্তির অপচয় বেশি হয়। এই তো। ঠিক আছে? এভাবে এটা গুছাইয়া লিখতে হবে। আচ্ছা। তারপর চলো আমরা এখানে যদি হচ্ছে বলি, বলছে ১ নং খাদ্য শিকলটিতে শক্তি প্রবাহের পিরামিড হিসেবে আ বিশ্লে হিসেবে বিশ্লেষণ করো। মানে ১ নং এর যে খাদ্য শিকলটা এটা পিরামিড হিসেবে দেখাইতে বলছে। তাহলে পিরামিডের এখানে দেখো আমার স্তর এখানে কয়টা আছে? ১ টা ২ টা ৩ টা ৪ টা। ৪ টা ঘর দিয়ে পিরামিডের মতো আঁকবা। পিরামিড তো রাখতে পারো না, ত্রিভুজ আঁকবা। নিচেরটাতে ফাইটোপ্ল্যাঙ্কটন লিখবা, উপরেরটাতে জুপ্ল্যাঙ্কটন, এর উপরে ছোট মাছ, এরপরে বড় মাছ। এভাবে হচ্ছে লিখে ফেলবা। কারণ জাস্ট খাদ্য শিকলটাকে দেখাইতে বলছে। আর এখানে তো তুমি তো এত ছবি আঁকতে পারবা না। তো ছবি আঁকার দরকার নেই। যদি ছবি আঁকতে মন চায় ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন ছোট মাছ, বড় মাছ একদিন এঁকে দিতে পারো। ঠিক আছে? যদি হাতে সময় থাকে এবং তোমার মন চায়। এখন আমরা চলে আসি জীববৈচিত্র্যে। জীববৈচিত্র্য বলতে বোঝায় যে আমাদের চারপাশে যে নানা রকমের জীব আছে, একেকটা জীব একেক রকম। ঠিক আছে? এই যে ভিন্নতা এটাকে বলা হইতেছে জীববৈচিত্র্য। এই ভিন্নতাটাকে আমরা বলতেছি জীববৈচিত্র্য। তবে জীববৈচিত্র্যকেও আমরা আসলে ৩ টা ভাগে ভাগ করি। সেই ৩ টা ভাগের মধ্যে হচ্ছে কি আছে? ১ নম্বরে আছে গিয়ে হলো হচ্ছে আমার প্রজাতিগত বৈচিত্র্য। তারপরে আছে গিয়ে হচ্ছে তোমার জিনগত বৈচিত্র্য। আর ৩ নম্বরে আছে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সোজা বাংলায় যদি হচ্ছে বলি প্রজাতিগত বৈচিত্র্য কি? একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতি আলাদা। ভিন্ন, ভিন্ন প্রজাতির মধ্যে যে ভিন্নতা দেখা যায় ওটাকে বলা হইছে প্রজাতিগত বৈচিত্র্য। যেমন ধরো হচ্ছে মানুষ একটা প্রজাতি হোমো সেপিয়েন্স, ওদের হইতেছে হচ্ছে যে সকল বৈশিষ্ট্য তুমি যদি হচ্ছে চিন্তা করে দেখো, গরু ধরো আরেকটা প্রজাতি, ওদের বৈশিষ্ট্য হচ্ছে আলাদা। ঠিক আছে? ছাগল আরেকটা প্রজাতি, ওর বৈশিষ্ট্য আলাদা। বাঘ আরেকটা প্রজাতি, ওর বৈশিষ্ট্য আলাদা। এই যে একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির যে হচ্ছে বৈশিষ্ট্যের যে পার্থক্য বা ভিন্নতা দেখা যায়, যে বৈচিত্র্য দেখা যায় তাকে আমরা কি বলতেছি? প্রজাতিগত বৈচিত্র্য। তাকে আমরা বলছি প্রজাতিগত বৈচিত্র্য। এটা মাথায় রাখবা। এটা হচ্ছে কি হয়? ভিন্ন, ভিন্ন প্রজাতির মধ্যে, ভিন্ন প্রজাতির মধ্যে এই জিনিসটা হচ্ছে আমরা দেখতে পাই। যেমন ধরা হচ্ছে যেমন হচ্ছে এখানে এই যে দেখো বাঘ একটা প্রজাতি, মানুষ ধরো হচ্ছে একটা প্রজাতি, এদিকে কি আছে? সিংহ ধরো হচ্ছে একটা প্রজাতি। ঠিক আছে? এগুলো হচ্ছে কি বলতো দেখি ভাইয়া? প্রজাতিগত বৈচিত্র্য, হ্যাঁ? ভিন্ন, ভিন্ন প্রজাতি দেখতে ভিন্ন, ভিন্ন রকম। এরা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। এরপরে চলে আসো এখান থেকে কোথায় ভাইয়া? জিনগত বৈচিত্র্য হচ্ছে চলে আসো। জিনগত বৈচিত্র্য তোমার কি মাথায় রাখতে হবে? এখানে এরা হচ্ছে একই প্রজাতির মধ্যে। একই প্রজাতির মধ্যে। বিষয়টা কি ভাই? তুমি দেখো আমরা সবাই মানুষ। আমরা সবাই কি বলো তো দেখি হোমো সেপিয়েন্স। আমরা সবাই মানুষ। কিন্তু সব মানুষ কি দেখতে একই রকম? সব মানুষের হচ্ছে কাজকর্ম কি একই রকম? আচার-ব্যবহার, চিন্তাভাবনা কি একরকম? না। কেন না? কারণ হচ্ছে এদের জিনগুলা আলাদা। সবাই আমরা মানুষ হইলেও আমাদের হচ্ছে প্রজাতি একই থাকলেও আমাদের জিনগুলোর মধ্যে কিছু না কিছুটা ভিন্নতা থেকে যায়। এই কারণে আমরা দেখতে আলাদা হই এবং হচ্ছে আমাদের কাজকর্ম আলাদা হয়, সবকিছু হচ্ছে আলাদা হয়। আর বৈচিত্র্যপূর্ণ একটা অবস্থা দেখা যায়। এটাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি যে জিনগত বৈচিত্র্য। যেমন হচ্ছে দেখো মানুষ সবারই চোখ আছে। কিন্তু একেকজনের চোখের রং একেক রকম। কেন একেক রকম? ওই জিনগত বৈচিত্র্যের কারণে। ঠিক আছে? আচ্ছা এখন চলে আসি যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাইলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাদের মধ্যে দেখা যায়? ভিন্ন, ভিন্ন বাস্তুতন্ত্র। ভিন্ন, ভিন্ন বাস্তুতন্ত্র। তাইলে দেখো আমরা এখানে যেটা দেখতেছিলাম, দেখো আমরা কিন্তু ক্লাসের শুরুতে এটা পড়ছি যে বাস্তুতন্ত্র বলতে আসলে কি বুঝাইতেছে? বাস্তুতন্ত্র বলতে আসলে হইতেছে এই যে আ একটা থাকার জায়গা যেখানে হইতেছে বিভিন্ন জীব যারা থাকতেছে ওদের মধ্যে পরিবেশের মধ্যে যে মিথস্ক্রিয়া হইতেছে এটারই বলা হইতেছে কি বলো দেখি ভাইয়া? বাস্তুতন্ত্র বলা হইতেছে। এখন তুমি যদি চিন্তা করে দেখো, এই যে ধরো হচ্ছে আমরা এখানে যেটা দেখেছি সমুদ্র। সমুদ্রের মধ্যে যে সকল জীব তুমি দেখতে পাবা, সমুদ্রের পানির যে বৈশিষ্ট্য তুমি হচ্ছে দেখতে পাবা। এখানে যে তাপমাত্রা, আর্দ্রতা, এখানে একেক রকম এর গাছ জন্মায়, জীব জন্মায়। তুমি চিন্তা করে দেখো তো এই যে একটা বনভূমির মধ্যে কিন্তু তোমরা এই জিনিসটা দেখতে পাবা না। কারণ বনভূমির তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ এগুলোর ভিত্তি করে এখানে দেখা যায় বিভিন্ন রকমের অন্য রকমের গাছ। এখানের গাছ আর এখানের গাছের মধ্যে তুমি মিল পাবা না। ঠিক আছে? এইখানের প্রাণী ওইখানের প্রাণীর সাথে তুমি মিল পাবা না। এদিকে চলে আসো মরুভূমি, এখানে কোনো গাছ-টাছই নাই। ঠিক আছে? এখানে প্রচুর রোদ থাকে, প্রচুর তাপমাত্রা থাকে দিনের বেলায়। আর রাতে প্রচুর ঠান্ডা হয়ে যায়। তাহলে এই যে
এখানে তুমি কি পাইতেছো? আলাদা হচ্ছে একটা তুমি বাস্তুতন্ত্র পেয়ে যাইতেছো। এখানে হচ্ছে দেখো কি, এই যে দেখো এখানে হচ্ছে এই যে তোমার উত্তর মেরু, দক্ষিণ মেরুতে তুমি কি পাবা? এরকম হচ্ছে দেখো প্রচুর বরফ পাবা, প্রচুর ঠান্ডা। তো এই যে বিভিন্ন জায়গাতে ওই যে ভৌত যে অবস্থা, ঠিক আছে? তারপর হচ্ছে পরিবেশের অবস্থা ভিন্নতার কারণে বিভিন্ন রকমের জীব এখানে আমরা দেখতে পাই। তো এখানে এই কারণে বিভিন্ন বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্য বিভিন্ন রকমের হয়। এটাকে হচ্ছে আমরা কি বলি ভাইয়া? বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য বলতেছি। তাহলে দেখো আমরা এখানে আশা করি এই যে প্রজাতিগত, জিনগত এবং বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য, এই ৩ টা তোমাদের বোঝা এখান থেকে হয়ে গেছে। এখন তোমার যেটা হচ্ছে জানতে হবে, এই যে বৈচিত্র্য আমরা বললাম যে বাস্তুতন্ত্রের মধ্যে বা এই যে জীবের মধ্যে যে বিভিন্ন রকম বৈচিত্র্য থাকে, এই বৈচিত্র্যটা হচ্ছে কেন দরকার? আমরা অনেক সময় মনে করি যে আমাদের চারপাশে মনে হয় যে অনেক জীব, এগুলো না থাকলে তো হইতো। এগুলা আসলে এই যে একটু আগে আমরা দেখতেছিলাম না, খাদ্য শিকল। প্রত্যেকটা জীবই কিন্তু, প্রত্যেকটা প্রাণী কিন্তু খাদ্য শিকলের একটা অংশ। তুমি যদি শিকলের মাঝখানের একটা প্রাণীকে মেরে ফেলো, শিকল কিন্তু আর কন্টিনিউ হবে না। দেখা যাইতে হচ্ছে যে এ থেকে হইতেছে এ হয়, এ থেকে এ হয়, এ থেকে এ হয়। তুমি ভাবতেছো এ তো আমার দরকার নেই। এটা আমি মেরে ফেলি, প্রচুর মেরে ফেলি। আমার লাগবে না। কিন্তু দেখা যায় এটা তোমার ঠিকই লাগতো। তো এটা মরে যাওয়ার ফলে এটার তেমন তুমি পাইতেছো না। কথা বুঝতে পারতেছো? তো আমরা এখন এখানে এই জিনিসগুলাই দেখবো। আমরা হয়তো আপাত দৃষ্টিতে ভাবি এই জীবগুলা আমাদের কাজে লাগে না। কিন্তু এগুলো আসলে আমাদের খুবই কাজে লাগে। যেমন এখানে হইতেছে আমরা কি দেখতে পাইতেছি বলতো? আমরা এখানে কিছু শামুক দেখতে পাইতেছি। তাইলে তোমাকে যদি কথাগুলা এরকমভাবে হচ্ছে লিখে যদি হচ্ছে বলি যে যুক্তরাষ্ট্র আমেরিকার চেসাপিক উপকূলে ওইখানে প্রচুর পরিমাণে কি পাওয়া যাইত? ঝিনুক পাওয়া যাইত। যেই ঝিনুকগুলো ৩ দিনে যেই ঝিনুকগুলো ৩ দিনে সমস্ত এলাকার পানি বিশুদ্ধ করতে পারত। পানি ৩ দিনে সমস্ত এলাকার পানি বিশুদ্ধ করতে পারত। ঠিক আছে? এরপরে কাহিনী কি হইছে? ওই ঝিনুকগুলার এখন 99% ই বিলুপ্ত হয়ে গেছে। এই বিলুপ্ত হওয়ার ফলে কি হইছে? মানে আসলে নাই এরা। এখন এরা ১ বছরেও এখন যেই ঝিনুকগুলো আছে এগুলা ১ বছরেও ওই এলাকার পানি বিশুদ্ধ করতে পারে না। এর ফলে কি হইতেছে বলো তো দেখি ভাই? এর ফলে পানিগুলা কর্দমাক্ত হয়ে যাচ্ছে। এর ফলে পানিগুলো এখানে কি হয়ে যাচ্ছে ভাইয়া? কর্দমাক্ত হয়ে যাচ্ছে এবং, এবং তুমি এখানে কি লিখবা? যে পানিতে অক্সিজেন কমে যাচ্ছে। এর ফলে এখানে পানিগুলো কর্দমাক্ত হয়ে যাচ্ছে এবং পানিতে এখানে কি হচ্ছে ভাই বলো দেখি? অক্সিজেন কমে যাচ্ছে। ঠিক আছে? এই কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এগুলা কেন এত ডিটেইলস লিখতেছি? কারণ এই যে হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের ভূমিকা, এটা হচ্ছে সৃজনশীলের প্রশ্ন। এটা গ আর ঘ এর খুবই কমন প্রশ্ন। ঠিক আছে? তো এটা তোমাকে ভালো করে জানতে হবে এখান থেকে। ওকে? তাহলে এখান থেকে আসলে এভাবে তুমি ঝিনুকের কথাটা লিখে দিবা। তারপর চলে আসা হচ্ছে ব্যাঙ। ঠিক আছে? ব্যাংক থেকে তোমাকে এই কথাগুলো লিখলেই হবে যে একটি পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক ব্যাঙ একদিনে তার ওজনের সমপরিমাণ কীট পতঙ্গ খেতে পারে। ওকে? একটা পূর্ণবয়স্ক ব্যাঙ একদিনে তার ওজনের সমপরিমাণ কীটপতঙ্গ খেয়ে ফেলতে পারে। কথা বুঝতে পারছো? তাইলে এইটা তোমার এখান থেকে হচ্ছে খেয়াল রাখতে হবে। তো এতটুকু বললেই ধরো তোমার জন্য এখান থেকে এনাফ।
আচ্ছা, এরপরে তুমি এখান থেকে কি বলবা? এখান থেকে বলবা হচ্ছে চড়ুই পাখিও কি করে? চড়ুই পাখির কথা বলবা যে চড়ুই পাখিও কীটপতঙ্গ খেয়ে আমাদের জন্য হচ্ছে এরকম ভূমিকা রাখে। নরমালি তো আমাদের মনে হয় ব্যাঙ না থাকলেও চলে, চড়ুই পাখি না থাকলেও চলে। আমরা এগুলো কেয়ার করি না। কিন্তু ওইগুলো যদি না থাকে কীটপতঙ্গ কি করবে? তোমারে আমারে মাইরা ফেলবে। কথা বুঝতে পারছো? আমাদের এই যে ফসলি জমি-টমি এগুলো নষ্ট করে ফেলবে। এখানে তুমি কি পাইতেছো বলো দেখি? এখানে তুমি পাইতেছো যে আমরা পাইতেছি কি হচ্ছে পাইতেছি পেঁচা পাইতেছি। ঠিক আছে? এখানে হচ্ছে আমরা পেঁচা পাইতেছি, তারপরে হচ্ছে আমরা চিল পাইতেছি, তারপরে এখানে আমরা কি পাইতেছি? বাজ পাখি পাইতেছি, তারপরে এখানে আমরা কি পাইতেছি? ঈগল পাইতেছি। ওকে? এরা আসলে কি করে ভাই? এরা হচ্ছে ইঁদুর খায়। এরা কি খায়? এরা ইঁদুর খায়। ইঁদুরের ব্যাপারে থেকে তোমাকে যেটা জানতে হবে যে এক জোড়া ইঁদুর, এক জোড়া ইঁদুরকে যদি স্বাধীনভাবে কোন রকমের বাধা না দিয়ে সমস্ত ধরো খাবার-টাবার যা দরকার হবে সবকিছু দিয়ে যদি জাস্ট প্রজনন করতে দেয়া হইতো, সে কি করতে জানো? ১ বছর ধরে সে প্রজনন করে ১ বছর ধরে প্রজনন করে দেখা যাইত ১ বছর শেষে প্রায় ৮৮০ টা ইঁদুরের জন্ম দিয়ে দিতে পারত। তার বংশে তখন ৮৮০ টা ইঁদুর হচ্ছে থাইকা যেত। কথা বুঝতে পারতেছো? তো এক জোড়া ইঁদুর থেকে এই অবস্থা হইতো। তাহলে তুমি দেখো এত ইঁদুর যদি চারপাশে থাকতো, তাহলে তো ধরো হচ্ছে আমাদের ধরো তোমার আমারে এসে ইঁদুর খাইয়া ফেলতো। তাহলে এখন এটা থেকে হইতেছে আমরা কিভাবে বাঁচতে পারি? যে একটা পেঁচা একদিনে কমপক্ষে ৩ টা ইঁদুর খাইতে পারে। একটা পেঁচা একদিনে কমপক্ষে ৩ ইঁদুর খেতে পারে। তাহলে ইঁদুর গুলাকে যদি হচ্ছে পেঁচা এভাবে খেয়ে ফেলে, তাহলে তো হচ্ছে আমাদের ফসলি জমি-টমি, আমাদের আশেপাশের মানে হচ্ছে আমাদের যে সকল জিনিসপত্র দরকার ওদের তো তেমন একটা ক্ষতি হইতেছে না। ব্যালেন্স মেইনটেইন হইতেছে। ঠিক আছে? তাই আমরা হয়তো ভাবি যে এই পাখিগুলো আমাদের তেমন একটা উপকার করে না। কিন্তু এরা আসলে এই বৈচিত্র্য থাকার ফলে এরা তো অনেক উপকার হইতেছে। ঠিক আছে? ঠিক তেমনিভাবে আমাদের হচ্ছে এই যে ধরো কাকের কথা যদি হইতেছে আমরা বলি, শকুনের কথা যদি আমরা বলি, আমরা ভাবি যে এই কাক, শকুন এরা আমাদের যেমন উপকার করে না, এরা আসলে হচ্ছে পচা পাখি, দেখতেও সুন্দর না, আমার মতো কালো। ঠিক আছে? কিন্তু কাহিনী হইতেছে দেখো, এরা কিন্তু আমাদের অনেক উপকার করে। এরা যদি হচ্ছে না থাকতো, ময়লা আবর্জনাগুলা কে খাইতো? তো পরিবেশ হচ্ছে আরো নোংরা হয়ে থাকতো। গন্ধে আমরা থাকতেই পারতাম না। তো এদের কিন্তু হচ্ছে অনেক ভূমিকা আছে, অনেক দরকার আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসো হরিণ এবং বাঘ কোন জীববৈচিত্র্যের অন্তর্ভুক্ত? তাহলে দেখো তো হরিণ আর বাঘ এরা কি এক প্রজাতি? কিন্তু এক প্রজাতি না। এরা হচ্ছে ভিন্ন, ভিন্ন প্রজাতি। তাইলে এরা হচ্ছে কি বলতো দেখি? প্রজাতিগত বৈচিত্র্যের অন্তর্ভুক্ত। হরিণ এবং বাঘ এরা হলো আসলে ভাইয়া প্রজাতিগত বৈচিত্র্যের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর চলে আসো প্রজাতিগত বৈচিত্র্য কি? এটা তো তোমাদেরকে বললাম। জীববৈচিত্র্য কাকে বলে? এটাও তোমাদেরকে এখান থেকে শিখাইয়া দিলাম। আচ্ছা, এখন আমাদের এখান থেকে চলে আসবে যে এই যে আমরা ক্লাসের শুরুতে যে পড়ছিলাম মিথস্ক্রিয়া, একটা বাস্তুতন্ত্রে যে এত, এত জীব যে হচ্ছে থাকে, এদের কি হয়? একে অপরের সাথে সম্পর্ক হয়, ইন্টারেকশন হয়। এই ইন্টারেকশন বা আন্তঃনির্ভরশীলতা তোমাদেরকে যদিও এটা আগে তোমাদের ওই মিথস্ক্রিয়া বলা হয়েছিল। এখানে হচ্ছে আন্তঃনির্ভরশীলতা বলছে। তো এই যে এই ইন্টারেকশন বা আন্তঃনির্ভরশীলতা, এই ইন্টারেকশন বা আন্তঃনির্ভরশীলতা এটাকে হচ্ছে ২ টা ভাগে ভাগ করা হয়েছে। সেই ২ টা ভাগের মধ্যে হচ্ছে কি আছে? একটা হচ্ছে পজিটিভ ইন্টারেকশন, আরেকটা হচ্ছে কি ভাইয়া দেখো? আরেকটা হচ্ছে নেগেটিভ ইন্টারেকশন। একটা হলো পজিটিভ ইন্টারেকশন, আরেকটা কি ভাইয়া বলো তো দেখি? নেগেটিভ ইন্টারেকশন। তাহলে দেখো পজিটিভ ইন্টারেকশন এর মধ্যে এখানে কি আছে ভাই দেখো? পজিটিভ ইন্টারেকশন থেকে তোমাকে যে জিনিসটা হচ্ছে জানা লাগবে, এখানে ২ টা জীবের ২ টাই উপকৃত হয় বা ২ টা জীবের ২ টা জীবের মধ্যে ইন্টারেকশন হইতেছে। নরমালি তো সবার সাথেই হয়। কিন্তু একটা সার্টেন মোমেন্টে ধরো ২ জনের মধ্যে ইন্টারেকশন হইতেছে। হয় ২ জনেই উপকৃত হবে নাইলে এট লিস্ট একজন উপকৃত হবে। কিন্তু কারো ক্ষতি হবে না এখানে। মেইন কথা এইটা। কারো এখানে ক্ষতি হয় না। আর এই যে আমরা ঋণাত্মকের কথা বললাম, ঋণাত্মক ইন্টারেকশন এখানে কি হয়? এখানে দেখা যায় হইতেছে কারো না কারো কোনো ক্ষতি হয়। ২ টারই ক্ষতি হয় নাহলে একজনের ক্ষতি হয়, কারো না কারো কোনো রকমের ক্ষতি হয়। তো যাদের একটু কষ্ট হইতেছে বুঝতে টেনশন নেই। আমরা যখন এগুলা সামনে একটা, একটা করে ডিসকাস করব, এক্সপ্লেইন করব তখন দেখবা তুমি পুরাটা বুঝতেছো। ঠিক আছে? তো ধনাত্মককে ভাইয়া দেখো এটাকে হচ্ছে আবার ২ টা ভাগে ভাগ করা হইছে। ১ এর মধ্যে হচ্ছে কি আছে ভাইয়া দেখো? মিউচুয়ালিজম, ২ এখানে কি আছে? কমেন্সালিজম। তাহলে মিউচুয়ালিজম এ যদি হচ্ছে যাই, মিউচুয়ালিজম এর ব্যাপারটা হইতেছে এখানে ২ জনই উপকৃত হয়। এখানে কি আছে বলো তো দেখি? ২ জনই উপকৃত হয়। যেমন যদি হচ্ছে ভাই এখানে তোমাকে আমি বলি এখানে কি আছে? এখানে আছে হচ্ছে মৌমাছি আছে।
মৌমাছি আছে। মৌমাছির সাথে দেখো তো এখানে কি আছে? এখানে হইতেছে সে কি করতেছে? গাছ আছে। গাছের ফুল থেকে সে মধু খাইতেছে। তো গাছের ফুল থেকে যখন সে মধু খায়, গাছের উপকার হয়, গাছেরও পরাগায়ন হয়। আর মৌমাছি মধু পাইতেছে। ওর জন্য হচ্ছে ভালো। এরপরে তুমি যদি হচ্ছে চিন্তা করে দেখো যে হইতেছে কি হইতে পারে? বিভিন্ন রকমের পাখি, তারপরে হচ্ছে বাদুড়, ওকে? ওরা কি করে? দেখা যায় বিভিন্ন রকমের ফল খায়। বিভিন্ন রকমের ফল খায়, বীজ খায়। তো যে ফল বা বীজ যে ফলটা খায় ফেলছে, ফলটা হজম হইলে অনেক সময় বীজ হজম হয় না। তো পাখি এক জায়গা থেকে ধরো ফল খাইছে, বীজ খাইছে, অন্য জায়গায় গিয়ে হইতেছে ধরো হচ্ছে হাগু করছে। বীজ তো হজম হয় নাই। তো হাগুর সাথে বীজটা বের হয়ে চলে আসে। ওই বীজটা যখন মাটিতে যায়, ওইটা থেকে তখন নতুন করে গাছ জন্মায়। তাহলে কি হইতেছে? এটা বিস্তারে হেল্প করতেছে। তো পাখিরও হচ্ছে বা বাদুড়ও হচ্ছে কি ফল খেয়ে তার শক্তি পাইলো, তার উপকার হইলো। গাছেরও বিস্তার হইতেছে, গাছেরও এখানে উপকার হইলো। আর এখানে হইতেছে তুমি যে জিনিসটা দেখতে পাইতেছো ভাই, এটা কিন্তু সৃজনশীলের কথায় অনেক আসে। এটার নাম হলো লাইকেন। নাম কি? লাইকেন। লাইকেন আসলে কি নিয়ে গঠিত? ২ টা জিনিস নিয়ে গঠিত। এক হলো এখানে তুমি পেয়ে যাবে হচ্ছে শৈবাল পাবা, আর এখানে তুমি কি পেয়ে যাবে ভাইয়া বলো তো দেখি? ছত্রাক পাবা। তাইলে এই ২ টা মিলে এই জিনিসটা তৈরি হয়। লাইকেন। ভেতরের দিকে শৈবাল থাকে, বাইরের দিকে ছত্রাক থাকে। ছত্রাক কি করে? ছত্রাক হচ্ছে বাইরের পরিবেশ থেকে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে জৈব বস্তু, খনিজ লবণ এইগুলা হচ্ছে মানে ছত্রাকের খাদ্য তৈরি শৈবালের খাদ্য তৈরির জন্য যা দরকার এগুলো শোষণ করে সে শৈবালকে দেয়। আর শৈবাল তো হচ্ছে তার ক্লোরোফিল আছে, সে খাদ্য তৈরি করতে পারে। সে খাদ্য তৈরি করে, ওই খাদ্য তৈরি করে সে আবার ছত্রাককে দেয়। তাইলে এও আবার একে ধরো হচ্ছে তার উপাদানগুলো সাপ্লাই দিছে, শৈবাল খাদ্য তৈরি করে ছত্রাককে সাপ্লাই দিছে। ২ জনের এখানে উপকার হয়। তাই এটাকে আমরা কি বলতেছি? মিউচুয়ালিজম বলতেছি। মিউচুয়ালিজম বলতেছি। আচ্ছা, এইটা আসলে কি? এটা হচ্ছে একটা গাছের মূল। কোন জাতীয় গাছের মূল ভাইয়া? এটা হচ্ছে শিম জাতীয় গাছের মূল। এটা হচ্ছে শিম জাতীয় বা লেগুমিনাস গাছের মূল। তাহলে এই গাছের মূলগুলোর মধ্যে হচ্ছে এই যে এগুলো হচ্ছে যে গোল্লা, গোল্লা যেগুলো দেখতে পাইতেছো এদেরকে কি বলা হয়? এই শিম জাতীয় গাছের মূলে তুমি এরকম কিছু তুমি গোল্লা, গোল্লা পাবা যাদেরকে কি বলা হয়? নোডিউল বলে। ঠিক আছে? একটু গুটি পাওয়া যায় নোডিউল। ওই নোডিউল গুলোর ভেতরে কি থাকে জানো? ওই নোডিউল গুলোর ভেতরে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। তার নাম হলো রাইজোবিয়াম। ওদের মধ্যে একটা ব্যাকটেরিয়া থাকে যাকে আমরা কি বলতেছি ভাইয়া? রাইজোবিয়াম বলতেছি। ওকে? তাহলে এই যে এখানে যে হচ্ছে আমরা রাইজোবিয়ামকে যে হচ্ছে পাইলাম, এই রাইজোবিয়াম হচ্ছে কি করে? এই রাইজোবিয়াম মাথায় রাখবা তোমরা কিন্তু ইয়াতে পড়ছিলা, বাচ্চাকালে পড়ছিলা যে উদ্ভিদ, ঠিক আছে? যেকোনো খনিজ লবণকে আয়ন হিসেবে শোষণ করে। সে কি করে? সে হইতেছে হচ্ছে খনিজ লবণকে আয়ন হিসেবে শোষণ করে। আয়ন হিসেবে শোষণ করে। এখন দেখো তোমার আমার বাতাসে প্রচুর পরিমাণে হচ্ছে কি থাকে বলো হচ্ছে নাইট্রোজেন থাকে। তোমার আমার বাতাসে প্রচুর পরিমাণে কি থাকে ভাই বলো তো দেখি? নাইট্রোজেন থাকে, N2 থাকে। ওই N2 কে রাইজোবিয়াম কি করে? এখানে হচ্ছে থেকে ওই N2 কে নাইট্রেট আয়নে পরিণত করে। ঠিক আছে? তাহলে এটা আয়ন হইলো। আয়নটাকে গাছ শোষণ করতে পারে। কিন্তু ডিরেক্ট নাইট্রোজেনকে সে শোষণ করতে পারে না। তো রাইজোবিয়াম এই কাজটা করে। ঠিক আছে? তো দেখো এখানে ব্যাকটেরিয়া আশ্রয় পাইতেছে, খাবার পাইতেছে। আর ব্যাকটেরিয়া তাকে এই নাইট্রোজেন সংবন্ধনে হেল্প করতেছে। তাহলে এটা কি? ২ জনের উপকার হইতেছে। তাই এটাকে আমরা কি বলব ভাইয়া? এটাকে বলব আমরা মিউচুয়ালিজম। ওকে? এরপরে চলো আমরা এখান থেকে চলে আসি হচ্ছে কমেন্সালিজম। কমেন্সালিজমের ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে একজনের উপকার হয় কিন্তু আরেকজনের ক্ষতি হয় না। আমি এগুলা একটা এখানে লিখে দেই। মিউচুয়ালিজমে ২ জনই উপকৃত। কমেন্সালিজমে কি হইছে? একজন উপকৃত, কেউ অপকৃত হয় না। একজন উপকৃত, কেউ একজন উপকৃত, কেউ অপকৃত হয় না। তাহলে এখান থেকে তোমার ২ টা জিনিসের নাম মনে রাখতে হবে। ঠিক আছে? ১ম এ তোমাকে খেয়াল রাখতে হবে যেটা সেটা হইলো রোহিণী উদ্ভিদ। রোহিণী উদ্ভিদ যাকে ইংলিশে বলা হয় অ্যাপোফাইট। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে খেয়াল করো শব্দটা ভালো করে। সেটা হলো পরাশ্রয়ী উদ্ভিদ। খেয়াল করো ভাইয়া, এখানে কিন্তু আমি পরজীবী বলি নাই কিন্তু। এখানে কিন্তু আমি পরজীবী বলি নাই। কি বলছি? পরাশ্রয়ী উদ্ভিদ। আচ্ছা রোহিণী উদ্ভিদ কি তোমরা দেখছো? কিছু, কিছু গাছ আছে, লতানো গাছ
যেগুলা কি করে আশেপাশে একটা বড় গাছ পাইলে ওই বড় গাছকে বেয়ে, 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 বেয়ে উপরে ওঠে। কিন্তু ওই গাছের মূলটা থাকে কিন্তু নিচে। জিনিসটা আসলে কি হয়? ধরো এটা হইতেছে একটা হইতেছে বড় গাছ। এগুলা ধরো হচ্ছে এর ডাল। ঠিক আছে? এই হচ্ছে ধরো এর শাখা-প্রশাখা। ঠিক আছে? এরকম আরকি। তো রোহিণী উদ্ভিদগুলো এটা ধরো হচ্ছে মাটি। রোহিণী উদ্ভিদ কি হয় ভাই? রোহিণী উদ্ভিদ হইতেছে এই মাটি থেকেই ওর শুরু হয়। ওই মাটিতেই ওর মূল থাকে। ঠিক আছে? ওর মূল মাটিতে। এরপর দেখা যায় সেই গাছগুলো এরকম পেঁচায়া পুচায়া, পেঁচায়া পুচায়া এরা উপরে ওঠে। কেন উপরে ওঠে? কারণ সে যদি নিচে থাকে এই বড় গাছের ছায়াতে সে তো হচ্ছে ধরো আলো তেমন একটা পায় না। ওকে? আর তার নিজের কান্ড তো শক্তও হয় না যে সে উপরে উঠতে পারবে। এত উপরে উঠতে পারে। তো অন্য গাছের সাপোর্ট নেই। কিন্তু দেখো সে কিন্তু এই গাছ থেকে কোনো পুষ্টি নেয় না। সে এই গাছটাকে জাস্ট সাপোর্ট হিসেবে আরোহণ করে উপরে উঠে। আর সে সবকিছু কিন্তু কি হইছে বলো তো দেখি? মূল দিয়ে নিচের থেকে মাটি থেকে শোষণ করে। তাইলে ও কি করতেছে বলতো? এখানে কিন্তু রোহিণী গাছের উপকার হইতেছে। কিন্তু বড় গাছটার কিন্তু কোনো অপকার হইতেছে না, ক্ষতি হইতেছে না। ঠিক আছে? এজন্য রোহিণী গাছ কি হচ্ছে? কমেন্সালিজম। একজন উপকৃত হয়, কারো কোনো ক্ষতি হয় না। আর পরাশ্রয় উদ্ভিদ কি? কিছু, কিছু গাছ আছে যারা অন্য গাছের মধ্যে আশ্রয় নেয়। দেখে মনে হইতেছে গাছের উপরে জন্মাইছে। হ্যাঁ, গাছের উপরে জন্মাইছে কিন্তু সে গাছ থেকে কোনো খাবার বা পুষ্টি কিন্তু নেয় না। সে গাছ থেকে কোনো খাবার বা পুষ্টি জাস্ট গাছের উপরে বসে আছে, অবস্থান করে আছে। আশ্রয় নিছে। ঠিক আছে? সে নিজের খাবার নিজেই তৈরি করে। সে নিজের খাবার নিজেই তৈরি করে। এই গাছ থেকে কোনো কিছু নেয় না। তাহলে এখানে এই গাছটার উপকার হইতেছে, তো এই গাছটার কোনো অপকার হইতেছে না। ঠিক আছে? তো এদেরকে কি বলা হইতেছে? পরাশ্রয়ী উদ্ভিদ। ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমাদের কমেন্সালিজমটাও আমরা বুঝে ফেললাম। তাহলে আমাদের ধনাত্মক এখান থেকে হচ্ছে শেষ। আমাদের এখন এখান থেকে কি জানতে হবে? এক্সপ্লয়টেশন, শোষণ। তাহলে এক্সপ্লয়টেশন এ কি হয় বলো তো দেখি? এক্সপ্লয়টেশন এ দেখা যায় যে সে অন্য কারো খাবার বা অন্য কারো খাবার বা উপাদান এগুলো হচ্ছে সে হচ্ছে কেড়ে নেয়। ঠিক আছে? অন্য কাউকে সে হচ্ছে এখানে ইউজ করে। অন্য কাউকে ইউজ করে। যেমন হইতেছে যদি হচ্ছে আমরা এখানে বলি, এর ভালো এক্সাম্পল হচ্ছে স্বর্ণলতা গাছ। এর ভালো এক্সাম্পল কি ভাইয়া বলো তো দেখি? স্বর্ণলতা গাছ। তাহলে স্বর্ণলতা ভাই এখানে কি করে? স্বর্ণলতা এখানে দেখা যায় এই যে এই স্বর্ণ গোল্ডেন কালারের যে লতাগুলো পেঁচায় আছে এগুলো হচ্ছে স্বর্ণলতা। দেখে মনে হয় এরা রোহিণীর মতো হয়তো জাস্ট যদি পেঁচায় আছে। না। আমরা যদি ধরো এরকম যদি হচ্ছে করি, ধরো এটা হইতেছে একটা সবুজ গাছ। ঠিক আছে? ধরো এটা হচ্ছে একটা সবুজ গাছ। এই সবুজ গাছের মধ্যে ধরো আমরা ধরলাম যে এটা হইছে স্বর্ণলতা। এরকম পেঁচায়া পুচায়া পেঁচায়া পুচায়া যাইতেছে। এবার তোমার মনে হইলো ভাই এটা যেহেতু পেঁচায়া যাইতেছে আমরা এক কাজ করি। এটারে হইতেছে এই বরাবর একটা কাটি। এই বরাবর একটা ক্রস সেকশন করে দেখি তো কেমন হয়। তুমি যদি ক্রস সেকশন করো তখন তুমি হচ্ছে দেখতে পাবা যে এটা ধরো হচ্ছে তোমার বড় গাছটা ছিল। ঠিক আছে? আর এই যে স্বর্ণলতা যে আছে না? সেই স্বর্ণলতা দেখা যাবে যে এই ক্রস সেকশন এর যে সাইড এখানে ছিল। নরমালি লেগে থাকার কথা কিন্তু না। তুমি কাটলে মাইক্রোস্কোপের নিচে দেখা যায় যে স্বর্ণলতাটা বড় গাছের ভেতরে কিছুটা ঢুকে থাকে। স্বর্ণলতাটা বড় গাছের ভেতরে কিছুটা ঢুকে থাকে। এই যে ঢুকে থাকা যে অংশটা আছে না? এই ঢুকে থাকা যে অংশটা এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় হস্টোরিয়া। এটাকে বলা হয় হস্টোরিয়া। ওকে? তাহলে এই হস্টোরিয়া দিয়ে কি করে? সেই বড় গাছের ভেতর থেকে খাবার শুষে নেয়। ঠিক আছে? তাহলে এটা কিন্তু ওর অপকার হইছে, শোষণ করতেছে। তাই এটাকে আমরা কি বলতেছি? এক্সপ্লয়টেশন বা শোষণ বলতেছি। ওকে? আচ্ছা। এরপর এখানে চলে আসে প্রতিযোগিতা। প্রতিযোগিতা কিন্তু আমরা ওই যে ১২ নাম্বার চ্যাপ্টারে কিন্তু পড়ছিলাম। মেন্ডেলের সূত্রে আমরা প্রতিযোগিতা পড়ছিলাম না? আ আন্তঃপ্রজাতিক সংগ্রাম, অন্তঃপ্রজাতিক সংগ্রাম। ঠিক আছে? তারপর পরিবেশের সাথে সংগ্রাম। এখানে মেইনলি ওই ১ম ২ টা আসবে। যে আন্তঃপ্রজাতিক সংগ্রাম আর হচ্ছে কি বলতো দেখি? অন্তঃপ্রজাতিক সংগ্রাম। এইগুলা আসলে প্রতিযোগিতার আন্ডারে চলে আসবে। ঠিক আছে? আন্তঃপ্রজাতিক সংগ্রাম প্রজাতির আন্ডারে আসবে। এই তো, ঠিক আছে? আচ্ছা। এরপরে আমরা যদি যাই অ্যান্টিবায়োসিস। অ্যান্টিবায়োসিস এ কি হয়? দেখা যায় একটা জীব এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে যা অন্য জীবের বৃদ্ধিতে বাধা দেয়। একটা জীব এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে যা অন্য জীবের বৃদ্ধিতে বাধা দেয়। ঠিক আছে? যেমন তুমি যদি হচ্ছে এখানে খেয়াল করো, তুমি যদি হচ্ছে এখানে খেয়াল করো, এই যে এখানে কি হইছে দেখো তো? এখানে এই যে হচ্ছে এই পেট্রি ডিশের মধ্যে কি হইছে? আমরা কিছু হচ্ছে ব্যাকটেরিয়া রাখছি। ঠিক আছে? ব্যাকটেরিয়া বা কিছু অণুজীব রাখছি। কাহিনী কি হইছে দেখো তো? এই যে এই কালো অণুজীবটা সে বাড়তেছিল, বাড়তেছিল। কিন্তু এই যে দেখো, এখানে সাদা যে অণুজীবগুলো আছে এগুলার আশেপাশে এসে সে আর এদিকে বাড়তে পারতেছে না। কারণ দেখা যায় সে এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে যা একে আর হইতেছে বাড়তে দেয় না।
সে কি করতেছে না, এখানে এখানে বাড়তি দিতেছে না। এই হয়ে যাচ্ছে আর কি হচ্ছে বিষয়টা। এইভাবে কি করছিল আলেকজান্ডার ফ্লেমিং, সে পেনিসিলিয়াম থেকে সে পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন আবিষ্কার করছিল। তো এটা তোমাদের লাগবে। হ্যাঁ? পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন আবিষ্কার করছিল। সে দেখছিল এরকম পেনিসিলিয়াম থাকলে একটা পেট্রি ডিশের মধ্যে যদি থাকে, ওইখানে সে আর ব্যাকটেরিয়ার নতুন করে বংশবৃদ্ধি করতে পারে না। পরে হচ্ছে খুঁজে বের করলো কেন বের করতে পারে না? কারণ এখানে পেনিসিলিন তৈরি হইতেছিল। ঠিক আছে? এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক। ওকে? এভাবে আসলে ১ম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছিল। তাহলে এভাবে কি হয়? অ্যান্টিবায়োসিস হয়। ওকে? আচ্ছা, এটা যদি হয় তাহলে চলো আমরা কিছু বোর্ড প্রশ্ন এখান থেকে সলভ করি। যে এক্স তৈরিতে সাহায্য করে কোনটা? এক্স হচ্ছে কি বলতো? যে নোডিউল গুটি কে সাহায্য করে বলতো দেখি? রাইজোবিয়াম। এটা কিন্তু আমরা এখানে পড়ে ফেলছি, তাই না? বলো যে রাইজোবিয়ামের মাধ্যমে এই গুটিগুলো এখানে হয়। আচ্ছা, এরপরে চলে আসি চিত্রে কি ধরনের আন্তঃক্রিয়া বিদ্যমান? তাহলে দেখো তো চিত্রে কোন ধরনের আন্তঃক্রিয়া হইতেছে? এটা কিন্তু আমরা পড়ে আসছি। ২ জনের উপকার হইতেছিল। তাহলে এটা কি হয় ভাইয়া? মিউচুয়ালিজম। ঠিক আছে? ২ জনেরই মিউচুয়াল। ২ জনেরই উপকার এখানে হইতেছে। তারপরে দেখো এখানে জ্ঞানমূলক লাইকেন কি তোমাদেরকে পড়াইছি। মিউচুয়ালিজম, সিম্বায়োসিস, কমেন্সালিজম, অ্যান্টিবায়োসিস, মিথস্ক্রিয়া কি, সবগুলো আসলে তোমাদেরকে পড়ানো হয়ে গেছে। নতুন করে বলার কিছু নাই। তারপরে দেখো নোডিউল কি ধরনের আন্তঃক্রিয়া, এটা তোমাদেরকে পড়ানো হয়েছে। স্বর্ণলতাকে কেন ঋণাত্মক আন্তঃক্রিয়া বলে? অ্যান্টিবায়োসিস, মিউচুয়ালিজম, কমেন্সালিজম, ঠিক আছে? শৈবালের ছত্রাকের সবাস্তরকে কি বলে? লাইকেন। ওইটা কেন মিউচুয়ালিজম? ধনাত্মক আন্তঃক্রিয়া সব আসলে তোমাদের এখানে পড়ানো হয়ে গেছে। আচ্ছা, বলছে দৃশ্যকল্প ১ এখানে কি বলছে? শিম জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম অবস্থান করে। বলছে এই দুটি কি ধরনের আন্তঃক্রিয়া প্রদর্শন করে? এটা কিন্তু তোমাদেরকে অলরেডি বুঝাইয়া বলছি। এটা হচ্ছে মিউচুয়ালিজম। তাহলে বুঝতেই পারতেছো এই যে জিনিসগুলা কতটা ইম্পোর্টেন্ট। এই যে আন্তঃক্রিয়া থেকে সৃজনশীলের ক, খ, গ, ঘ সব রকমের কোয়েশ্চেন তুমি পেয়ে যাবা। বলছে দেখো যে ঘ এর কোয়েশ্চেনও দেখো। বলছে উদ্দীপকের জীবগুলোর মধ্যে মিথস্ক্রিয়া এবং আন্তঃনির্ভরশীলতা ব্যাখ্যা করো। তাহলে এখানে দেখো তো আম গাছ আর রোহিণী গাছের মধ্যে কি হবে? কমেন্সালিজম হবে। ঠিক আছে? আম গাছ আর স্বর্ণলতা গাছের মধ্যে কি হবে? এখানে হচ্ছে শোষণ হবে। আম গাছ আর পতঙ্গের মধ্যে হইতেছে হচ্ছে কি হবে? এখানে হচ্ছে মিউচুয়ালিজম হবে। আম গাছ আর পাখির মধ্যেও কি হবে? মিউচুয়ালিজম হবে। আম গাছে যে হচ্ছে লাইকেন আছে, এই লাইকেনের মধ্যে হচ্ছে কি হবে বলো তো দেখি? এখানে হচ্ছে হ্যাঁ, এখানেও মিউচুয়ালিজম হবে। ২ জনেরই উপকার হয়। তো এই তো, এইগুলো হচ্ছে আমরা কিন্তু সবগুলো এখান থেকে পড়ে ফেলছি। হ্যাঁ? আচ্ছা। এরপরে আমরা যদি সামনের দিকে আসি, বলছে কি কিউ ও আর মানে হচ্ছে কি রোহিণী আর আম এর মধ্যে ক্রিয়াশীল আন্তঃনির্ভরশীলতা ব্যাখ্যা করো। তাইলে এদের মধ্যে ক্রিয়াশীল আন্তঃনির্ভরশীলতা কোনটা? কমেন্সালিজম। ঠিক আছে? এখানে রোহিণীর উপকার হয়, আম গাছের আসলে কোনো উপকার হয় না। এগুলো আমরা পড়ে ফেলছি। লাস্টে যদি তোমাদের কপাল খারাপ হয় তাহলে এই টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং পদ্ধতি। তো আমার কাছে মনে হয় এগুলো তোমাদেরকে লাইন বাই লাইন ধরে, ধরে মুখস্থ করারও কিছু নাই। তবে তোমাদের বইয়ে এটা হচ্ছে জাস্ট প্যারা করে ১-২ পেজ লিখা আছে। তো তুমি প্যারা করে লিখলে নাম্বার একটু কম পাওয়া যায়। তুমি যদি এরকম পয়েন্ট করে অনেক, আমরা এখানে অল্প কয়েকটা পয়েন্ট তোমাদেরকে হচ্ছে এক্সাম্পল হিসেবে দেখাইছি। তুমি যদি এরকম পয়েন্ট করে আরো ভালো হয়, পয়েন্ট করে একটা ছোট সাব টপিক লিখে কোলন দিয়ে আবার হচ্ছে একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখবা। তাহলে সবচাইতে ভালো। তাহলে দেখো এখানে হচ্ছে ফার্স্ট কথা এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব হইতেছে লিখো, গুরুত্ব তো অপরিহার্য। তাহলে এখানে ধরো হচ্ছে সবগুলো এখানে লিখা আছে যে মানুষের অস্তিত্ব আ এই জীববৈচিত্র্য পরিবেশ সংরক্ষণের উপর নির্ভরশীল। তারপর পরিবেশের ভারসাম্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধ, প্রাকৃতিক দুর্যোগ, ঠিক আছে? তারপর ভবিষ্যৎ আ স প্রজন্মের জন্য এগুলো সংরক্ষণ করা উচিত। অনেক কিছু। এগুলো তোমরা নিজেরা রিডিং পড়লেই পারবা। তোমরা অনেক বড় হইছো। ক্লাস 10 এ পড়ো, 9-10 এ পড়ো। তোমাদেরকে এগুলা মানে মুখস্থ করানোর, বোঝানোর কিছু নাই। পদ্ধতি ওই যে ঐরকমই আরকি। যে বৃক্ষ রোপণ করতে হবে, গাছ কাটা যাবে না। ১ টা গাছ কাটলে ৩ টা গাছ বা ৫ টা গাছ লাগাইতে হবে, ঠিক আছে? পরিবেশ দূষণ করা যাবে না। পরিবেশে কীটনাশক, রাসায়নিক পদার্থ কম ব্যবহার করতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে পলিথিন-টলিথিন এই সকল জিনিসপত্র হাবিজাবি জায়গায় ফেলায় তুমি হচ্ছে নদী-নালা, জলাভূমি, পরিবেশ, রাস্তাঘাট নষ্ট করবা না। জনসচেতনতা তৈরি করতে হবে। এই তো। তো এগুলাও ধরো তোমাদেরকে বোঝানোর কিছু নাই। তোমরা যথেষ্ট বোঝো। তো তোমাদের এগুলো মুখস্থ করার বিষয়। এরপর এখান থেকে চলে আসি যে কার্বন ডাই অক্সাইডকে কেন গ্রিন হাউস গ্যাস বলা হয়? এটা খুবই কমন একটা প্রশ্ন, তোমাদের কেমিস্ট্রিতেও কিন্তু এটা আছে। যে কার্বন ডাই অক্সাইড মানে গ্রিন হাউস গ্যাস কারা? যারা হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করতেছে, নিজেরা তাপ ধারণ করে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করতেছে, তাদেরকে হচ্ছে গ্রিন হাউস গ্যাস বলে। তো তুমি বলবে এর ফলে কার্বন ডাই অক্সাইডও সেম কাজই করে। তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি করে, তাপ ধারণ করে। তাই এটাকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। এই তো শেষ। তারপর চলে আসো উম আ অখি ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ফড়িং, ব্যাঙ
পানিতে ছোট, ছোট মাছ এবং একটা সাপ ও একটা বক দেখতে পেল। বলছে জীবগুলো কিভাবে পরিবেশের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তোমার মতামত দাও। আচ্ছা দেখো তো এখানে তাহলে তুমি হচ্ছে কি করবা? পরিবেশ সংরক্ষণে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তাহলে তোমাকে এখান থেকে হচ্ছে এই কথাগুলা বলতে হবে। কারণ ফড়িং কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এই কোয়েশ্চেন আমার কাছে খুব ভাল লাগছে। ডিরেক্টলি বলে নাই। ফড়িং পতঙ্গ, তাহলে পতঙ্গ কি হয়েছে? পরাগায়নে সহায়তা করতেছিল। ব্যাঙ, ব্যাঙ কি করতেছিল? পোকামাকড় খেয়ে সহায়তা করতেছিল। ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো তো হচ্ছে যে ছোট, ছোট মাছ তুমি হচ্ছে কি বলবা? ছোট, ছোট মাছ হচ্ছে ওই যে পুকুরের হচ্ছে ছোটখাটো কীটপতঙ্গ খেয়ে হচ্ছে হেল্প করতেছে। ঠিক আছে? সাপ আর বক দেখতে পেতেছে। সাপও কি করে? ইঁদুর খেয়ে ফেলে। তাই আমাদের সব সাপকে মারা ঠিক হবে না। তারপর কি করতেছে? বক, বকও কি করতেছে বলো তো দেখি? বিভিন্ন রকমের পোকামাকড় বা বিভিন্ন মাছ খাইতেছে। ঠিক আছে? এই তো। তারপর হচ্ছে যে বক তো আবার পাখি, ওইটাও তুমি বলতে পারো। সে হইতেছে বিভিন্ন বীজ খেয়ে, যদিও বকের বীজ খাওয়ার কথা না। ঠিক আছে? সে হেল্প করতে পারে। আচ্ছা যাই হোক। তো এইভাবে তুমি হচ্ছে গুছায় হচ্ছে কথাগুলা লিখবা। ওই যে আমরা আগে যে পয়েন্টগুলা পড়ছি, ওই অনুসারে হচ্ছে তোমাকে এগুলা লিখতে হবে। ঠিক আছে? তো এই হলো আমাদের হচ্ছে এই প্রশ্নের তোমার এক্সপ্লেনেশন। তোমরা যদি খেয়াল করে দেখো, এই যে আমাদের এই বানানটা সাদা হয়ে গেছে। আমাদের আর স্লাইড নাই। তো এই চ্যাপ্টারটা আসলে খুবই আ ছোটখাটো একটা চ্যাপ্টার। আমার কাছে মনে হয় খুবই সোজা একটা চ্যাপ্টার। এত ঝামেলা-টামেলা নাই এই চ্যাপ্টারের মধ্যে। তো তোমরা হচ্ছে ক্লাসটা করে যেভাবে পড়াইছি বইটা একটু হচ্ছে পড়ে ফেলবা। ইনশাআল্লাহ তোমরা এই চ্যাপ্টারের সবগুলা হচ্ছে প্রশ্ন ইনশাআল্লাহ হচ্ছে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়াও তোমাদের হচ্ছে আর কি হচ্ছে চ্যাপ্টার নিয়ে ক্লাস দরকার বা কোন টপিকে প্রবলেম ফেস করো যে ভাই এই টপিকটা নিয়ে হচ্ছে একটা স্পেশাল ক্লাস আমাদেরকে দিতে পারেন বা এই টপিকটা নিয়ে হচ্ছে একটা ডিসকাশন হইতে পারে বা এই জিনিসটা নিয়ে একটা শিট যদি বানায় দেন আমাদেরকে ভালো হয়। যে কোনো কিছু আমাদেরকে হচ্ছে কমেন্টে অলওয়েজ জানাবা। আমরা আমাদের চেষ্টা মতো সাধ্যমতো চেষ্টা করে যাব যে তোমাদেরকে ওই জিনিসগুলো প্রোভাইড করার। তোমরা আসলে অনেক কিছুই চাও আমাদের কাছে। তো আসলে সবসময় হাতে হচ্ছে ওই পরিমাণ পর্যাপ্ত সময় থাকে না দেয়ার জন্য। হাতে আমাদের অনেক কাজ থাকে। কিন্তু আমরা অলওয়েজ চেষ্টা করি তোমরা যেটা চাও ওইটাকে প্রায়োরিটি দিয়ে কাজ করার জন্য। তো কিছু চাইলে একটু পাইতে যদি দেরি হয়, ধৈর্য মানে হারা হইও না। একটু ওয়েট করবা। ইনশাআল্লাহ আমরা আমাদের সুবিধা মতো চেষ্টা করে যাব যত দ্রুত পারি তোমাদেরকে ওই জিনিসগুলো সাপ্লাই দেয়ার আরকি। যত দ্রুত হচ্ছে তোমাদেরকে এই ক্লাসগুলো বা শিটগুলা ওইগুলো হচ্ছে দেয়া যায়। তো আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমাদের কি দরকার। তো ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।